দেখি ওইটা দে তো, ওই ড্রেনের ব্যাগটা ব্যাগটা আর কিছু আছে না? ওই ওয়াটার সিলের ড্রেনেজ ব্যাগ আছে কিছু? ভিডিও করতে হবে না রে, মানে ভিডিও দেখেই যেতে হবে, ভিডিও করতে হবে, রিভাইজ করতে হবে। আরেকটা ড্রেন ছিল ওই ড্রেনটা দে। আচ্ছা যেটা কনফিউশন হয়, এরকম পরীক্ষার সময় দুটো ড্রেন রেখে দেবে, ঠিক আছে? আমি দাঁড়িয়ে বলছি, দেখতে দুটো ড্রেন এরকম রাখা থাকবে। একটা দেখ, দুটোরই একটা এন্ড হচ্ছে কি ব্লাইন্ড, মানে কমন হচ্ছে কি না, দুটো এন্ডেরই, দুটো টিউবেরই এখানে দেখ আই আছে। একটা এন্ডে অনেকগুলো আই আছে, ল্যাটারাল অ্যাসপেক্টে আছে, আর একটা হচ্ছে কি এন্ডটা ওয়ান অফ, মানে একটা আই ওয়ান টাইপ অফ, কিন্তু তাছাড়াও ল্যাটারাল এন্ডগুলোতে অনেকগুলো করে আই আছে। এখানেও তাই, এইটাতেও তাই, এই ড্রেনটাতেও একটা ওপেনিং আছে একটা এন্ডে, আর প্রচুর ল্যাটারাল ওয়ালে প্রচুর অনেকগুলো ওপেনিং আছে, এগুলোকে আই বলছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এ হচ্ছে কি একটা টিউবের ড্রেনটা একদম ওপেন, আর একটা ড্রেন হচ্ছে কি এরকম ক্লোজড। কিন্তু এরকম ভাবে ক্লোজ থাকে না, যখন আমরা চেস ড্রেন দিই তখন এই এন্ডটা কেটে দিই। কিন্তু কিভাবে করা হয় তাহলে, জাস্ট দ্য ডিফারেন্ট, প্রথম দেখাতে কিভাবে আলাদা করবো না, একটার এন্ড যদি এরকম একটা ব্লু কালারের ক্যাপ দিয়ে লাগানো থাকে তাহলে এটা হচ্ছে চেস ড্রেনের টিউব। আর এবার আইসিডি ইন্টারকস্টাল, চেস ড্রেন এরকম বলা যায় না, ইন্টারকস্টাল ড্রেনেজ, সেই আইসিডি ড্রেন, এটা হচ্ছে কি তাহলে আইসিডি ড্রেন, ইন্টারকস্টাল ড্রেনেজ টিউব। আর এটা হচ্ছে কি জাস্ট, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ড্রেন, যার একটা এন্ডটা পুরো ওপেন। তাহলে কিভাবে করা হয়? তাহলে চেস ড্রেন নিয়ে অনেক কোশ্চেন আসে, কিভাবে না এটা চেস ড্রেন কখন দেওয়া হয় না, বিভিন্ন রকম ইন্ডিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে কি মেইনলি যেটা দেওয়া হয় যেটা নিউমোথোরাক্স, আর একটা হচ্ছে হিমোথোরাক্স, ঠিক আছে? তো কি করা হয় না, যেদিকে নিউমোথোরাক্স হয়েছে রাইট সাইড বা লেফট সাইডে, সেদিকে ড্রেনটাকে পুট করা হয়, এবং ড্রেন দেওয়ার কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে কি তোর কোথায় দিতে হবে ড্রেনটা দিতে হবে, দেখ অনেক কিছু বলার আছে, তাহলে শেষ হবে না, একটা টিউব নিয়ে শেষ হয়ে যাবে। জাস্ট শুধু কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি জিজ্ঞেস করবে এটা দিয়ে, যে হোয়াট ইজ দিস, বলবে স্যার ইট ইজ দ্য আইসিডি ড্রেন। তাহলে কোথায় দেওয়া হবে না, দেওয়া হবে কোথায় না, দ্য ট্রায়াঙ্গেল অফ সেফটি। ট্রায়াঙ্গেল অফ সেফটি কি না, অ্যান্টিরিয়র বর্ডার, মানে তোর হচ্ছে কি অ্যান্টিরিয়রলি কি একটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল অফ সেফটি ইজ এ ট্রায়াঙ্গেল। তাহলে কি থাকছে, অ্যান্টিরিয়র বর্ডারটা কি ফর্ম করছে, পেক্টোরিস মেজরের ল্যাটারাল বর্ডার, ঠিক আছে? পোস্টেরিয়র বর্ডারটা কি ফর্ম করছে না, ল্যাটিসিমাস ডরসাই ল্যাটারাল, বলতে পারিস অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য ল্যাটিসিমাস ডরসাই, বা জাস্ট বলে দে ল্যাটিসিমাস ডরসাই। পোস্টেরিয়রলি, অ্যান্টিরিয়রলি হচ্ছে কি পেক্টোরিস মেজর, আর ইনফিরিয়রলি কে থাকছে ট্রায়াঙ্গেল হিপ ইন্টারকস্টাল স্পেস, এই যে, এবং অ্যাপেক্সে কে থাকছে এটা অ্যাক্সিলা। তাহলে অ্যাক্সিলা ফর্মস দ্য অ্যাপেক্স, anterior border is formed by the pectoris major, আর posteriorly latissimus dorsi, আর below হচ্ছে inferiorly হচ্ছে fifth intercostal space। এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, এই ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে আমাকে টিউবটাকে ইনসার্ট করতে হবে। কোথায় না, এই ট্রায়াঙ্গেলটা কি পুরো একটা জাস্ট এমটি স্পেস তা নয়, এই এমটি স্পেস কারণ হচ্ছে এর মাঝখান দিয়ে অনেকগুলো রিবস যাচ্ছে, তো এমনভাবে আমাকে ঢোকাতে হবে যাতে দুটো রিবসের মাঝে যে ইন্টারকস্টাল স্পেস সেইখান দিয়ে যায়। তাহলে the tube should be inserted in the triangle of safety and in between the two ribs, ঠিক আছে? এবার রিবসটা কোথায় হবে না, ইনফিরিয়র বর্ডার অফ দ্য আপার লিব না আপার বর্ডার অফ দ্য ইনফিরিয়র রিব, আপার বর্ডার অফ দ্য ইনফিরিয়র রিব। কারণ কি না, ইনফিরিয়র ভাস্কুলার বর্ডার যেটা, সেখানে কি থাকে না, নিউরোভাস্কুলার স্ট্রাকচার থাকে, নার্ভ, ভেন, আর্টারি, এগুলো এই সিকোয়েন্সে থাকে। তো আমি যদি ইনফিরিয়র বর্ডারে এরকম ভাবে প্রিক করি তাহলে কি হবে না, ওই স্ট্রাকচারগুলো ড্যামেজ হবে। কেন হয়, ওইখানে সেন্সেশন নিয়ে আমার অত কিসের চিন্তা, ওখানে নিউরোভাস্কুলার মানে নার্ভ স্ট্রাকচার ড্যামেজ নিয়ে আমার কোনো চিন্তা নেই, ভেন ড্যামেজ হলেও কোনো চিন্তা নেই, কিন্তু ইন্টারকস্টাল যে আর্টারিগুলো থাকে সেগুলো ড্যামেজ হলে চিন্তা, কারণ সেখান থেকে ব্লিড করলে ইন ফিউচার ওখান থেকে কি হবে, তুই নিউমোথোরাক্সের জন্য ড্রেনটা দিয়েছিস, কিন্তু ইন ফিউচার ওর একটা হিমোথোরাক্স হয়ে যাবে। তো সেজন্য যাতে ওই ব্লিড না করে, সেজন্য আমরা সেই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি না, আপার বর্ডার অফ দ্য ইনফিরিয়র রিব দিয়ে শুরু করি। তাহলে আবার ওই সময় জিজ্ঞেস করবে যে তোর ওই, তাহলে হোয়াট আর দ্য ইমপ্লিকেশন বা হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইনফিরিয়র রিব, মানে ইনফিরিয়র রিবটাকে কখন আমি পাংচার করবো, সরি ইনফিরিয়র বর্ডার অফ দ্য রিবকে কখন পাংচার করবো। আমি তো সবসময় বলছি যে কোনো স্ট্রাকচার বা যে কোনো প্রসিডিওর করার সময় আই শুড অ্যাভয়েড দ্য ইনফিরিয়র বর্ডার অফ দ্য রিব। তাহলে কখন আমি পাংচার করবো ইনফিরিয়র রিবকে, মানে ইনফিরিয়র বর্ডার অফ দ্য রিবকে, যখন আমি টার্গেট করছি ওই স্ট্রাকচারগুলোকে। কখন করা হয় না, যদি দেখা হয় যে ইন্টারকস্টাল নার্ভ ব্লক, ঠিক আছে, যদি দেখা হয় কোনোভাবে ইন্টারকস্টাল নার্ভ ব্লক অনেক সময় দেওয়া হয়,
কখন দেওয়া হয় না বিভিন্ন রকম ফ্লেল চেস্ট হয়, তাই তো? কারণ ওখানে কি ফ্লেল চেস্টে না 2 কনজিকিউটিভ রিব ফ্র্যাকচার হয় ইন মোর দ্যান 2 স্পেসেস। তো সেরকম যদি রিব ফ্র্যাকচার হয় বা যদি কোনো রিবে কোনো ইনজুরি থাকে, সেটা ফ্লেল চেস্ট হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো রিব ইয়েতে, বা যদি কোনো একটা লোকাল প্রসিডিওর করছিস যেখানে থোরাকোটমি করে ভেতরে ঢুকতে হচ্ছে, তাহলে এখানে তার লোকাল অ্যানাস্থেসিয়া দিতে হবে। তখন আমরা করি কি না ওই ইনফিরিয়র বর্ডার অফ দ্য রিব দিয়ে আমরা পাংচার করি, ওখানে লোকাল অ্যানাস্থেসিয়া ইনফিল্ট্রেট করি। আদারওয়াইজ আমরা কিন্তু ইনফিরিয়র বর্ডার অ্যাভয়েড করি। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। আচ্ছা, এবার হচ্ছে চেস্ট ড্রেন যখন দেবো তাহলে কীভাবে দেওয়া হয় না, জাস্ট আমি ওই ট্রায়াঙ্গেলটাকে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করে আমি হাত দিয়ে প্যালপেট করলাম যে দুটো বোনি স্ট্রাকচার আছে, তার মাঝে যে স্পেস সেটা ইন্টারকস্টাল স্পেস, ওইখানে ওই বরাবর একটা ছোট্ট ইনসিশন দেবো, কত না ওই 1 সেন্টিমিটার, 1 to 2 সেন্টিমিটার ম্যাক্সিমাম। ওইখানে একটা জাস্ট আমরা একটা হরাইজন্টাল ইনসিশন দেবো, অত লাগে না, জাস্ট ইনসিশনটা দিয়ে আস্তে 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 আমি কোথায় যাচ্ছি। আমি যদি ডেপথের কথা ভাবি তাহলে ফার্স্ট কি স্কিন, দেন সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে কি আসছে মাসেলগুলো, তাই তো? কারণ আমি ইন্টারকস্টাল স্পেসে ঢুকছি, আমি তো রিবস আসছে না, মাসেল আসছে। মাসেল কটা লেয়ার থাকে জিজ্ঞেস করে? 3টে লেয়ার থাকে। একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, অবলিক নয়, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ইনার মোস্ট ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। তাহলে একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইনার, একটা হচ্ছে ইনার মোস্ট, 3টে লেয়ার থাকে। কি কনফিউশন আছে কিছু? বল বল। সেরাটাস অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল স্পেসের কথা বলছি। কিছু না ওখানে ওভারল্যাপ কিছুটা থাকে বটে, কিন্তু মেনলি একটা ইন্টারকস্টাল স্পেসে যখন ঢুকছিস সেই 3টে মাসেলকে পিয়ার্স করে ঢুকবি। তুই যেটা বলছিস, হ্যাঁ, আরও যে সেরাটাস অ্যান্টেরিয়রে যে ডিজিটেশনগুলো থাকে সেগুলো হয়তো কিছু কিছু জায়গায় ওভারল্যাপ করতে পারে, কিন্তু ইন্টারকস্টাল স্পেসের এই 3টেই মাসেল। এটা হলো। তারপর তুই এই 3টে মাসেল পিয়ার্স করে যখন ঢুকলি তখন পাবি কি নেক্সট লেয়ারটা কি হবে না প্যারাইটাল প্লুরা। এই প্যারাইটাল প্লুরা হয়ে গেল। দেন তুই যখন একটা কি করছিস, যখন ইনসিশনটা দিলি তারপর আস্তে আস্তে একটা ব্লান্ট কোনো আর্টারি দিয়ে ওটাকে স্প্রেড করছিস, করতে 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 এখন একটা সময় দেখবি হট করে তুই একটা লস অফ রেজিস্ট্যান্স পাবি। মানে কি, তুই কোথায় ঢুকে গেছিস না প্লুরাল স্পেসে, মানে কাকে পিয়ার্স করে ফেলেছিস? প্যারাইটাল প্লুরাকে। এরপরে আর ফার্দার এগোবো না, কারণ কি এরপরে কি আছে ভিসারাল প্লুরা, দেন লাংস। তাহলে আমি যদি আরো ফার্দার করি তাহলে লাংয়ে মানে লাংসেরও তো প্যারেনকাইমা আছে, সেখানে পিয়ার্স হবে, তো সেখানে কি হবে? ইনজুরি হবে, তাহলে লাংয়ে কনটিউশন হবে, লাং ল্যাসারেশন হবে, সেই জন্য করবো না। তাহলে এই যে আমি একটা ইনসিশন দিলাম, দেন আস্তে আস্তে ডিসেট করতে করতে থ্রু দ্য ইন্টারকস্টাল স্পেস আমি যখনই একটা লস অফ রেজিস্ট্যান্স পাবো, দ্যাট ইজ দ্য স্পেস, দ্যাট ইজ দ্য প্লুরাল স্পেস বা ইন্টারপ্লুরাল স্পেস, সেইখানে আমাকে এই ড্রেনটাকে দিতে হবে। তাহলে আমি যে গ্যাপটা করলাম, দেবে আস্তে আস্তে কি করবো, ওই গ্যাপে এই চেস্ট ড্রেনটাকে ঢুকিয়ে দেবো। কতটা ঢোকাবো না, কোনো আই বাইরে থাকা যাবে না, তাহলে আইগুলো সব ভেতরে থাকবে। ঠিক আছে, এবং দেখ এই ড্রেনের উপরে একটা ব্লু লাইন আছে, এটা হচ্ছে রেডিও ওপ্যাক লাইন। এটা যখন এক্সরে করা হয়, চেস্ট ড্রেন দেওয়ার আগে একটা এক্সরে করা হয়, কারণ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস যে হ্যাঁ নিউমোথোরাক্স আছে কিনা। দেন চেস্ট ড্রেন দেওয়ার পরে একটা এক্সরে করা হয় যে কোনো আই বাইরে থেকে গেছে কিনা। অনেক সময় ওরকম হয় যে দেখে সব ড্রেসিং ফেসিং হয়ে গেছে, পেশেন্টটাকে আমি ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি, তাও দেখছি নিউমোথোরাক্স পেশেন্টটা ইমপ্রুভ হচ্ছে না, তাও পরে জানা গেলো কি না একটা আই বাইরে রয়েছে। তাহলে আই যদি বাইরে থাকে তাহলে কি বাইরে থেকে এয়ার ঢুকবে, তাহলে আবার একটা তুই আর্টিফিশিয়ালি একটা নিউমোথোরাক্স ক্রিয়েট করলি, তাহলে কোনো আই রিব কেজের বাইরে থাকা যাবে না। তো সেটা কনফার্ম করার জন্য এক্সরে করতে হয়, আর এক্সরেতে এই আইগুলো দেখা যায় হেল্প করে কি না এই ব্লু লাইনটা। তাহলে ব্লু লাইনটা হেল্প করে কি কিসে না তোর টু কনফার্ম দ্য লোকেশন অফ দ্য আইসিডি, তাহলে আইসিডিটা দেখার জন্য হেল্প করবে। আচ্ছা, আরেকটা কখন এক্সরে করা হয় না চেস্ট ড্রেনটা খুলে দেওয়ার পরে। তুই চেস্ট ড্রেনটা খুলে দিলি, তারপরে দেখা গেল নিউমোথোরাক্সটা তখনও ইমপ্রুভ হয়নি, মানে এরকম হয় না তোরা ভাবি যে লাংসের ভেতরে ইন্টারপ্লুরাল স্পেসে এয়ার জমেছে, তো এয়ার অ্যাকুমুলেশন হয়েছে, তারপর তুই আইসিডিটা ইনসার্ট করলি, সাথে সাথে সমস্ত এয়ারটা বেরিয়ে যায় না, মোটামুটি 2-3 দিন লাগে, আস্তে আস্তে একটু 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 করে পুরো প্লুরাল স্পেসটা আবার এমটি হতে সময় লাগে। তো জাস্ট তুই মনে কর প্রিম্যাচিওরলি তুই ড্রেনটা খুলে দিলি, তারপরে তুই একটা এক্সরে করে দেখিস যে না, বা অনেক সময় এরকম হতে পারে যে এয়ারটা যেতে অনেকদিন সময় লাগলো, তুই হয়তো আফটার 3 days ড্রেন রিমুভ করে দিলি, কিন্তু দেখা গেল এখনো কিছুটা রেসিডুয়াল এয়ার রয়েছে, তো সেটা কনফার্ম করার জন্য এক্সরে করতে হয়। তাহলে এক্সরে করতে হয় ফর ডায়াগনোসিস, আফটার আইসিডি ইনসারশন অ্যান্ড আফটার আইসিডি রিমুভাল, এই 3টে জায়গাতে এক্সরে করতে হবে। ঠিক আছে, যদি দেখা যায় যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে পেশেন্টকে ডিসচার্জ করে দেবো আমরা। হ্যাঁ, তো এই যে এক্সরেগুলো করছি, এই এক্সরেগুলো করার সময় ব্লু লাইনটা থাকলে আমি বোঝা যায় যে আইসিডিটা ঠিকঠাক প্লেসে আছে কিনা। আর এম্পাইমা থোরাসিস, হ্যাঁ এম্পাইমা ওটা তো পাস ইন দা, ওটা কমপ্লিকেশন, ওগুলো পরে কথা বলছি। তাহলে দেখ আমি কি করলাম, প্রথমত আমি কখন ছিলাম একটা ট্রায়াঙ্গেল অফ সেফটি আইডেন্টিফাই করলাম,
দেন একটা হরাইজন্টাল ইনসিশন দিলাম 1 to 2 সেন্টিমিটার, দেন ব্লান্ট ডিসেকশন করে আমি পৌঁছে গেলাম কোথায়, ইন্টারকস্টাল স্পেস, দেন 3টে মাসেলকে পিয়ার্স করে চলে গেলাম ইন্টারস্পুরাল স্পেসে, সেখানে আমি এই ড্রেনটাকে দিয়ে দিলাম, দেন এই ড্রেনটাকে ফিক্স করে দিলাম। ঠিক আছে, তারপরে কি দাদা, তাহলে তো এয়ারটা বেরোবেই কোথায়, এটা তো ব্লক করা আছে তাই তো, তখন কি করতে হয়, একটা একসাথে আর একটা চেস্ট ড্রেনে ব্যাগ, আমি ওই জন্য খুঁজছিলাম, যদি দেখাতে পারতাম ভালো হতো, একটা এরকমই ব্যাগ থাকে, কিন্তু এর এন্ডটা এরকম থাকে না, এর এন্ডটা এরকম ট্রায়াঙ্গুলার এরকম হয়। ঠিক আছে, এরকম দেখতে হয়, এন্ডটা এরকম ফ্ল্যাট হয় না, এরকম দেখতে হয়। এখানে কি করতে হয়, এতটা একটা দাগ দেওয়া থাকে, একটা ইমাজিনারি লাইন দেওয়া থাকে, ওই লাইন পর্যন্ত এয়ার দিতে হয়, ওই জল দিতে হয়, নর্মাল স্যালাইন যা পারবি অতটা পর্যন্ত ভর্তি করতে হয়। এবং এই টিউবটা, এখানে দেখ এই টিউবটা কোথায় এসে শেষ হয়ে গেছে, এই উপর এন্ডে এই টিউবটা এতটা পর্যন্ত আসে, বিলো দা মানে কি বলবো বটম অফ দ্য ব্যাগ পর্যন্ত থাকে, মানে সেটা চেস্ট ড্রেনে যদি ব্যাগ দেওয়া হয় পরীক্ষায় তখন দেখা যাবে যে টিউবটা উপরে যেমন শেষ হয়ে গেছে, এই টিউবটা কোথায় আসবে, দেখা যাবে এতটা পর্যন্ত আসবে। এবার আমি যখন ওয়াটার দিয়ে ভর্তি করছি, জল দিচ্ছি, তখন কি হতে হবে না, ওই লাইনটা থাকতে হবে, ওই লাইন পর্যন্ত ভর্তি করলে কি হবে, অটোমেটিক্যালি এই লোয়ার এন্ডটা বিলো দ্য ওয়াটার লেভেল থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট হলো কি না, টিউবটাকে তুই দিলি, টিউবটা কারেক্ট স্পেসে স্পেস করলি, তারপরে এই এন্ডটাকে কেটে দিলি, কেটে দিয়ে এটার সাথে কানেক্ট করে দিলি, মানে ওয়াটার সিল ড্রেনেজের সাথে এটাকে কানেক্ট করে দেওয়া হলো এরকম ভাবে। ঠিক আছে, তাহলে কি হবে, যে এয়ারটা জমেছিল ইন্টারপুরাল স্পেসে, সেটা কি করবে, আস্তে 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 এসে এখানে চলে আসবে, এই ব্যাগে চলে আসবে। তাহলে বলতে হবে দাদা এরকমও তো হতে পারে যে রিভার্সে উল্টো দিক থেকে এয়ার এদিকে চলে যেতে পারে, তো সেটা আটকানোর জন্যই যাতে জলটা দেওয়া হয়েছে, এই জন্য বলছে ওয়াটার সিল ড্রেনেজ, যাতে করে কি না এটা ওয়ান ওয়ে এয়ারটা শুধু একদিকেই যায়, উল্টো দিক থেকে যেন লাংসে কোনোভাবে ইন্টারস্পুরাল স্পেসে না যেতে পারে। ঠিক আছে, এটা যদি অনেক সময় এরকম হয় না, পেশেন্ট ওয়ার্ডে মনে কর একটা এক্স রে করাতে গেল, কি হলো, পেশেন্ট ট্রলি থেকে ওঠা নামানোর সময় জলটা একটু পড়ে গেল, তো অনেক সময় এরকম পেশেন্টে হয়, হঠাৎ করে কোনো একটা ইনভেস্টিগেশন করে এসে পেশেন্টটা আবার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হচ্ছে, আমরা ভাবছি কি হয়েছে, কোনো নিউমোনিয়া হলো কি না, বা অন্যান্য কজগুলো খুঁজে বার করি, কিন্তু বেড সাইডে দেখলাম কি না ওর জলটাই নেই, তার মানে কি ওটা ওয়াটার সিল ড্রেনেজটাই আর নেই, তাহলে আবার রিভার্সলি উল্টো দিক থেকে এয়ার ঢুকে গেল ভেতরে। ঠিক আছে, সেজন্য সবসময় খুব মাথায় রাখতে হয়, এবং আইসিটি দেওয়ার পরে কতগুলো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে পেশেন্টের যে লেভেলে থাকবে, যে বেডে যে লেভেলে থাকবে তার থেকে নিচে ব্যাগটা থাকতে হবে, কখনো এরকম নয় পেশেন্ট শুয়ে আছে আর ব্যাগটা উপরে আছে, তাহলে ওয়াটার সিল ড্রেনেজ কাজ করবে না। আর বলার মধ্যে কি আছে, আর পেশেন্টকে এর সাথে সাথে ইনসেন্টিভ স্পাইরোমিটার করতে হবে, একটা ওয়ার্ডে সার্জারি পোস্টিংয়ের সময় দেখবি প্রত্যেকটা পেশেন্টের কাছে একটা বলের মতো জিনিস থাকে, পেশেন্টকে আমরা বলি হাওয়াটা টানুন, শাক করুন, তাহলে এই যে যখন হাওয়াটা নিচ্ছে টানছে তখন কিছু বলটা উপরে উঠছে, এটাতে করে কি হবে না, চেস্ট এক্সপ্যানশন ভালো হবে। যেহেতু একটা আইসিডি দিয়েছিস, তুই একটা আর্টিফিশিয়াল একটা ইনজুরি করেছিস পেশেন্টের, অলরেডি হয়তো তার রিব ফ্র্যাকচার ছিল, তারপরে তুই যে এটা ইনসিশন দিয়ে ভেতরে ঢুকে এত খোঁচাখুচি করে একটা টিউব বসালি, পেশেন্টটা তো ব্যথা হবে, আর ব্যথা হলেই আমাদের নর্মাল রেসপন্স কি, আমরা একটু ওই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য একটু কম শ্বাস নেব, তাহলে এটা যে রেসপিরেশন যদি আমরা কমিয়ে দিই, তাহলে কি হবে, আলটিমেটলি একটা সময় পরে ওই পোর্শনটা ভেন্টিলেট হবে না, ওখানে নিউমোনিয়া হবে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি না, ইনসেন্টিভ স্পাইরোমিটার, মানে যে টিউবের মতো যেটা দেখলাম, ওটা ওয়ার্ডে যদি দেখায় তো দেখিয়ে দেবো, ওইটাকে টানা হয়, তাতে করে কি হবে, দ্য পেশেন্ট যত ভালো লাং ইন্সপিরেশন যত ভালো হবে, তত ভালো ভেন্টিলেট হবে, তো টু প্রিভেন্ট অ্যাটেলেক্টোসিস অর ইন ফিউচার টু প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ নিউমোনিয়া। তাহলে এটা গেল, এইটাই হচ্ছে কি আইসিডির প্লেসমেন্টের পরে এই রাখতে হয়। তাহলে টিউব প্রথমে ডায়াগনোসিস করলাম এক্স রে দেখে যে ইট ইজ আইদার এ নিউমোথোরাক্স নাকি এটা হিমোথোরাক্স, দেন বোথ আর ইন্ডিকেশন অফ গিভিং আইসিডি। তাহলে আইসিডি দিলাম, আইসিডি দেওয়ার পরে ওই প্রসিডিওরে আমি করলাম, ওয়াটার সিল ড্রেনেজ দিলাম, তারপরে হচ্ছে কি আইসিডি প্লেস করার পরে আমি একটা এক্স রে করলাম, এক্স রে করার পরে এবার মোটামুটি 2-3 দিন পেশেন্ট গেল, পেশেন্ট ওয়ার্ডে ইনসেন্টিভ প্যারামিটার করলো, তারপরে যখন দেখা গেল সব পেশেন্টের রেসপিরেশন ভালো হয়েছে, লাং কোনো নিউমোথোরাক্স আর নেই, এক্স রে করে দেখা গেল, তারপরে আমরা আইসিডিটা ওমিট করে দেবো। এবং আইসিডি ওমিটের একটা ইন্ডিকেশন মানে ক্রাইটেরিয়া কি না, ড্রেনে যে আউটপুটটা যেটা থাকবে সেটা হতে হবে বিলো 100 ml ওভার 24 আওয়ার্স। একদিনে যদি লেস দেন 100 ml থাকে, তাহলে আমি বুঝবো যে আইসিডিতে আর কোনো আউটপুট আর ফার্দার আসবে না, এবারে ইট ইজ দ্য আইডিয়াল টাইম টু রিমুভ দ্য আইসিডি। আয় আয় আয়, কটা বাজে রে, আইসিডি দিয়ে তো একটা বেজে যাবে। এন্ডটা না কাটলে এটার সাথে কানেক্ট করবো কি করে, এটা তো বন্ধ করা, এটাকে না কাটলে আমি এটার সাথে কানেক্ট করবো ওটা কি করে, ঠিক আছে।
ওটা কিছু সিলটেই করতে হবে না, ওটা ফিক্স হয়ে যাবে। না, ওটার সাথে এখানে একটা কানেক্টর থাকে, এটার সাথে এটা কানেক্ট। তাহলে এইটাও তো লাগানো যায়। কোনটা? এইটা এটা লাগানো যায়, কিন্তু এই যে ওটাও ঠিক বললো যে তাহলে দাদা এত কাটাকাটি কি ঝামেলা, এটাকে কি দিয়েছে কেন? এটা কিন্তু কেটেই বাদ দিতে হবে, দেওয়া কি মানে রইলো? কিন্তু তুই ভাব, তুই যে এই যে যখন আমি আইসিডিটা দেওয়ার জন্য আমি যখন এটাকে ইনসার্ট করলাম, তখন কি হবে? একটা গাছ সব এয়ার ফট করে বেরিয়ে যাবে বাইরে, ঢোকানোর সাথে সাথে এয়ারটা বেরিয়ে যাবে। আবার এটাও হতে পারে, এটা তো ওপেন এন্ড, তখন তো ওয়াটার শিল্ড তৈরি করিনি, তাহলে আবার উল্টো দিক থেকে এয়ার ঢুকেও যেতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত আমি ওয়াটার সিলটা কানেক্ট করছি ততক্ষণ পর্যন্ত এটা ব্লক থাকবে, এটা একটা ব্লাইন্ড এন্ড হিসেবে কাজ করবে। যেই ওয়াটার সিল ড্রেনেজ তুই রেডি করে ফেলেছিস, তুই এটাকে কাটবি এবং কেটে এরকম জাস্ট রাখা হয় না, এখানে কি করা হয়, একটা আটারি দিয়ে এরকম ভাবে ক্ল্যাম্প করা হয়, এরকম ভাবে এটাকে, সব তো খারাপ কি বলবো, যাই হোক এরকম ভাবে ক্ল্যাম্প করা হয়, দেন এটাকে কাটা হয়, যাতে কোনোভাবেই যতক্ষণ না পর্যন্ত ওয়াটার সিল ড্রেনেজের সাথে কানেক্ট করছিস এই এন্ডটাকে যেন খোলা না থাকে। অ্যাবডোমেনের ক্ষেত্রেও তো ওটা করতে পারি যে না, অ্যাবডোমেনে আমরা চাইছি ড্রেন হয়ে যাক, আর অ্যাবডোমেনের ভেতরে এয়ার ঢুকলো কি না ঢুকলো আমার তো কোনো যায় আসে না, ও তো ড্রেনেজের জন্য দিচ্ছি কোনো ওটির পরে। আর এমনিতেই তো আর্টিফিশিয়ালি নিউমো পেরিটোনিয়াম হয়, অ্যাবডোমেন ওপেন করলেই নিউমো পেরিটোনিয়াম হবে, সেটা তো খারাপ কিছু নয়। আচ্ছা, আর কি বলার আছে? আইসিডি তো মোটামুটি বলা হলো, আর সেরকম কিছু বলার নেই। তাহলে ড্রেনেজ আউটপুটটা হচ্ছে লেস দ্যান 100 সিসি আর এমএল। 3 কনজিকিউটিভ ডেজ কিছু ছিল না, ওটা হচ্ছে কি আইসি থোরাকোটমির ইন্ডিকেশন। তাও বলে দিচ্ছি, এটা যে হলো, তাহলে বলবি যে আইসিডি কি আলটিমেট ট্রিটমেন্ট অফ এনি হিমোথোরাক্স বা নিউমোথোরাক্স? না, আইসিডির পরেও তাহলে 3টে স্টেজ আছে। কোনো পেশেন্ট যদি নিউমোথোরাক্স নিয়ে আসে তোর কাছে একটা এমার্জেন্সি সিচুয়েশনে, তোর কাছে হয়তো ইনস্ট্রুমেন্টের টেবিল রেডি নেই, আয় আয় আয়, তোরা কি মালামের কাছে ক্লাস করছিস ওপরে? তোরা গ্রুপ সি নাকি? তাহলে তোদের তো করাবে, বস বস বস, যেটা বলে যেই তাহলে ফার্স্ট যদি কোনো একটা পেশেন্ট তোর কাছে আসে নিউমোথোরাক্স নিয়ে, হিমোডাইনামিক ইনস্টেবিলিটি নিয়ে, যেখানে তোর কাছে আইসিডি প্রিপারেশন নেই, হয়তো তোর কাছে ইনস্ট্রুমেন্ট নেই বা এমার্জেন্সিতে ফট করে করতে হবে, এই যে আইসিডি ইনস্ট্রুমেন্ট করার জন্য মিনিমাম তো 10-15 মিনিট সময় লাগবে, এত কিছু প্রসিডিওর করা, ওয়াটার সিল ড্রেনেজ রেডি করা। তো যদি তোর কাছে টাইম না থাকে তখন আমাকে কি করতে হয়, নিডল থোরাকোটমি করতে হয়। নিডল থোরাকোটমি মানে কি, যাতে একটা নিডল পাংচার করে দিলাম যাতে করে এয়ারটা বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে কি কোথায় করতে হয়? সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, শুধুমাত্র চিলড্রেনদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাডাল্টদের ক্ষেত্রে করতে হবে কোথায় না, ফিফথ ইন্টারকস্টাল স্পেস, ঠিক আছে? আর তাহলে ফার্স্ট যেটা বেসিক যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি না, একটা নিডল থোরাকোস্টমি করতে পারি ইন কেস অফ চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে আমরা করতে পারি কোথায়, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, অ্যাডাল্টদের ক্ষেত্রে ফিফথ ইন্টারকস্টাল স্পেস। দেন ওটা হচ্ছে কি, তাই বলে ওটা আলটিমেট ট্রিটমেন্ট নয়, ওটা জাস্ট ফর আ সাপোর্ট, কিছুক্ষণে তোকে টাইম বাই করতে সময় করবে যে একটু প্রিপারেশন নিতে। দেন তুই কি করবি, আইসিডি প্রেস করবি। আইসিডি প্রেস কোথায় করবি, এটা ফিফথ ইন্টারকস্টাল স্পেস। বাচ্চাদের ক্ষেত্রে কোন স্পেসে করবি? না, বাচ্চা, অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন বোথ হচ্ছে কি ফিফথ ইন্টারকস্টাল স্পেস, মানে যেখানে ট্রায়াঙ্গেল অফ সেফটি করছি সেখানে। শুধু চিলড্রেনদের ক্ষেত্রে নিডল থোরাকোস্টমি সাইডটা আলাদা, সেটা হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এখন সব চেঞ্জ হয়ে গেছে, আগে বাচ্চাদের ক্ষেত্রে ছিল সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের ব্যাপারগুলো ছিল, এখন অনলি নিডল থোরাকোটমিটা করা হবে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, বাকি সব কিছু করা হবে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে। আচ্ছা, তারপর মনে কর নিডল আইসিডি প্লেস করলি, ইন্টারকস্টাল ড্রেন দিয়েছিস, তাও দেখা যাচ্ছে পেশেন্টের নিউমোথোরাক্স কানেক্টেড হচ্ছে না, বা হিমোথোরাক্স আছে, হিমোথোরাক্স পুরোপুরি ড্রেন হচ্ছে না। হিমোথোরাক্স মানে কি, দ্য ব্লাড ইনসাইড দ্য প্লুরাল ক্যাভিটি, তাহলে সেটা যদি ক্লট করে যায় তাহলে সেটা তো লিকুইড রইলো না, তাহলে ইফ ইট বিকাম আ ক্লটেড ব্লাড, তাহলে ওটা তো আইসিডি দিয়ে বেরোবে না। তাহলে এরকম যদি রিটেন ক্লট থেকে যায় ভেতরে, তো তখন আমাকে কি করতে হয়, একটু ওপেন প্রসিডিওর করতে হবে, যেটা দিয়ে আমি ড্রেন করতে পারি। কি বলছিলাম? হ্যাঁ, যদি রিটেন ক্লট থাকে তাহলে তোকে কি করতে হবে না, একটা ওপেন প্রসিডিওর করে ক্লটটাকে রিমুভ করতে হবে। তো সেটাকে কি বলছে, থোরাকোটমি। তাহলে দেখ কোথা থেকে শুরু হলো, মিনিমাম কি প্রসিডিওর করতে পারি, নিডল থোরাকোস্টমি, জাস্ট একটা নিডল পাংচার করা। দেন তার থেকে বেটার কি, সেটা হচ্ছে আইসিডি প্লেসমেন্ট, ইন্টারকস্টাল ড্রেনেজ প্লেসমেন্ট। তাতেই যদি কাজ না হয় তখন আলটিমেটলি কি করতে হবে, থোরাকোটমি করতে হবে, ঠিক আছে? ওই থোরাকোটমির একটা ইন্ডিকেশন হচ্ছে যদি দেখা যায় যে তোর আইসিডি ড্রেনের আউটপুট যদি দেখা যায় যে মোর দেন 200 সিসি ইন
মোর দ্যান 200 সিসি ইন 3 কনজিকিউটিভ আওয়ার্স। 3 ঘন্টা ধরে মোর দ্যান 200 সিসি আউটপুট আসছে, ব্লাড আসছে বা অন্য কিছু আসছে, ফ্লুইড আসছে, তাহলে তোকে থোরাকোটমি করতে হবে। এটা একটা ইন্ডিকেশন। মোর দ্যান 200 সিসি ফর 3 আওয়ার্স। per hour, Huh? 1cc more than 20cc per hour for 3 hours. একদম। দাদা নিডল থোরাকোস্টমি করলে তখনও তো এই দিকে এন্ডটা ওপেন থাকবে, সেটা বাইরে থাকবে না, যা কিছুটা এয়ার বেরিয়ে, পুরোটা বার করার জন্য তো নয়। আর ওটা একটা প্রেসারে থাকে, ফুস করে হাওয়াটা একটু বেরিয়ে গেল, একটু মনে দেখা গেল যে 100 সিসি ইয়ে ছিল, 20 সিসি বেরোলো, তাতে পেশেন্টের একটু হিমোডাইনামিক স্টেবিলিটিটা হবে। আচ্ছা ঠিক আছে, আর চেস্ট ড্রেন নিয়ে বলার কিছু নেই। এর বাকি একটু ইনস্ট্রুমেন্টগুলো বলি। খোলা থাকবে, ওপেন থাকবে, এবং একটাতে আই থাকবে যেরকম থাকে আইসিডির মতনই ছিল। আর হচ্ছে কি আইসিডি ড্রেন কখন, মানে অ্যাবডোমিনাল ড্রেন কখন দেওয়া হবে, যদি কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল কালেকশন থেকে থাকে সেটাকে ড্রেন করার জন্য। তো মেনলি যে কোনো ওটির পরে আমরা আইসিডি ড্রেন দিই, যেখানে আমরা সাসপেক্ট করছি কোনো একটা অ্যানাস্টোমোসিস করা হয়েছে ইন্ট্রা অ্যাবডোমিনাল। তো অ্যানাস্টোমোসিসটা যদি লিক করে তাহলে কি হবে, স্টুল কন্টেন্টগুলো অ্যাবডোমেনের ভেতরে জমা হবে। তো সেটার জন্য একটা সেফটি ভালভের মতো আমি একটা কি করছি, একটা ড্রেন দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে বাইরের ড্রেন ওটা বেরিয়ে আসবে, ও হিল হওয়ার টাইম পাবে অ্যানাস্টোমোসিস যদি লিক করেও যায়। আর আদেও ভেতরে অ্যানাস্টোমোসিস লিক করছে বা কিছু হচ্ছে কিনা বা ভেতরে পাস জমছে কিনা সেটা দেখার জন্য একটা উইন্ডো তৈরি করলি তুই, তাই কিনা? তুই যদি অ্যাবডোমেন ক্লোজ করে দিতিস উইদাউট ড্রেন, তাহলে অ্যাবডোমেনের ভেতরে কি হতো কিছু জানা যেত না। তোকে যদি কোনো পেশেন্ট কমপ্লিকেটেড হয়, যে তাহলে তুই কি করে বুঝবি যে ভেতরে পাস জমেছে নাকি অ্যানাস্টোমোটিক লিক করেছে, সেটা কিছু বোঝার উপায় নেই। সেজন্য অ্যাবডোমিনাল ড্রেন দেওয়া হয় ফর অ্যাবডোমিনাল ড্রেনেজ। খোল দরজাটা ওইদিকে খোলা যাচ্ছে না, ওইটাকে ঠেল দরজাটা। বেশি কিছু নেই এখানে, জাস্ট জিজ্ঞেস করে এটা কোনটা অ্যাবডোমিনাল ড্রেন আর কোনটা চেস্ট ড্রেন, দুটো শুধু আলাদা করতে পারলেই হলো। কোনো স্পেসিফিক সাইট আছে? কিটা সাইট আছে কোনো ইনসাইট? না, সেরকম কিছু নয়। আমরা যে অ্যাবডোমিনাল ড্রেন দেওয়ার কতগুলো, মানে সাইট বলতে ওটা ভ্যারি করে, কিন্তু কোন কোন লোকেশনে ড্রেনটাকে দেওয়া হবে, কোথা দিয়ে বেরোবে সেটা ভ্যারি করে, কিন্তু কোন কোন লোকেশনে দেওয়া হবে সেটা আছে, ফিক্সড আছে কিছু। যেমন হচ্ছে পেলভিক রিজিয়নে ওখানে অ্যাবসেস কালেকশন হয়, তো সেখানে দিতে পারি। পেলভিক রিজিয়ন মানে কি, পাউচ অফ ডগলাস যেটা বলছি আমরা। কাদের ক্ষেত্রে হয় না, যদি অ্যাম্বুলেটরি পেশেন্ট থাকে, তাই মনে করেন আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমার যদি অ্যাবডোমিনাল কোনো কালেকশন থাকে সেটা কি হবে, বাই দ্য ডিউ টু দ্য গ্র্যাভিটি নিচের দিকে আসবে। তো নিচের দিকে কোনো একটা এমটি স্পেস আছে, ফাঁকা জায়গা আছে কোথায় না, পাউচ অফ ডগলাস। তাহলে যেহেতু অ্যাম্বুলেটরি পেশেন্টদের ক্ষেত্রে আসবে কোথায়, তোর পাউচ অফ ডগলাসে। তো তাদের ক্ষেত্রে আমরা দেবো কি না, তোর পাউচ অফ ডগলাসের ড্রেনটা দেবো। বা যদি কোনো পেশেন্টের পেলভিক অ্যাবসেস থাকে তাহলেও আমরা ড্রেনটা দেবো পাউচ অফ ডগলাসে। আর যদি পেশেন্ট বেড রিডেন হয় তাহলে কোথায় দিতে হয় মেনলি, না দিতে হয় না তোর, মানে অ্যাট দ্য টাইম অফ, মানে পেশেন্ট যদি শুয়ে থাকে তাহলে মোস্ট ডিপেন্ডেন্ট পজিশন হচ্ছে পাউচ, হেপাটোরেনাল পাউচ অফ মরিসন, তাই তো? তাহলে সেখানে দেবো। তো সেটাও কোথায় না, ওই জাস্ট লিভারের পেছন দিকে ড্রেনটা দিয়ে দেওয়া হয়। এই দুটো সাইট আছে মেনলি। তাহলে দুটো ফিক্স সাইট হচ্ছে, একটা হচ্ছে পেলভিক ড্রেনের যে পেলভিক পাউচ অফ ডগলাস, আর একটা হচ্ছে কি হেপাটোরেনাল পাউচ অফ মরিসন। কিন্তু আরো অনেকগুলো থাকে, যেমন হচ্ছে কি তোর লেফট পেলভিক গাটার, প্যারাকোলিক গাটার, রাইট প্যারাকোলিক গাটার, এরকম অনেকগুলো গাটার আছে যেগুলো দেওয়া হয়। তো ওরকম কিছু ফিক্স কিছু নেই। অনেক সময় সাব ডায়াফারমেটিক ড্রেন দেওয়া হয় এরকম। তো এটা বলছি, তো এগুলো নিয়ে অত ভাবার কিছু নেই, এগুলো তোদের অত জিজ্ঞেস করবে না। ইনস্ট্রুমেন্ট দেখ, যে কোনো ইনস্ট্রুমেন্ট বলার সময় কতগুলো, যে কোনো, এই যে দেখ সবই দেখতে কাঁচির মতো, তাই তো, সিজারের মতো, তার কিছু একটা কমন পোর্শন আছে। যেমন হচ্ছে দেখ, এটা কি না, যেটাতে আঙুলটা রেখেছি সেটা কি, ফিঙ্গার বোজ, তাই তো? এখানে জাস্ট এটাকে হোল্ড করার জন্য। তারপরে এই দুটোকে কি বলে, স্যাফট। স্যাফটগুলো এই যে ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা ডিফারেন্ট কোথায়, এইগুলো হচ্ছে কি এই পোর্শনগুলো, ইন্ডিভিজুয়াল পোর্শনগুলো কোথায় কোথায় ডিফারেন্ট সেটা দিয়ে আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে? কারো স্যাফট লম্বা হবে, কারো ব্লেড লম্বা হবে, ঠিক আছে, কারো ব্লেডের এন্ডে সেরেশন থাকবে, এগুলো দিয়ে ডিফারেন্সিয়েট করতে হয়। কিন্তু কমন পোর্শন কি কি থাকে, সব ইনস্ট্রুমেন্টই থাকে। সেটা হচ্ছে একটা ফিঙ্গার বোজ থাকবে, অনেক ইনস্ট্রুমেন্টে এখানে একটা র্যাচেট থাকে, বা যেটাকে আমরা ক্যাচ বলি কথায়, সাধারণ কথায়, যে ক্যাচ আছে কিনা, ক্যাচ এখানে একটা পোর্শন থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে যে ঠিক ফিঙ্গার বয়ের ওপরেই একটা, এদিকে একটা এদিকে একটা, এরা দুটোকে যদি কানেক্ট করি তাহলে আর এটা খুলবে না, এটা এই পজিশনেই থেকে যাবে। তাহলে এটাকে বলে ক্যাচ বা র্যাচেট। এটা সব সময় থাকে বা থাকে না। দেন আসছে কি একটা জয়েন্ট। এই জয়েন্টগুলো বিভিন্ন টাইপের হয়, একটা বক্স জয়েন্ট আর একটা স্ক্রু জয়েন্ট। এটা যেমন দেখি স্ক্রু জয়েন্ট, বক্স জয়েন্ট দেখ, এটাকে বলতে পারিস বক্স জয়েন্ট, না এটাও নয়, দেখি বক্স জয়েন্ট,
এটা না এটাও না, স্ক্রু আছে। এই যে এটা হচ্ছে বক্স জয়েন্ট, আর এটা স্ক্রু জয়েন্ট। স্ক্রু জয়েন্টটা দেখ এটা এক্স এর মতো দেখতে, ঠিক আছে। বক্স জয়েন্টের ক্ষেত্রে এক্ষেত্রে একটার মধ্যে দিয়ে আরেকটা চলে গেছে, ঠিক আছে। মানে একটা মানে তুই যদি এটাকে এটা একটা মানে এই ইনস্ট্রুমেন্টের এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন দ্বারা একটা স্ক্রু দিয়ে কানেক্টেড করা আছে, বাকি আদারওয়াইজ এদের মধ্যে কোনো কানেকশন নেই। কিন্তু এখানে দেখ এই ইনস্ট্রুমেন্টের ভেতর দিয়ে এটা চলে গেছে, আর এই ইনস্ট্রুমেন্টের ভেতর দিয়ে আরেকটা চলে গেছে। তো একটা যখন এটা ক্লোজ হচ্ছে দেখে মনেই হচ্ছে না এখানে কোনো একটা জয়েন্ট আছে, মনে হচ্ছে না এরা একে অপরের সাথে জাস্ট কানেক্টেড, কোনো মানে এখানে মানে জয়েন্টটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। তো এটাকে বলা হয় বক্স জয়েন্ট, জাস্ট আইডেন্টিফাই করার জন্য। এটা বক্স জয়েন্ট আর এটা হচ্ছে কি স্ক্রু জয়েন্ট। তারপরে সামনের দিকে বক্স জয়েন্টের পরে সামনে কি থাকবে, এখানে একটা ব্লেড থাকছে। ব্লেডও সব ইনস্ট্রুমেন্টই থাকবে, এরও ব্লেড আছে, এটারও ব্লেড আছে, সব কিছুরই একটা করে জয়েন্টের প্রক্সিমালি একটা ব্লেড থাকবে। এবার আর একটা ডিফারেন্ট কি না, এই ব্লেডের এন্ডটাতে কি হবে, কিছু এর এন্ডে কোনো মানে ফেনেস্ট্রেশন আছে, মানে কোনো ফুটো কিছু আছে নেই তো, কিন্তু এটার ক্ষেত্রে দেখ একটা ফেনেস্ট্রেশন আছে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও আছে। কি ইনস্ট্রুমেন্ট পরে বলছি, তো জানিসও তোরা মোটামুটি প্রত্যেকটাই, তাহলে এই ফেনেস্ট্রেশনগুলো দিয়ে আইডেন্টিফাই করা যায়। আরেকটা কি হয় না, এই যে ব্লেডের ইনার অ্যাসপেক্টে কোনো সেরেশন আছে কিনা। অনেক এন্ডে থাকে সেরেশন থাকে, সেরেশন থাকলেও পুরোটা সেরেশন আছে কিনা, নাকি হাফ সেরেশন আছে, না জাস্ট টিপে সেরেশন আছে, কোনো টুথ আছে কিনা, মানে অ্যাট দ্য এন্ডে কোনো শার্প কিছু টুথের মতো জিনিস আছে কিনা। দেখি সব আছে কিছু, এটা বলতে পারিস ল্যান্স ফোর্সেপ। তো তার ভেতর দেখ এর মাথার কাছে একটা টিথের মতো দাঁতের মতো জিনিস আছে, তো সেটার উপর ডিপেন্ড করে একটা ফোর্সেপের নাম হয় যে টুথ নাকি নন টুথ। তাহলে দেখ অনেক কিছু যা এতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু তাদের কমন পোর্শন কি না, এটা হচ্ছে কি ফিঙ্গার বোস, তারপরে কি না শ্যাফট, তারপরে জয়েন্ট, আইদার ইট ইজ এ বক্স জয়েন্ট অর স্ক্রু জয়েন্ট, দেন হচ্ছে কি ব্লেড। ব্লেডেরও এন্ড অফ দ্য ব্লেড মে বি ফেনেস্ট্রেটেড অর উইদাউট ফেনেস্ট্রেশন, বা যদি থাকতে পারে ভেতরে সেরেশন থাকতে পারে, বা টুথ অর উইদাউট টুথ, ঠিক আছে। তাহলে উইথ সেরেশন, উইদাউট সেরেশন, টুথ, উইদাউট টুথ, আরটা কি বললাম সেরেশন আর উইদাউট সেরেশন, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি ডিফারেন্ট পার্ট। তাহলে এক একটা করে দেখ, এটা কি ইনস্ট্রুমেন্ট, এটাতে কি ক্যাচ আছে বা র্যাচেট আছে, নেই, র্যাচেট নেই। এটা একটা স্ক্রু জয়েন্ট। তাহলে যখন ইনস্ট্রুমেন্টটা দিবি বলবি স্যার দিস ইজ এ, ওরকম আলাদা করে জিজ্ঞেস করে না, যে যেমন স্পেসিমেনে প্রথমেই ডায়াগনোসিসটা বলে দিতে নেই, কিন্তু ইনস্ট্রুমেন্টে তোরা বলে দিতে পারি স্যার দিস ইজ এ কি, এটা ডেসজার্ডিন কোলেডোকোলিথোটমি ফোর্সেপ বা ডেসজার্ডিন ফোর্সেপস বললেও হবে। তো ডেসজার্ডিন ফোর্সেপ কেন বলছি স্যার, বিকজ দেয়ার ইজ নো ক্যাচ অর নো র্যাচেট, দেয়ার ইজ এ লং shaft and it is a screw joint, and at the end there is a fenestration. So sir, this is a Desjardins coledocolithotomy forceps. কেন ক্যাচ নেই, কেন ক্যাচ থাকলে মানে কি, ক্যাচ যদি থাকতো ইনস্ট্রুমেন্টে, তা এটা দিয়ে কি করা হয় না, কোলেডোকোলিথোটমি মানে কি, কোলেডোকো মানে হচ্ছে সিবিডি, লিথো মানে কি স্টোন, তাহলে সিবিডির ভেতরে স্টোনটাকে তুই বার করছিস। তাহলে যদি এটাতে যদি ক্রাশ থাকতো, র্যাচেট থাকতো, তাহলে সেটা ক্রাশ হয়ে যেত, তাহলে তুই হয়তো ধরতে গেলি ক্যাচ পড়ে গেল, দেন স্টোনটা ভেঙে গেল, তাহলে তোকে কি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টোন আলাদা আলাদা করে বার করতে হবে, সেটা আরো ঝামেলার, ওটি টাইম বেড়ে যাবে। আর যদি ক্যাচ নেই বলে জাস্ট আমি হালকা করে আলতো করে এটাকে এটাকে ধরলাম, দেন আস্তে আস্তে টেনে বার করে নিলাম, স্টোনটাকে বার করলাম, তাহলে এতে করে স্টোনটা ক্রাশিং হবে না। তো ক্যাচ থাকবে না ডেসজার্ডিন ফোর্সেপে। আর এটা কি, এখানে ফেনেস্ট্রেশন থাকছে, এটা জাস্ট ফর বেটার গ্রিপ পাওয়ার জন্য, আর কোনো কিন্তু ভেতরে কোনো সেরেশন নেই, কোনো টুথ নেই, ঠিক আছে। তাহলে সেরেশন, ফেনেস্ট্রেশন আর একটা কি টুথ, এই তিনটে আইডেন্টিফাই করতে হবে যে এই এন্ডে আছে কিনা। আচ্ছা তাহলে বল এটা কি ইউজ, কি কোলেডোকোলিথোটমি বললি, তাহলে সিবিডি স্টোন রিমুভাল করার জন্য। সিবিডি স্টোন কখন রিমুভ করা হয়, মানে কোন ইন্ডিকেশন কি, মানে এটা তো তুই এটা কি ল্যাপে ইউজ করা হচ্ছে নাকি ওপেনে করা হচ্ছে, ওপেনে করা হচ্ছে। তোকে জিজ্ঞেস করবে যে তুমি এটা করছো, তার মানে তখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য আইডিয়াল ট্রিটমেন্ট অফ সিবিডি স্টোন, কি সিবিডি স্টোনের আইডিয়াল ট্রিটমেন্ট কি বা ট্রিটমেন্ট অফ চয়েস কি, কি না ইআরসিপি রিমুভাল। ল্যাব করলে তো পেটে একটা দুটো ফুটো করতে হবে, তো সেটাও করা যাবে না। এমন কোন প্রসিডিউর আছে যেটাতে সব থেকে মিনিমালি পেশেন্টকে কষ্ট দিয়ে ওটি করা যাবে, সেটা হচ্ছে কি যদি আমি একটা এন্ডোস্কোপ ঢুকিয়ে স্টোনটাকে ভেতর থেকে বার করিনি, তাহলে কোনো অ্যাবডোমেনে কোনো স্কার রইলো না, কিছু রইলো না, পেশেন্ট দিব্যি ভালো রইলো, তাহলে সেরকম কি প্রসিডিউর না ইআরসিপি। আমি ইআরসিপি দেখি একটা এন্ডোস্কোপ ঢুকছে, ঢুকে গিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনামে যাচ্ছে, দেন ওখান থেকে একটা
কি বলবো ডর্নিয়া বাস্কেট টাইপ একটা ইনস্ট্রুমেন্ট যাচ্ছে, দেন স্টোনটাকে ক্যাচ করছে, দেন আবার ব্যাক করে চলে আসছে পার ওরালি। তাহলে এই যে দেখ একটা এন্ডোস্কোপিক প্রসিডিওর, তাহলে মিনিমালি এটা ইনভেসিভ। তো এই প্রসিডিওরটা হচ্ছে কি ট্রিটমেন্ট অফ চয়েস ফর সিবিডি স্টোন। তাহলে তুমি কেন ওটাকে ওপেন করছো? তাহলে কখন ওপেন করা হবে না যদি ইআরসিপি না করা যায়, তাই তো? ইআরসিপি যদি ফেলিওর হয় তাহলে যখন জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কন্ডিশন হোয়ার দ্য ইআরসিপি ক্যান বি ফেল, মানে কখন বড় স্টোন যদি দেখা যায় যে তিনটে কন্ডিশনে মেনলি, যদি দেখা যায় যে মাল্টিপল স্টোন, ঠিক আছে, বা লার্জ স্টোন মানে কত, মোর দ্যান 2 সেন্টিমিটার। কারণ লার্জ স্টোনগুলি কি হবে না, সিবিডি ডায়ামিটার তো বিরাট কিছু বড় নয়, তো ইম্প্যাক্টেড হয়ে থাকবে। তুই যদি ওটাকে নিয়ে টানাটানি করিস সিবিডি ইঞ্জুরি হতে পারে, ডিউডিনাল ইঞ্জুরি হতে পারে। ইআরসিপি কমপ্লিকেশন কি হয় না, ডিউডিনাল পারফোরেশন, এটা হচ্ছে ড্রেডেড কমপ্লিকেশন। তো বড় স্টোন থাকলে এই ঝামেলাগুলো বেশি হয়। তো সেই জন্য যদি মাল্টিপল স্টোন হয়, যদি লার্জ স্টোন হয়, আরটা কি না যদি হাই আপ স্টোন, মানে স্টোনটা একদম, আর সিবিডি কোথা থেকে অরিজিন করছে, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, ওখানে হাইলাম ওইখান পর্যন্ত স্টোন। তাহলে তুই একটা এন্ডোস্কোপিক প্রসিডিওর করছিস, তার তো একটা লিমিটেশন আছে। সে কি করছে, এন্ডোস্কোপিক থ্রুতে সে কষ্ট করে ডিওডিনাম পর্যন্ত গেল, ডিওডিনাম থেকে ডর্নিয়া বাস্কেট ঢুকে সিবিডির ওই লোয়ার পোর্শনটুকু সে অ্যাপ্রোচ করতে পারে, কিন্তু একেবারে সিবিডি ওই সিএইচডি পর্যন্ত যেতে পারবে না। সেখান থেকে স্টোন রিমুভ করা খুব কঠিন, ঠিক আছে? সেই সব কন্ডিশনে ইআরসিপি করা যাবে না। আর যদি সেরকমও হয়, আরেকটা ইন্ডিকেশন কি, ইআরসিপি তোর কলেজে নেই, ঠিক আছে, ইআরসিপি মেশিন খারাপ হয়ে পড়ে আছে, আমাদের ল্যাব মেশিন খারাপ হয়ে পড়ে আছে, সেরকম ইআরসিপি মেশিন খারাপ হয়ে পড়ে আছে, তার কিছু করার নেই। তো এইসব কন্ডিশনে যেখানে ইআরসিপি নট ফিসিবল, তখন আমার নেক্সট বেস্ট, তাহলে কি ইআরসিপি যদি ফেলড হয় তাহলে নেক্সট বেস্ট কি, নেক্সট কি করতে পারবো, হ্যাঁ তখনই ওপেন বলে দিস না, ল্যাপও করা যায়, ল্যাব সিবিডি এক্সপ্লোরেশনও করা যায়, ঠিক আছে? তো মনে কর সেটাও নেই, ল্যাব মেশিন খারাপ হয়ে পড়ে আছে, বা ল্যাব করতে পারি না, অনেকেই পারে, ল্যাব সিবিডি এক্সপ্লোরেশন খুব টাফ, ওটি এক্সপার্টাইজ না থাকলে না করাই ভালো। তা সেরকম যদি না হয় তখন আমরা কি করবো, তখন ওপেন সিবিডি এক্সপ্লোরেশন করবো। সেই ওপেন সিবিডি যখন এক্সপ্লোরেশন করবো তখন সিবিডির উপর একটা ইনসিশন দেবো, ইনসিশন দিয়ে আমি ঠিক যেখানে স্টোনটা আছে সেখানে ইনসিশন দেবো এরকম নয়, সিবিটিতে মোটামুটি মিড লেন্থে ইনসিশন দেওয়া, মিড সিবিটিতে একটা ইনসিশন দেওয়া হয়। ইনসিশনটা দেওয়া হয় কোথায় না, ট্রান্সভার্সলি না হয় ভার্টিক্যালি। ট্রান্সভার্সলি দিলে কি হবে, তুই যদি জুড়িস, তুই তো কাটলে ওই জায়গাটাকে জুড়তে হবে, তাহলে ইন ফিউচার স্ট্রাকচার হবে। তো সবসময় দিতে হয় একটা ভার্টিক্যাল ইনসিশন দিতে হয়, ঠিক আছে? ভার্টিক্যাল ইনসিশন কোথায় দেবো না, এট দ্য অ্যান্টেরিয়র ওয়ালে দিচ্ছি, তাই তো, অ্যান্টেরিয়র ওয়ালে দিচ্ছি, এবং অ্যাভয়েড করছি কোন কোন লোকেশনটা, 3 আর 9, কারণ ওখানে হচ্ছে কি ব্লাড সাপ্লাইটা থাকে। আমি যদি ব্লাড সাপ্লাইটা ড্যামেজ করে দিই তাহলে কি হবে না, সিবিডিতে ইসচিমিয়া হবে, ইসচিমিয়া হলে ইন ফিউচার ওখানে স্ট্রাকচার হবে, ফাইব্রোসিস হবে। তো এগুলো ঝামেলাগুলো, তার থেকে আমি জাস্ট অ্যান্টেরিয়র ওয়ালে ওই তুই যদি 6 o'clock পজিশন ভাবিস তাহলে ঠিক, বা ইন ফ্রন্ট অফ দ্য অ্যান্টেরিয়র ওয়াল আমি মিড পয়েন্টে দিয়ে দিচ্ছি একটা ছোটো মোটামুটি 1 to 2 সেন্টিমিটার একটা ইনসিশন দিয়ে আমি স্টোনটাকে রিমুভ করছি। তাহলে এবারে কি করছি, ইনসিশন দিলাম, ইনসিশন দিয়ে আমি কি করবো, এই ডেসজার্ডিন ফোরসেপটা দেখ, এটা কার্ভ করা আছে, কেন কার্ভ করা আছে, স্ট্রেটও তো হতে পারতো, যাতে সিবিডি কার্ভেচারের সাথে এটা ম্যাচ করে। যে কোনো কার্ভ ইনস্ট্রুমেন্টেরই একটা আলাদাই তোর আর্গোনমিক্স থাকে, মানে এরা অনেক বেশি ফ্লেক্সিবল হয়। তুই সিবিডির কার্ভেচারের সাথে ওটা যাচ্ছে, কোইনসাইড করছে, এবং স্টোনটাকে ধরছিস, ধরে আস্তে আস্তে বার করে নিচ্ছিস। সে যদি 2-3টে স্টোন বেশি থাকে তাহলে সেগুলো একটা একটা করে বার করবি। বার করার পরে কি করতে হবে, এটা জিজ্ঞেস করা যাচ্ছে, তুমি তো এটা বার করে দিলে, তারপরে কি করবে, তারপরে কনফার্ম করবি কি করে যে স্টোন সব রিমুভ করতে পেরেছিস, তখন তোকে করতে হবে সব থেকে ভালো হচ্ছে কি ইন্ট্রা অফ কোলাঞ্জিওগ্রাম, ঠিক আছে? এটা জাস্ট থিওরিটিক্যালি করি না আমরা কেউ, ইন্ট্রা অফ কোলাঞ্জিওগ্রাম করতে হয়। মানে কি একটা ডাই দিয়ে দেখছিস যে ডিস্টাল এন্ডে কোনো ফিলিং ডিফেক্ট আছে কিনা, যদি থাকে তাহলে অন টেবিলে তুই আবার ভালো করে ওই ইনস্ট্রুমেন্টটাকে হয়তো একটু বড় করলি, বা আরও ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে স্টোনটাকে বার করলি, এসব করলি। যদি দেখা আর কি করতে হয় না, অনেক সময় ছোট ছোট যদি মাইক্রো লিড থেকে থাকে যেগুলো ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরা যাবে না, তখন আমরা ফ্লাশিং করি নর্মাল স্যালাইন দিয়ে। ওই একটা কি করি না, ওই যেখানে ইনসিশনটা দিলাম, স্টোনটাকে রিমুভ করলাম, মাইক্রো লিডগুলো ডিস্টাল এন্ডে আছে, আমি একটা ছোট্ট একটা রাইস টিউবের মতো ছোট্ট ইনফ্যান্ট ফিডিং টিউব ঢুকিয়ে দিলাম, ছোট রাইস টিউব, মানে ইনফ্যান্টকে খাওয়ানোর জন্য যে টিউবগুলো, সেই ছোট টিউব ঢুকিয়ে দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে ফ্লাশ করলাম। ফ্লাশ করলে কি হবে, যেটুকু ওই মাইক্রোলিথ আছে সেটা ডিওডিনামে পাস হয়ে যাবে। এইভাবে আমি কনফার্ম করলাম যে ডিসচার্জ সিভিডিটা ক্লিয়ার। দেন আমি কি করবো, একটা টি টিউব দেবো, টি টিউব দিয়ে রিপেয়ার করে বেরিয়ে আসবো। এবার টি টিউবের অনেক আছে, অত পড়ালে শেষ হবে না, ও তো পড়িয়েছি, যারা জানিস। তাহলে নেক্সট হচ্ছে সিবিডি এক্সপ্লোরেশন করা মানেই তোকে একটা টি টিউব দিতে হবে, ঠিক আছে? কেন টি টিউব দিতে হবে, টি টিউব না দিয়ে জাস্ট প্রাইমারি রিপেয়ার করে চলে এলেও তো হতো, হ্যাঁ? কেন দিতে হচ্ছে, কারণ দেখ তো, এটাই মনে কর সিবিডি,
ঠিক আছে? সিবিডির এখানে মনে করে একটা ইনসেশন দিয়েছিস, আর এই এনটা হচ্ছে কি ডিওডিনামে এন হচ্ছে, তুই এখানে একটা ইনসেশন দিয়েছিস, ইনসেশন দিয়ে স্টোন বার করেছিস, দেন এটা রিপেয়ার করে দিলেই হতো। কিন্তু কেন সমস্যা হয়, এই যে তুই ইনস্ট্রুমেন্টটা ঢুকিয়েছিস, মনে কর ডেসজার্টিং ফোর্সেসটা এই পায়টা ওপেনিং করে ঢুকিয়েছিস, ডিস্টাল এন্ড থেকে স্টোন বার করছিস, এতে করে কি হয় না ডিস্টাল এন্ডে কি থাকে না স্ফিংটার অফ ওডাই থাকে, তাই তো? তো সেখানে অনেক সময় স্প্যাজম হয়, তো স্প্যাজম হয় বা অনেক সময় এই যে ইনস্ট্রুমেন্টেশনের জন্য অনেক ইডিমা হয়, তাহলে কি হবে ডিস্টাল এন্ডটা অনেক সময় ব্লক হয়ে যায়। তাহলে যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে, প্রক্সিমালি বাইল জমবে, বাইল যদি জমে তাহলে বাইলটা কি করবে, একটা উইকেস্ট পয়েন্ট দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। কি দিদি আচ্ছা আচ্ছা, তাহলে ডিস্টাল তাহলে কি হবে না একটা কোনো উইকেন্ড পয়েন্ট দিয়ে বাইলটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এখানে উইকেন্ড পয়েন্ট কোনটা, যেখানে ইনসিশন দিয়েছি সেটাই। তাহলে কি করতে পারি, ইনসিশনটা মধ্যে কথা এটাই বলতে চাইছি যে ইনসিশনটা রাপচার করে যেতে পারে, তাই তো? তার ডিস্টাল এন্ডে ইডিমা বা স্প্যাজম হলে ওই অ্যাকুমুলেটেড বাইলটা একটা উইকেস্ট পয়েন্ট দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে, সেটা হচ্ছে ইনসিশন, যেটা প্রাইমারি রিপেয়ার করে দিয়েছিস। তাহলে সেখান থেকে তাহলে কি হবে না বাইল লিকেজ হবে। সো এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করছি, ওই যেখানে ইনসিশনটা দিলাম ওখানে একটা টি টিউব দিয়ে টি টিউবটাকে অ্যাবডোমেনের বাইরে বার করে দিচ্ছি। তাহলে কি হবে, বাইলটা যা আসছে ওই টি টিউব দিয়ে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? কিছুটা বাইল অবশ্যই নিচের ডিস্টাল এন্ড দিয়েও যাবে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শন বাইল এদিক দিয়ে চলে আসছে, ঠিক আছে? তাহলে এতে করে কি হবে না মেন যে উনটা সেটা হিল হওয়ার টাইম পাবে। আয় 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 বসতে থাক, আয় রে। তোদের কি আছে, কোন গ্রুপ? গ্রুপ সি। টিউটোরিয়াল হবে তো, আসছে অপর্ণা দিয়ে আসছে, যতক্ষণ আসছে ততক্ষণ ওয়েট কর। অপর্ণা দিয়ে এখানেই পড়াবে, চিন্তা নেই। তাহলে কি ওই টি টিউবটা দিয়ে দিলাম, টি টিউবটা তাহলে কি হবে না হিলিং এ হেল্প করবে প্রাইমারি উনটাকে। উইদাউট টি টিউব দিলে ওইটা র্যাপচার করে যেতে পারতো ইন ফিউচার, এটার জন্য টি টিউব দেওয়া হলো। আচ্ছা, তাহলে এটা ডেসজার্টিং ফোর্সেপ, এটা নিয়ে হয়ে গেল, আর কিছু করার নেই। দেখ আমি কিন্তু এই কারণে বলছি দাদা এত কথা কেন বলছো, কারণ দেখ এই যে তোদের কিছু কিছু টপিক আমি সমস্ত কিছু মিক্স করে পড়িয়ে দিচ্ছি, কারণ দেখ টি টিউবটা তোদের প্রবলেম কার্ডেও থাকে, তোদের ইয়েতেও আসে, থিওরিতেও আসে, আর তোদের লং কেসেও তো জিজ্ঞেস করে। তো সেই জন্য কিছু কিছু জিনিস রিভিশনও হয়ে যাবে। শুধু ইনস্ট্রুমেন্ট বললে তো শুধু এটা ডেসজার্টিং ফোর্সেপ, ফেনেস্ট্রেশন আছে, ক্যাচ নেই, এটুকু বললেই এনাফ ছিল। নেক্সট হচ্ছে কি, এটাও কি সেম এই ইনস্ট্রুমেন্টের মধ্যেই, তাই এটা কি ডিফারেন্ট কি, এটা একটা ক্যাচ আছে, এটারও একটা খুব বেশি লম্বা ইনস্ট্রুমেন্ট নয়, আর এটা একটা তোর কি বলবো স্যাপ, তারপর এটা এখানে একটা জয়েন্ট আছে, সেটা হচ্ছে বক্স টাইপ অফ জয়েন্ট, তারপর এন্ডে ইয়ে আছে, ফেনেস্ট্রেশন আছে, এবং এটা যখন মানে আমি যখন ক্লোজ করছি এখানে একটা কি একটা ওভারহেড গ্যাপ আছে। দেখ যে কোনো ইনস্ট্রুমেন্টের মাঝে যখন ক্লোজ করছি, ক্লোজ করার পরে কি আর কোনো গ্যাপ থাকছে, টিপে থাকছে না, কিন্তু এখানে টিপে এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, তাই তো? একটা লেন্থ শেপের একটা কি বলবো ওভারহেড শেপের একটা গ্যাপ আছে, এবং এর এন্ডটা যদি দেখিস, এর এন্ডটা হাত দিয়ে দেখলে বুঝতে পারবি, এর এন্ডটা একটা হরাইজন্টাল এন্ড, নট তুই এইভাবে দেখলে দেখ এই এন্ডটা কি মিশেছে উপরে, মানে কিভাবে বলবো, ছবি এঁকে দেখালে ভালো হতো, এখানে তো বোর্ড নেই, দেখে দে তো পেন দে, জানিস ছবি কি বলবো। তাহলে দেখ এর একটা এন্ডটা কি, এখানেও একটা ফেনেস্ট্রেশন আছে, এখানেও একটা ফেনেস্ট্রেশন, দুটো ইনস্ট্রুমেন্ট, এর এন্ডটা হচ্ছে গিয়ে এরকম একটা হরাইজন্টাল লাইন, দেখ এর এন্ডটাকে দেখ, এটা হরাইজন্টাল লাইন, তাই তো? আর আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যার টিপটা ক্লোজ করার পরে এটা কিন্তু হরাইজন্টাল লাইন নয়, একটা এরকম পিক থাকবে। তো এটা যদি এরকম থাকে দেখ, এটাও কিন্তু ক্লোজ করার পরে একটা ওভারহেড গ্যাপ, কিন্তু এর ইনস্ট্রুমেন্টটাকে দেখ ভালো করে, যদি এক একটা ব্লেড আলাদা করে দেখিস তাহলে দেখ এর এন্ডটা কি হরাইজন্টাল লাইন, একটা পিক আছে, তাহলে এরকম একটা পিক, এটাকে বলছে লেন্স ফোর্সেপ, আর এটা হচ্ছে ব্যাবকক ফোর্সেপ। এটা গুলিয়ে যায় পরীক্ষার সময়, লেন্স কি ব্যাবকক, ব্যাবককে লেন্স, এসব বলে ফেলিস। তো এটাই মাথায় রাখবি যে এন্ডটা কি, মাথাটা যদি ব্লাইন্ড হয়, কাটিং মানে একটা হরাইজন্টাল লাইন হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে, বা যদি এরকম উল্টোভাবে বলি যে আফটার ক্লোজিং তুই যদি এন্ডটাকে দেখিস তাহলে একটা হরাইজন্টাল লাইন পাচ্ছিস, আর লেন্সে কি পাবি একটা পয়েন্ট পাচ্ছিস এন্ডটাকে জয়েন করার পর, তাহলে লেন্স ফোর্সেপ। দুটোরই কাজ একই, প্রাইস একই রকম। ব্যাবকক ফোর্সেপ কোথায় ইউজ হয় মেনলি, সাধারণত সফট টিস্যু স্ট্রাকচার ধরার জন্য মেনলি, যেগুলো জিজ্ঞেস করে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে অত তো লাগবে না, একটা ওটি বলতে পারলেই না। তো এটা কি হয় না 3 পেয়ার্স অফ ব্যাবকক লাগে অ্যাপেন্ডিসেক্টমির জন্য, একটা কোথায় ধরতে হয়, হ্যাঁ ওটাও বলতে পারিস, থাকে অনেক সময়। হ্যাঁ দিদি, অ্যাপেন্ডিসেক্টমির জন্য
ঠিক আছে। ব্যাবককে কিন্তু আলাদা বিরাট কিছু Three ইউজ pairs নেই, of এইগুলো Babcock। কোনো টিবিউলার স্ট্রাকচার ধরার জন্য। আরেকটা কোন টিবিউলার স্ট্রাকচার হয় না, ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবে গাইনিতে যখন ওরা ওটি করে তখন ওই সেলফ ইনজেক্টমি হ্যানাতান এসব করার সময় লাগে, কিন্তু সার্জারিতে আমাদের কোথায় লাগে না অ্যাপেন্ডিসেক্টমির জন্য। 3 পেয়ার্স জিজ্ঞেস করে কটা পেয়ার লাগবে, 3টে পেয়ার লাগে, ঠিক আছে। 3টে পেয়ার না, সরি 3টে পেয়ার, 6টা লাগছে তো, 3টে লাগবে ব্যাবকক। একটা কোথায় কোথায় ধরে, একটা বেসে ধরে, একটা মিড পয়েন্টে ধরে, একটা টিপে ধরে, নিয়ে তারপরে কি করে আস্তে আস্তে মেসো অ্যাপেন্ডিক্সটাকে ট্রাই করে, নিয়ে দেন অ্যাপেন্ডিসেক্টমি করে। 3টে ব্যাবকক। আচ্ছা, তারপরে হচ্ছে লেন্স ফোরসেপটা কোথায়? লেন্স ফোরসেপও তাই। দেখ, যে কোনো একটা জিনিস, কমন জিনিস জেনে রাখবি যে যেখানে টুথ আছে সেই টুথ স্ট্রাকচার কখনোই সফট টিস্যুতে নিশ্চয়ই ধরার জন্য নয়। এটা দিয়ে তুই তো নিশ্চয়ই গার্ড ধরবি না, কারণ কি টুথ থাকলে সেটা পারফোরেট করে যাবে। তো এইগুলো ধরার জন্য কখনো কোনো হার্ড স্ট্রাকচার বা টাফ স্ট্রাকচার ধরার জন্য। তাই তুই লেন্স ফোরসেপ দিয়ে কি ধরতে পারিস, কোনো শীত ধরতে পারিস। তাহলে কোনো অ্যাবডোমিনাল ওটি করার সময় তুই যদি রেক্টার শীত থেকে ধরার সময় সেটা লাগতে পারে। বা অনেক সময় ম্যাস্টেকটমি যখন করি তখন স্কিন আর সাবকিউটেনিয়াস টিস্যু, তার মধ্যে কোনটা বেশি হার্ড? স্কিন হচ্ছে সবসময় টাফ স্ট্রাকচার, তো সেটাকে ধরার জন্য তার সাথে সাথে একটু সাবকিউটেনিয়াস টিস্যু নিয়ে, এই যে ম্যাস্টেকটমি করার সময় একটা আপার ফ্ল্যাপ তৈরি করা হচ্ছে, একটা লোয়ার ফ্ল্যাপ তৈরি করা হচ্ছে, এই সময় তো এটাকে ধরে তুলতে হয়। তো সেই সময় অনেকে অ্যালিস ব্যবহার না করে এই লেন্স ফোরসেপও ব্যবহার করতে পারে যদি থাকে। তো লেন্স ফোরসেপটা দিয়ে ধরলো, নিয়ে আস্তে আস্তে ফ্ল্যাপটাকে উপরের দিকে একটা ফ্ল্যাপ তুললো, নিয়ে ডিসেট করলো, নিচের দিকে এরকম ডিসেট করলো, তাহলে ম্যাস্টেকটমিতে ইউজ হয়। আরেকটা কোথায় না, প্যারোটিড টিউমারে। প্যারোটিড টিউমারের ক্ষেত্রে কিন্তু প্যারোটিড যে গ্ল্যান্ডটা আছে সেটাকে ধরার জন্য এটাকে ইউজ করা হয়। বা ফ্ল্যাপ তৈরি, যখন প্যারোটিড এক্সিশন করার জন্য স্কিন ফ্ল্যাপ তুলতে হয় উপরে নিচে, সেটার জন্য ইউজ হয়। তাই কোথায় কোথায় মেনলি ওটি, কোন ওটিগুলো দাঁড়ালো? একটা হচ্ছে কি কোনো টাফ স্ট্রাকচার শীত ধরার জন্য, সেকেন্ড হচ্ছে কোনো ম্যাস্টেকটমি ফ্ল্যাপ তোলার জন্য, আর লাস্ট হচ্ছে কি কোনো প্যারোটিড সার্জারিতে জন্য। ঠিক আছে, আর ডিটেলস বলতে আসো এবং প্যারোটিড সার্জারিতে ঢুকে যাবে, জাস্ট বলবি যে ফ্ল্যাপ তোলার জন্য প্যারোটিড সার্জারি। এটা গেল। আচ্ছা, এইগুলো আর কি বলবো, আর কি আছে দেখি বলার মতো? এটা দেখ, এটা কি? এটা হচ্ছে দেখ, এর ডিফারেন্স কি অন্য স্ট্রাকচার থেকে? এর স্যাপটা প্রচুর লম্বা, ঠিক আছে, স্যাপ লম্বা, এবং এখানে একটা ক্যাচ আছে, আর এর এন্ডটাতে কি আছে? ফেনেস্ট্রেশন আছে, এবং এর ভেতর দিকটা দেখ, এখানে কিন্তু সেরেশনও আছে। মেনলি কিন্তু আমরা কি বলছিলাম যে আইদার সেরেশন থাকবে বা টুথ থাকবে, বা কি থাকবে? ফেনেস্ট্রেশন থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখ দুটো জিনিস একসাথে আছে, এক্ষেত্রে ফেনেস্ট্রেশন আছে এবং সেরেশনও আছে, ইনার অ্যাসপেক্টে সেরেশন আছে। কখন কোন কাজে লাগে এটা? এটাকে কি বলে তাহলে ইনস্ট্রুমেন্টের নাম? সোয়াব হোল্ডিং ফোরসেপ। ওই যে নামগুলো সব মনে রাখতে হবে তার কারণে র্যাম্পলেস, সোয়াব হোল্ডিং ফোরসেপও বলে। যদি ভুলে যাস শুধু সোয়াব হোল্ডিং ফোরসেপ বললেও হবে। কখন কাজে লাগে? জাস্ট বেসিক অ্যাবডোমেনে ঢুকিসও নি, জাস্ট পেইন্ট করার জন্য, ড্রেসিং করার জন্য বিটাডিন দিয়ে যে অ্যাবডোমেনটা পরিষ্কার করছি, তখন আমরা গজটাকে দিয়ে অ্যাবডোমেন পরিষ্কার করতে পারি, মানে অ্যান্টিসেপটিক ড্রেসিং ড্রেপিং এর সময় লাগছে। আচ্ছা, আর কিসে লাগে এটা? সেসব ক্ষেত্রে লাগে। তাহলে এটাকে দিয়ে দিবে। অনেক সময় আমরা ওটি টেবিলে দুটো টার্ম খুব ইউজ করি, একটা গালি, একটা পিনাট, ঠিক আছে? একটা হচ্ছে গালি আর একটা হচ্ছে পিনাট বানানোর জন্য। তো গালি মানে কি? গালি মানে গালিগালাজ নয়, গালি সেই হিসেবে গালি মানে একটা মোটা একটা গজের টুকরো। আর পিনাট মানে কি? পিনাট তো ছোট, তো একটা ছোট গজের টুকরো। তো পিনাটটা কি দিয়ে করে? কোনো ফাইনার ডিসেকশনের জন্য। আর গালিটাকে কখন করা হয়? কোনো ব্লান্ট ডিসেকশনের জন্য ইউজ করা হয়। আরেকবার বলছি, তাহলে গালি পিনাটটা কখন করা হয় না? ওই তাহলে যখন আমি গালি পিনাট কি করছি না, ভেতর থেকে যদি কোনো তুই গলব্লাডারটাকে ছাড়িয়েছিস লিভার বেড থেকে, ওখান থেকে ব্লিড করছে, তো সেই জায়গাটাকে কম্প্রেশন দেওয়ার জন্য ইউজ করতে পারিস। বা ভেতরে সিস্টিক আর্টারি থেকে ব্লিড করছে বা কোনো মাইনুট ব্লিড হচ্ছে, তো সেই জায়গাটাকে কম্প্রেশন দেওয়ার জন্য এর মুখে একটা গজ লাগালি, গজটাকে দিয়ে ক্যাচটা দিলি, তাহলে একটা এন্ডটাতে কি তৈরি হলো? একটা গালি তৈরি হলো, সেটা দিয়ে তুই জায়গাটাকে কম্প্রেশন দিচ্ছিস। কারণ কি? কেন দাদা, আমি তো জাস্ট কম্প্রেশন দিলেই হতো, জাস্ট হাত দিয়ে গজটা চেপে ধরলেই হতো, এটাকে দিয়ে করা কি দরকার? কারণ ওটা অনেক ডেপথে আছে বলে স্যাপটা অনেক লম্বা। তাহলে অ্যাবডোমেনের ভেতরে যদি কোনো ইন ডেপথ কোনো স্ট্রাকচার থাকে, তো সেখানে তো আমার হাত পৌঁছবে না বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট পৌঁছবে না, তখন একটা লং লেন্থের কোনো স্যাপ আমি ঢুকিয়ে ওটাকে কম্প্রেশন করি। ঠিক আছে, শুরু করিনি এখন, এগুলো এমনি চলছে। আচ্ছা, আর কিসে ইউজ হয়? অনেক সময় অ্যানাস্টোমোসিস করার সময় অ্যানাস্টোমোটিক যে সারফেসগুলো থেকে ব্লিড করে, তো সেটাকেও পরিষ্কার করার জন্য হয়, মানে মধ্যে কথা মোছামুছি করার জন্য, এটা আর কোনো কাজ নেই। তাহলে দুটো যদি ইউজ বলে, তাহলে একটা হচ্ছে গিয়ে অ্যান্টিসেপটিক ড্রেসিং, আর সেকেন্ড হচ্ছে গিয়ে টু মেক আ গালি, বা গালি যদি নাও বলি, টু মেক
কি বলবো, টু কম্প্রেশন অফ, মানে টু প্রিভেন্ট এনি উজিং ফ্রম লিভার বেড বা হচ্ছে কি তোর সিস্টিক আর্টারি ব্লিড ডিউরিং কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি। ঠিক আছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এটা। আর কি ইনস্ট্রুমেন্ট আছে, নিডল হোল্ড। এটা হচ্ছে কি দেখ নিডল হোল্ডার। কেন নিডল হোল্ডার বলছি, কারণ এর ব্লেডটা সব থেকে লম্বা। মানে যদি দেখিস যেহেতু সরি স্যাপ, প্রত্যেকটারই একটা করে স্যাপ্ট আছে, একটা করে ব্লেড আছে, তাই তো? কিন্তু দেখ এর স্যাপ্টের তুলনায় ব্লেডটা কিছুই না, জাস্ট এইটুকু একটা ব্লেড, টিপের কাছে একটু ব্লেড পড়ে আছে, মানে জয়েন্টটা একদম টিপের কাছাকাছি। এটাও কিন্তু একটা বক্স জয়েন্ট। বক্স জয়েন্ট আর কোথায় পেয়েছিলিস? বক্স জয়েন্ট ছিল ইয়েতে, ব্যাবককে ছিল, আর এখানেও একটা বক্স জয়েন্ট আছে। এবং এটাকে কি করে আমি ডিফারেন্সিয়েট করবো যে এটা আটারি নয়, আটারি ফোর্সেবল আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই, যাই হোক। তাহলে এখানে কি হচ্ছে কি না, এখানে সেরেশন আছে, আর এর ভেতরের দিকে যদি ভেতরে হাতে ইনস্ট্রুমেন্টটা নিয়ে দেখিস, একটা ছোট্ট মতো লংগিটিউডিনাল গ্রুভ আছে। এই গ্রুপটা কেন না, টু হোল্ড দ্য নিডল, এটা তো নিডল হোল্ডার। ঠিক আছে, নিডলটাকে ভালো করে গ্রিপ দিয়ে ধরার জন্য এখানে একটা ভেতরে একটা ছোট্ট মতো গ্রুভের মতো আছে, লংগিটিউডিনাল গ্রুভ আছে। তো সেখানে নিডলটা ধরলে ভালো করে বাইট দিতে হেল্প হয়, এবং একটা ক্যাচ আছে। এবং তাহলে কি বলবো, যে দ্য ব্লেড ইজ ভেরি শর্ট and inner aspect of the blade there is a small longitudinal groove to hold the needle properly. ঠিক আছে, বাস নিডল হোল্ডার। নিডল হোল্ডার নিলে অনেক সময় নিডল ফেলে জিজ্ঞেস করে, তো নিডল তোদের দেয় না ইউজিতে সাধারণত। ওটা হ্যাঁ, ওই ভেতরে একটা গ্রুভ আছে, লম্বা গ্রুভ। না না না, আসলে শুধু সেরেশন থাকবে। আচ্ছা, এটা হচ্ছে কি তোর মেটালিক, অনেকে বুঝিয়ে বলে, মেটালিক ডায়ালেটারও বলা যায়। ঠিক আছে, এটাতে দুটো নাম হয়। আরেকটা কোথায় আছে, কোথায় গেল, আরেকটা ছিল রে, ওই তো এখানে আছে, নিজেও ভুলে গেছি, আমি তো দেখে আসিনি নামটা ওগুলো। যাই হোক, তাহলে একটা হচ্ছে কি দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটোই একই কাজে ডায়ালেটার, মেটালিক জিনিস দিয়ে তৈরি হয়েছে। এবং একটা এন্ডটা কি, একটা হচ্ছে কি গোল সার্কুলার, আর একটা হচ্ছে কি ভায়োলিন শেপের, তাই তো? ভায়োলিনের মতো দেখতে, আর একটা মাঝখানে কনস্ট্রিকশনের মতো জিনিস আছে। তো দুটো একই কাজে ইউজ হয়, ডিফারেন্স কিছুই না, শুধু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই একটা করে ডায়ামিটারের সেট আছে। এই ইনস্ট্রুমেন্টেরই অনেকগুলো ভ্যারাইটি আছে, এই ইনস্ট্রুমেন্টেরও অনেকগুলো ভ্যারাইটি আছে ডিফারেন্ট সাইজের। এটাতে কি করা হয় না, ডায়ালেট করা হয়। কি ডায়ালেট করা হয় না, সাধারণত মেনলি যেটা, আচ্ছা যেটা নাম বললাম, গোলটার নাম বোধহয় সাধারণত ক্লুটন, তাই তো? আর এটা বোধহয় লিস্টার, বাইরে নাম ভুল হতে পারে, এই দুটো নামই আছে, এর বাইরে নাম নেই। একটা হচ্ছে কি ক্লুটন, আর একটা হচ্ছে লিস্টার। ঠিক আছে, কাজ একই। তাহলে কখন ইউজ করা হবে না, ডায়ালিটেশনের জন্য ইউজ করা হবে। কোন ডায়ালিটেশন? মেনলি হচ্ছে কি ইউরেথ্রাল ডায়ালিটেশন। ঠিক আছে, ইউরেথ্রাল ডায়ালিটেশন কখন করব? ইউরেথ্রা দিয়ে ডায়ালেট করবো কখন না, যদি ইউরেথ্রাল স্ট্রিকচার থাকে। তাহলে ইউরেথ্রাল স্ট্রিকচার কখন হবে? যদি কোনো কারণে ট্রমাটিক হতে পারে বা কোনো ইনফ্লেমেটরি হতে পারে। তাহলে ইউরেথ্রাল স্ট্রিকচার দুটো টাইপে হয়। দেখে অনেক থিওরিটিক্যাল টপিকও হয়ে যাচ্ছে, ইউরোলজিতে আসে ইউরেথ্রাল স্ট্রিকচার। তাহলে স্ট্রিকচার দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে কি ইনফ্লেমেশনের জন্য, যে কোনো ইউটিআই, লং স্ট্যান্ডিং ইউটিআই রয়েছে, তার জন্য কি হলো, ওখানে ইনফ্লেমেশন হলো। আর ইনফ্লেমেশনের কমপ্লিকেশন কি, ক্রনিক ইনফ্লেমেশন কি দিয়ে এন্ড হয়? ফাইব্রোসিস দিয়ে। তাহলে ওখানে স্ট্রিকচার হবে। তো অ্যাকিউট ইনফ্লেমেশন হয় না, ক্রনিক ইনফ্লেমেশন। অনেক দিন ধরে একটা হয়তো ক্যাথেটার রেখে দিয়েছিস, পেশেন্টটা বেড রিডেন পেশেন্ট, উঠতে চলতে পারে না, ক্যাথেটার রেখে দিয়েছিস, ক্যাথেটার চেঞ্জ করিস না, ক্যাথেটার থাকতে থাকতে কি হবে, ওই জায়গায় ইনফ্লেমেশন হবে। ইনফ্লেমেশনটা ক্রনিক, কোনো অনেক দিন ধরে ক্যাথেটারটা আছে, দেন ওখানে কি হবে, স্ট্রিকচার হবে। তাহলে এটা ইনফ্লেমেটরি প্রসিডিওরে হতে পারে। বা আরেকটা কারণে কি হতে পারে না, তোর হচ্ছে কোনো র্যাপচার করলো, মানে কোনো কারণে যেটা হয় তোর পেলভিক ফ্র্যাকচার হয়েছে পেশেন্টের, বা তোর হচ্ছে স্ট্র্যাডেল ইনজুরি, মানে পেশেন্ট রাস্তায় পড়ে গেছে, ওই যে মানে ওপেন হোল যে রাস্তায় খোলা থাকে, সেখানে যদি পেরিনিয়াম ধাক্কা লাগে, তাহলে কি হবে না, ইউরেথ্রাল যে পোর্শনটা, বালবার ইউরেথ্রা বা তোর হচ্ছে কি মেমব্রেনাস ইউরেথ্রা, এগুলোতে রাপচার করে। তো সেখানে যদি ইউরেথ্রা রাপচার হয়, তাহলে কি হবে, রাপচার করলে তার মানে কনসিকুয়েন্স কি, ওখানে হিমাটোমা হবে, আর হবে, সব কিছু হবে। ইন ফিউচার কি হবে, ওই জায়গাটা যদি ট্রিট না করিস, তাহলে ওখানে স্ট্রিকচার হবে। ঠিক আছে, তাহলে অ্যাজ এ কমপ্লিকেশন অফ এনি ট্রমা বা ইউরেথ্রাল ইনজুরি, বা অনেক সময় কি হয়, যেমন তোরা যখন ক্যাথেটার ইন্টার্নশিপ করবি, তখন দেখবি কি ক্যাথেটার করার সময় পুরো ক্যাথেটারটা, এই যে ক্যাথেটার পড়ানোর সময় বলবো, ক্যাথেটারটা কি করতে হয় না, পুরোটা তুই যখন পেনিসের ভেতর দিয়ে ঢোকাচ্ছিস, বা তোর হচ্ছে কি ইউরেথ্রাল ওপেনিং ফিমেলের ক্ষেত্রে ঢোকাচ্ছিস, ফিমেলদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মেলদের ক্ষেত্রে পুরোপুরি
আমরা কি করি, অনেক ইনস্ট্রুমেন্ট ইন্টারনেট তাড়া থাকে, তাড়াতাড়ি কি করে ক্যাথেটারটা ঢুকিয়ে, দাদা বলেছে তাড়াতাড়ি করতে হবে, ক্যাথেটার অন্য একটা পেশেন্টে ব্লাড টানতে হবে, তাড়াতাড়ি ও কী করলো ক্যাথেটারটা হাফ ঢোকালো পেনিসের ভেতরে, দেন কি করলো না এটা হচ্ছে গিয়ে ইনফ্লেট, মানে এখান দিয়ে এয়ার ইনজেক্ট করলে বেলুনের মতো ফুলবে এটা। এই এই বেলুনটা ফুলে উঠলো, এটা কিন্তু এয়ার দিয়ে ফোলানো হয় না, স্যালাইন দিয়ে ফোলানো হয়, ঠিক আছে, মোটামুটি 10 ml এর মতো স্যালাইন দিয়ে এই জিনিসটাকে ফোলানো হয়। এবারে কি হলো, এটা যদি পুরোটা এটাকে নিয়ম কি না পুরো একদম দেখ এই মানে ডিস্টাল এন্ড পর্যন্ত পেনিসের মুখে ঢোকাতে হবে, মানে এক্সটার্নাল মিয়াটাসের কাছে শুধুমাত্র এই পোর্শনটুকু শুধু দেখা যাবে। যদি এরকম দেখা যায় যে এতটা বাইরে বেরিয়ে আছে তাহলে চলবে না, পুরোটাকে ভেতরে ঢোকাতে হবে। এই অবস্থায় যদি পুরোটা হাফ ঢুকিয়ে তুই যদি ইনফ্লেট করে দিস তাহলে কি হবে না এই টিপটা কোথায় থাকবে, ব্লাডারে থাকবে নাকি ইউরেথ্রাতে থাকবে? আইডিয়ালি কোথায় থাকতে হবে, এই টিপটাকে ব্লাডারে থাকতে হবে, তবে কি এটা ইনফ্লেট করলে কোনো প্রবলেম নেই, কারণ এটা ইনফ্লেট করছে কোথায়, ইন দ্য লুমেন অফ দ্য ব্লাডার, তাহলে প্রবলেম নেই। কিন্তু যদি এটা মিড ওয়েতে থেকে যায়, মানে ব্লাডারে পৌঁছলোই না, ইউরেথ্রাতে পৌঁছলো, এর ইউরেথ্রাতে একটা স্পেসিফিক ডায়ামিটার আছে, তাহলে তুই যখন এটাকে বেলুনটাকে ফুলাচ্ছিস তাহলে কি হবে, ইউরেথ্রাল স্টেজ হবে, একটা পরে যখন স্টেজ আর নিতে পারবে না রাপচার করে যাবে। তো সেই জন্য খুব কমন হয় ডিউরিং ক্যাথেটারাইজেশন, ক্যাথেটারাইজেশন করার সময় রাপচার করে যায় অনেক সময়। দেখবি পেশেন্ট কী হয়, কমপ্লিকেশনটা কী হয় না, পেশেন্ট গেল তাড়াতাড়িতে বেলুনটা ইনফ্লেট করলো, সাথে সাথে পেশেন্ট প্রচণ্ড ব্যথায় চটফট করতে শুরু করলো, কারণ প্রচণ্ড ব্যথা হয় এটার ক্ষেত্রে, এক্সক্রুশিয়েটিং পেন হবে, আর তার সাথে সাথে কী হবে পেশেন্টের হিমাচুরিয়া হতে শুরু করবে বা ব্লাড ফ্রম কামিং ফ্রম দ্য এক্সটার্নাল মিয়াটাস, ঠিক আছে, তো এক্সটার্নাল মিয়াটাস দিয়ে এক্সটার্নাল ইউরেথ্রাল ওপেনিং দিয়ে ব্লাড আসবে। তাহলে কি বুঝতে হবে যে আমি ইউরেথ্রা রাপচার করে ফেলেছি। তাহলে এটা কি করতে হয়, এর মানে ট্রিটমেন্ট কি, ওটার ক্ষেত্রে যদি ইউরেথ্রা রাপচার হয়ে গিয়ে থাকে কোনো কারণে, মনে কর হয়ে গেছে, ভুল করে হয়ে গেছে, তখন কি করতে হয়, সাথে সাথে কোনো ইউরোলজিস্টকে ডাকতে হয়, আইডিয়ালি নিয়ম তাই, বা যে ভালো ক্যাথেটার করতে পারে এরকম কাউকে ডাকতে হয়। যেহেতু এটা ইউরো সার্জারির পার্ট, সেজন্য ইউরোলজিস্টকে ডাকবি। ইউরোলজিস্ট কী করবে, ক্যাথেটারটাকে রিমুভ করবে, দেন ভালো করে লিগনো জেল দিয়ে, মানে ইউরেথ্রাল ওপেনিংয়ে লিগনো জেল দেবে, মানে এক্সটার্নাল পেনিসের ওপেনিং দিয়ে, মানে তোর এক্সটার্নাল ইউরেথ্রাল ওপেনিং দিয়ে লিগনো জেল ইনফিল্ট্রেট করবে, দেন এই ক্যাথেটারটাকে আবার ইনসার্ট করবে। এবার কেন দাদা এখনই তো রাপচার করে ফেলে আবার একটা ইনস্ট্রুমেন্ট করছো না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি ফার্স্ট একটা হচ্ছে কি তোর সেফ ক্যাথেটারাইজেশন ইজ ইন্ডিকেটেড। প্রথমে হচ্ছে একটাই ফার্স্ট অ্যাটেম্প্ট নেবে যাতে ক্যাথেটারটাকে আরেকবার ঢোকানো যায়। কেন এটা বারবার 3বার 4বার করে করা যাবে না কেন, কারণ হচ্ছে কি যদি দেখা গেল যে পার্শিয়াল টিয়ার হয়েছিল, তুই বারবার তুই হয়তো করতে জানিস না ক্যাথেটার, যেই ইন্টার্নটা ফাটিয়েছে সেই তাকেই দিচ্ছিস তুই আরেকবার করতে, তাহলে সে পুরোটাই ফাটিয়ে ফেলবে। তো সেজন্য যেটুকু ল্যাটারাল ওয়াল টিয়ার হয়েছিল ইউরেথ্রা সেটা কমপ্লিট টিয়ার হয়ে যাবে। সেজন্য তখন বলা হয় যে ইউরোলজিস্টকে ডাকো, যে জানে ক্যাথেটার করতে সেফ, সে তখন একটা কি ফার্স্ট অ্যাটেম্প্ট অফ সাকসেসফুল, যদি ক্যাথেটারাইজেশন হয়ে যায় কোনোভাবে, ক্যাথেটারটা পুরোটা ঢুকে গেল, হওয়ার কথা নয়, কিন্তু 20% ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ জিনিসটা ঢুকে গেল, তাহলে কী হবে, ওই অবস্থাতেই ক্যাথেটারটা দিয়ে পেশেন্টকে রেখে দেবে। তাতে করে কী লাভ হবে না, ইউরেথ্রাল যে জায়গাটা রাপচার হয়েছে ক্যাথেটারটা তো সেই পোর্শনটা বিয়ন্ডে চলে গেছে, তাহলে কী হবে না ওই রিপেয়ার হওয়ার টাইম পাবে। ইউরিনটা কোথা দিয়ে বেরোবে, ক্যাথেটার দিয়ে বেরোবে, তাহলে ওই জায়গাটা হিলিংয়ের টাইম পেলো। আর যদি দেখা যায় যে না ক্যাথেটারাইজেশন করতে পারা যাচ্ছে না, কমপ্লিট টিয়ার হয়েছে, ইউরোলজিস্ট এসেও ফেলিওর হয়েছে, করতে পারলো না, তখন কি করবে, তাহলে কি আমি তো ওই অবস্থায় ছেড়ে দিতে পারি না, কারণ কি হবে না ওই যেখানে হিমাটোমা হয়ে আছে, তাহলে ইউরিনটা বেরোতে পারবে না ইউরেথ্রা দিয়ে, তাহলে ব্লাডার ডিস্টেনশন হবে, তাহলে ইউরিনটা তো বেরোবার রাস্তা চাই, তখন আমাকে কী করতে হবে, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি, মানে অ্যাবডোমেন দিয়ে ইউরিন বার করার একটা উপায় হচ্ছে কি সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে দিলাম, তাহলে কী হবে, ইউরিনটা বেরোচ্ছে কোথা দিয়ে, এই ক্যাথেটার দেখবি কোনো অনেক পেশেন্টে ইউরোলজি পেশেন্ট যদি দেখিস বা আমাদের অনেক আউটডোরে যদি পেশেন্ট দেখি, দেখবি ক্যাথেটারটা পেটের দিয়ে বেরোচ্ছে, মানে হাই পেট দিয়ে কেন বেরোচ্ছে, তাহলে পেট দিয়ে বেরোচ্ছে, তার মানে কি সিস্টোস্টমি করা হয়েছে এবং ইউরিনটা এটা দিয়ে বেরোলো, তাহলে কি হলো না এই যে পেনাইল রিজিয়নটা, পেনাইল ইউরেথ্রাটা কি হলো, নন ফাংশনাল হয়ে রইলো, ওটা দিয়ে কোনো ইউরিন যাচ্ছে না, তাহলে ও হিলিং হওয়ার টাইম পেলো। তাহলে হিলিং হওয়ার দুটো উপায়, আইদার হচ্ছে একটা সাকসেসফুল ক্যাথেটারাইজেশন করো থ্রু দ্য পার ইউরেথ্রা, যেখান দিয়ে ইঞ্জুরিটা হয়েছে সেখান দিয়েই করো, মানে সেই পোর্শনটা দিয়েই ক্যাথেটারটাকে পাস করো। যদি সেটা ফেলিওর হয় তাহলে তুমি সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করো, ঠিক আছে। এই দুটো উপায় হচ্ছে কি, দেখ ইউরেথ্রাল রাপচারেরও ম্যানেজমেন্ট পড়িয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে গিয়ে তোর আইডিয়াল ট্রিটমেন্ট প্রোটোকল। এবার সুপ্রাপিউবিক সিস্টোস্টমি কতদিন রইবে না, তারপরে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে কি সারা জীবন পেশেন্ট ওরকম ঘুরে বেড়াবে, ইউরেথ্রাল এবারে দেখা গেল 2-3 মাস পরে ইউরেথ্রাল যে রাপচারটা হয়েছিল সেটা কি হবে, হিল হয়ে গেছে, কিন্তু হিল তো হয় ভাই কীভাবেই হয়, ওই
কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো একবারই সুযোগ দেয় জীবনে, যেমন হচ্ছে সিভিডি ইঞ্জুরি হলে সেখানে স্ট্রিকচার হবেই, ইউরেথ্রাল ইঞ্জুরি করেছিস স্ট্রিকচার হবেই, তাই কিছু করার নেই। তাই স্ট্রিকচার ইজ আনঅ্যাভয়েডেবল, মোটামুটি সব পেশেন্টদেরই হয়, অনেকের ক্ষেত্রে হয়ও না কিন্তু ম্যাক্সিমাম ধরে রাখ হবেই। তখন কি করা হয় না, তখন হচ্ছে গিয়ে এই যে তো ডায়ালেটার যেগুলো দেওয়া আছে এই ডায়ালেটারটা দিয়ে দিয়ে গ্র্যাজুয়ালি ওই স্ট্রিকচারটাকে ডায়ালেট করা হয়। ঠিক আছে, কত ফ্রিকোয়েন্সিতে ডায়ালেট করা হয়? তা প্রথমত যে মান্থলি করা হয়, প্রথম 3 মাস মান্থলি করা হলো, তারপরে নেক্সট 6 মাস হচ্ছে গিয়ে 2 মান্থলি করা হলো, এরকমভাবে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে থাকে। তারপর আলটিমেটলি 1 থেকে 2 বছর পরে এরকম কোনো ফিক্স কিছু নেই, তবে মোটামুটি ধরে রাখ আফটার 1 ইয়ার আমি কিন্তু রেগুলার মান্থলি বেসিসে ডায়ালেট করব না, আমি তখন ইয়ারলি ডায়ালেট করব। ঠিক আছে, এই ইয়ারলি ডায়ালেটটাকে কি বলে? বার্থডে ডায়ালেশন। মানে তুই মনে কর কোনো পেশেন্ট, এখন একটা নতুন গিফট এটা তোরা দিতে পারি পেশেন্টদের, যে তোর কোনো বন্ধু বান্ধব যদি ওরকম হয়ে থাকে যে বার্থডে গিফট কী দেবো, তাহলে তো অন্য কিছু দেবে, তাহলে একটা বার্থডে ডায়ালেটটা দিয়ে দিই, তো প্রত্যেক বার্থডেতে ও ডায়ালেট করবে। ঠিক আছে, কেন বার্থডে ডায়ালেটটা কেন বলছে? কারণ হচ্ছে যদি জিনিসটা রেগুলার হতো, তুই যদি একটা রেগুলার কোনো ওষুধ খেতে হয় তো রোজ মনে থাকবে হ্যাঁ আমাকে ওষুধটা 10টার সময় খেতে হবে, কিন্তু একটা ইয়ারলি প্রসিডিওর সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল, সেজন্য এটাকে বলা হয় বার্থডে ডায়ালেটার। সে বার্থডেতে প্রত্যেকবার যাবে ইউরোলজিস্টের কাছে এবং ডায়ালেট করে। ঠিক আছে, তো এটা ভালো গিফট, মনেও থাকবে সারা জীবন। তো এটা কাজ হচ্ছে কি, এটাই জাস্ট ইউরেথ্রাল ডায়ালেটেশন করা। কেন এটা একটা দিয়ে হবে তা নয়, এটা দেখ টিপ থেকে এর এন্ড পর্যন্ত কিন্তু ডায়ামিটার আলাদা, এটা কিন্তু টিপ এবং বেসে কিন্তু সেম ডায়ামিটার নয়, এখানে ন্যারো এখানে অনেকটা ওয়াইড। এটা তার দুটো ভ্যারাইটি এবং এখানে সেটা নাম্বার দিয়ে লেখা আছে, এখানে লেখা আছে দেখ 8/11। ও দিদি এসে গেছো? তাহলে একটাই, এবার যেটা নিয়ে বলছিলাম নাম্বারিং আছে, প্রত্যেকটা টিপে দেবে একটা করে নাম্বার আছে, তোরা হাতে নিয়ে দেখবি ইনস্ট্রুমেন্টগুলো। টাইম এখন তো আর অত চাপ নেই, টাইম নেই একটু, কিন্তু শেষ করে যাবে কারণ ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে, কিন্তু স্পেসিমেন্টটা সত্যি একটু দেখার মতো জিনিসপত্র আছে, অনেক কিছু বলতে হবে, তো ওটাকে দিয়ে একটু বেশি করে সময় দেবো। যতক্ষণ দিদি পড়াচ্ছে পড়াক, আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে বলি। ইনস্ট্রুমেন্ট শেষ হয়ে গেলে তোরা একটু খেয়ে দিয়ে আসিস, তারপরে চলে আসবি 2টোর সময়। ঠিক আছে, কটা বাজে এখন? আচ্ছা, তাহলে দেখ এখানে হচ্ছে কি তোর এর এন্ডে একটা নাম্বারিং করা আছে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 8। ঠিক আছে, কি নাম্বারটা সিগনিফিকেন্স কি? এটা হচ্ছে মিলিমিটার, এটা মিলিমিটার হচ্ছে সার্কামফারেন্স। কখনো তো এই ইনস্ট্রুমেন্টের কি এটা লেন্থ হতে পারে না, কারণ এটা পুরোটাই এরকম, তাহলে লেন্থের তো কোনো ভ্যারাইটি চেঞ্জ হতে পারে না, এটা একটা ফিক্সড লেন্থের, কিন্তু চেঞ্জটা কি হতে পারে? ডায়ামিটারটা টিপে কি না 8 মিলিমিটার ডায়ামিটার, আর হচ্ছে কি এই যে বেসের কাছে হচ্ছে কি তোর 11 মিলিমিটার ডায়ামিটার। ঠিক আছে, তাহলে দেখ সার্কামফারেন্স ওটাই হলো সার্কামফারেন্স, ডায়ামিটার না, সরি আমি ডায়ামিটার বলে থাকলে ভুল, সার্কামফারেন্স হবে। ঠিক আছে, টিপেও কি এখানে একটা লেখা আছে? না ওটাই লেখা আছে, এই দুটোই এখানে লেখা আছে, টিপে এর মাঝে থাকবে 11, 9 এগুলো থাকবে, কিন্তু আলটিমেটলি হচ্ছে কি এন্ডটা হচ্ছে কি 11 দিয়ে আর স্টার্টিংটা হচ্ছে কি 8 দিয়ে। এরকম অনেকগুলো ইনস্ট্রুমেন্টের সেট পাবি তোর হচ্ছে কি বিভিন্ন ডায়ামিটারের, ক্লুটন বা লিস্টার যাই বল না কেন। এইগুলো দিয়ে কি করা হয় না, ফার্স্ট মনে কর যখন স্ট্রিকচারটা যখন স্টার্টিংয়ে করছিস তখন কি করছিস, সরু ইনস্ট্রুমেন্ট দিয়ে করছিস, তারপরে যত দিন যাবে পেশেন্ট যখন মান্থলি থেকে তোর হচ্ছে ইয়ারলি ডায়ালেটেশনের জন্য আসবে, তখন প্রত্যেকবার আমি ডায়ামিটারটা বাড়তে থাকবো, সার্কামফারেন্সটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেল তোর ডায়ালেটেশনের ইন্ডিকেশন। আবার এখানেও দেখ একটা তোর নাম্বার থাকে, এখানে অবশ্য লেখা নেই, আছে এটা হচ্ছে কি তোর 20 আর 24, মানে কি টিপের কাছে কি 20 আর বেসের কাছে কি 24। তাহলে এই দুটোর মধ্যে দেখ, তাহলে ক্লুটন আর লিস্টটাকে ডিফারেন্সিয়েট করা যায় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে বেসটা গোল আর এটা হচ্ছে ভায়োলিন শেপের, আর এখানে হচ্ছে এদের ডিফারেন্সটা এর ক্ষেত্রে হবে 3 আর এর ক্ষেত্রে হবে 4। ঠিক আছে, এখানে কি 8 আর 11 ডিফারেন্সটা কত? 3। ঠিক আছে, সবকিছু 3 তে হবে। যদি অন্য একটা ইনস্ট্রুমেন্ট পাস সেখানেও থাকতে পারে কি, হ্যাঁ রাউন্ডে 3, তাহলে কি না অন্য একটা ইনস্ট্রুমেন্ট যদি এরকম হয় যে 9, 12, তাহলে সেটাও কি এই হবে, ক্লুটনই হবে। ঠিক আছে, ডিফারেন্সটা ক্লুটনের ক্ষেত্রে 3 থাকবে আর লিস্টারের ক্ষেত্রে থাকবে কি 4। তাহলে 20, 24 আছে এখানে, অন্য একটা কি হতে পারে 16, 20 হতে পারে, বিভিন্ন ডায়ামিটারে কিন্তু ডিফারেন্সটা 4 থাকে, এই দুটো থাকে ডিফারেন্স। মেনলি কিন্তু ওইসব নিয়ে জিজ্ঞেস করে না বাবা, জিজ্ঞেস করে ওই কোথায় ইউজ করবে, ইউরেথ্রাল ডায়ালেটেশন এসব। আর যতগুলো মেটালিক ইনস্ট্রুমেন্ট দেখলি সবার ক্ষেত্রে একটাই কমন হচ্ছে গিয়ে স্টেরিলাইজেশন টেকনিক, সেটা হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভ কত না 121 ডিগ্রি সেন্টিগ্রেড, কত 15 মিনিট এন্ড 15 পাউন্ড পার ইঞ্চ স্কয়ার। এটা বলবি, এগুলো আমাদের পিজিটিরাও ভুল করছিলাম পরীক্ষার সময়, ভুলে গেছে। 15 মিনিটস 15 পাউন্ড পার ইঞ্চ স্কয়ার, এখানে কিন্তু সব পাউন্ড ইঞ্চ এগুলোতে হবে, নট কেজি পার মিটার স্কয়ার এরকম কিন্তু ইউনিটগুলো নয়। ঠিক আছে।
121 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। প্রেশার তো তাই হয়, প্রেশারের তো ওটাই কেজি পার মিটার স্কোয়ার হতো যদি নর্মাল ইউনিটে হতো, তাহলে 15 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার ফর 15 মিনিটস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোর যতগুলো বললাম সব মেটালিক ইনস্ট্রুমেন্টের একটাই স্টেরিলাইজেশন। আচ্ছা, ইউরেথ্রাল স্ট্রাকচার নিয়ে আর কিছু নতুন করে বলার নেই, ওটাও হয়ে যাবে। ইউরেথ্রাল স্ট্রাকচার তাহলে কি বললাম, ওই রকম ডায়ালাটেশন করে করে হলো। কিন্তু যে কোনো জিনিসেরই তো একটা এন্ড পয়েন্ট আছে বা ফেলিওর রেট আছে। তো যদি দেখা গেল ডায়ালাটেশন করে হচ্ছে না, একটা সময় পরে দেখা গেল যদি, তার মানে কি ওই ডায়ালাটেশনটাই গোল্ড স্ট্যান্ডার্ড নয়, তাহলে একটা সময় পরে দেখা গেল কিছু পেশেন্টে এতটাই বেশি স্ট্রাকচার হয়ে গেছে সেটা ডায়ালেট করা যাচ্ছে না। তখন আমাকে কি করতে হবে, তখন যে পোর্শনটা স্ট্রাকচার হয়েছে সেটাকে কেটে বাদ দিতে হবে, প্রক্সিমাল আর ডিস্টাল এন্ডটাকে জুড়ে দিতে হবে। তো সেটা তখনই করা যাবে যদি কোনো শর্ট সেগমেন্ট হয়, ছোট সেগমেন্ট, যেটা কিন্তু কেটে দিলে ডিস্টাল আর প্রক্সিমাল এন্ডটাকে জুড়তে অসুবিধা হবে না। কিন্তু দেখা যাচ্ছে লং সেগমেন্ট যদি হয়ে থাকে তখন কি করতে হয় না, তখন ওই জায়গায় গ্রাফট বসাতে হয়। ঠিক আছে, তো তখন সে কি গ্রাফট ইউজ করা হয় জানা আছে? ওই যে আগে মাঝখানে যে গ্যাপটা, এই যে উপরে ইউরেথ্রার একটা পোর্শন রইলো, নিচে একটা ইউরেথ্রার পোর্শন, মাঝে এই অংশটা কি ছিল, স্ট্রাকচার ছিল, ওটা কেটে বাদ দিয়েছিস। তাহলে ওখানে তো একটা টিবিউল, একটা তো কানেক্টিং কিছু দিয়ে কানেক্ট করতে হবে। সেটা মেনলি করা হয় একটা যে ওরাল বাক্কাল মিউকোসা থেকে, একটা বাক্কাল মিউকোসাটাকে নেওয়া হয় একটা স্কোয়ার শেপের এরকম পেজের মতো। তোরা একটা পেজে মানে কি একটা কি বলবো টিস্যু নিলি, নেবে ওটাকে তুই কি করি রাউন্ড গোল মতো রোল করে ফেললি, নিয়ে রোলটাকে ওখানে বসিয়ে দিলি। ঠিক আছে, তার মানে এরকম ছিল একটা বাক্কাল মিউকোজাল টিস্যুটা নিয়েছিস, দেন এটাকে গোল করলি, নিয়ে এটাকে কি আর্টিফিশিয়াল ইউরেথ্রা বানালি, দেন ওই কানেক্টিং পোর্শনের মাঝে লাগিয়ে দিলি। ঠিক আছে, এটাকে ভালো কথা বলে বারবাগলিস ফ্ল্যাপ বলে, তো দরকার নেই, তোদের ইউজির জন্য লাগবে না। মধ্যে কথা কি কি নেওয়া হয়, একটা হচ্ছে ওরাল বাক্কাল মিউকোজাল টিস্যু নেওয়া হয়, আবার অনেক সময় পেনাইল ফোরস্কিনও নেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে গিয়ে যে সব পেশেন্টদের সার্কামসিশন করতে নেই। ঠিক আছে, কিছু কিছু পেশেন্টে দিবি যা আননেসেসারি সার্কামসিশন করা উচিত নয়। ইন ফিউচার তুই কোনো সার্কামসিশন করে দিলি কোনো একটা পেশেন্ট, যদি সবাইকে এরকম ইন্ডিকেশন হতো সবাইকে সার্কামসিশন করো, তাহলে কি হতো না, কিছু কিছু ক্ষেত্রে এটা তো একটা গ্রাফট টিস্যু হিসেবে ইউজ করা যেত পেনাইল স্কিনটাকে, মানে ইনার অ্যাসপেক্ট অফ দ্য পেনাইল স্কিন প্রোপিউসটাকে, তো সেটা ইউজ হয়। আচ্ছা, তাহলে কি কি দুটো ফ্ল্যাপ ইউজ করা যায়, একটা হচ্ছে বাক্কাল মিউকোসা, একটা পেনাইল ফোরস্কিন। আচ্ছা, আর সেরকম কিছু বলার মতো নেই। তাহলে যদি শর্ট সেগমেন্ট হয় তাহলে ওই জায়গাটাকে রিপেয়ার করে জুড়ে দেওয়া, আর যদি লং সেগমেন্ট হয় তাহলে ব্যাস হয়ে গেল। এটা তো আসে লং কোশ্চেন। আচ্ছা, নেক্সট চলতে এটা তিনটে রিট্রাক্টার্স, এটাকে কি এটা জানিস সবাই, ওদিকে যে রিভার্স রিট্রাক্টার, তাই তো? এটা সিকেলের মতো দেখতে, একটা এন্ড এরকম ভাবে দেখ ছোট কার্ভ, আর একটা এন্ড বড়। ঠিক আছে, তাহলে এটা কি জাস্ট ধরার জন্য, হোল্ডিং এর জন্য, আর এটা হচ্ছে কি তোর যে টিস্যুটাকে রিট্রাক্ট করছে সেটার জন্য। তো এটা অনেক যে কোনো অ্যাবডোমিনাল মানে ল্যাপারোটমি ক্ষেত্রেই এটা ইউজ করা হয়। কেন না হচ্ছে কি তুই রেক্টার শীটটাকে যখন তুই ওপেন করছিস মিড লাইনে, তাহলে কি হবে, তার একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে টু রিকয়েল, মানে একটু আবার মিড লাইনে ফিরে আসে। তো সেটাকে রিট্রাক্ট করার জন্য যাতে তুই অপারেটিভ ফিল্ডটা বাড়ে, তখন দুদিকে দুটো রেক্টার শীটের ল্যাটারাল এজকে তুই এক্সটেন্ড করছিস দুদিকে, বোথ সাইডে। আচ্ছা, আর কি কি করা যায়, অনেক সময় এই যে যখন আমরা কোলেসিস্টেক্টমি করি আর দেখি, তখন দেখি লিভারটাকে রিট্রাক্ট করার জন্য, ওই জায়গাটা ক্যালক্স ট্রায়াঙ্গেলটাকে ওয়াইড করার জন্য, কারণ ওই জায়গাটা তো খুব ন্যারো স্পেস, সেজন্য লিভারটাকে উপরে তুললে জায়গাটা স্পেসটা অনেক বেশি থাকে। তাহলে যে কোনো ওপেন ল্যাপারোটমি ক্ষেত্রে ইউজ হয়, কোলেসিস্টেক্টমি ক্ষেত্রে লিভারটাকে তোলার জন্য ইউজ করা যায়। আর কিছু কি আছে, অনেক সময় যখন তুই পেরিনিয়াল ওটি করছিস, ইয়ে করছিস পেলভিক ওটি করছিস, মনে কর অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন করছিস বা লো অ্যান্টেরিয়র রিসেকশন করছিস, তখন ব্লাডারটা যাতে না চলে আসে অপারেটিং ফিল্ডে, তখন ব্লাডারটাকেও হালকা করে ওটাকে তুলে রাখা হয় উপরের দিকে, এরকম ভাবে নিচের দিকে। তাহলে এই ধরনের ওটিগুলো ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে কি না, রেক্টার শীতকে বা অ্যাবডোমিনাল যে শীত ওয়ালকে রিট্রাক্ট করার জন্য, কোলেসিস্টেক্টমিতে লিভারকে রিট্রাক্ট করার জন্য, আর নিচের দিকে ব্লাডারকে রিট্রাক্ট করার জন্য, এই তিনটে মোটামুটি ইউজ আছে রিভার্স রিট্রাক্টর। আচ্ছা, এটারও বিভিন্ন রকম হয়, এটা কোনটা চওড়া হয়, কোনটা সরু হয়, বিভিন্ন রকম হয়। ওটিতে দেখবি আরো চওড়া হয়, ডিপেন্ড করে কে কিরকম চাইছে। মধ্যে কথা এটা রিভার্স রিট্রাক্টর। আচ্ছা, এটা কি
এটা হচ্ছে ল্যাঙ্গেনবার্গ রিট্রাক্টর। ল্যাঙ্গেনবার্গ রিট্রাক্টরটা কি না, এটা হলো সরু, এটার মতো অত বড় নয়, এটা কোনো কার্ভেচারের ব্যাপার নেই, এটা এল শেপের, দুদিকে দুটো এন্ড থাকে, ঠিক আছে, দুটো দিয়েই ধরা যায়। ছোট যদি কোনো ডেপথে মোটা টিস্যু থাকে তাহলে এটা দিয়ে ইউজ করবো, আর যদি দেখা যায় সরু টিস্যু তাহলে সেটা দিয়ে এটা দিয়ে ইউজ করবো। তাহলে মেনলি এটা দিয়ে করা হয়, কারণ অ্যাবডোমিনের যে শীত হয় সেটা মোটামুটি এত সরু তো হয় না, পাতলা হয় না, এটা জাস্ট হোল্ড ধরার জন্য সুবিধা হয়, আর এটা হচ্ছে কি তোর ওই পুরো শীতটাকে রিট্রাক্ট করার জন্য। যে কোনো ক্ষেত্রে এটা ওপেন ওটিতেই হতে হবে তা নয়, যদি অ্যাপেন্ডিসেক্টমি করছিস মনে কর তুই শীত পর্যন্ত, যখন এই যে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু যদি লেয়ারটা মোটা হয় তাহলে এটাকে রিট্রাক্ট করে এক্সটার্নাল অবলিকটাকে এক্সপোজ করতে গেলে হেল্প করবে, ঠিক আছে। তাহলে শীত মানে অ্যাবডোমিনাল ওটিতে শীত এটা দিয়ে রিট্রাক্ট করা যায় না, কারণ হচ্ছে কি শীত অনেক মোটা হয়, সেটার জন্য এরকম বড় হুকওয়ালা জিনিসপত্রতেই হবে। ছোটোর জন্য কি না স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু এগুলোকে রিট্রাক্ট করার জন্য আমাদের এটা ঠিক আছে ল্যাঙ্গেনবার্গ রিট্রাক্টর। তাহলে কোথায় কোথায় ইউজ হয় না অ্যাপেন্ডিসেক্টমি সেটাতে ইউজ হয়। যে কোনো ওটি করতে গেলেই তোকে তো স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু দিয়ে ঢুকতে হবে, তাহলে যখন তুই ডিপার লেয়ারে কাজ করছিস তখন ওই স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুটাকে রিট্রাক্ট করার জন্য এটা লাগবে, যে কোনো ওটিতেই লাগে এটা। কোন এন্ডটাকে দিয়ে কি করব? এটা হচ্ছে লং এন্ডটাকে দিয়ে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু যেটা আছে ফ্যাটি টিস্যু সেটাকে রিট্রাক্ট করা। শর্ট এন্ডটা শর্ট এন্ডটা যদি তুই মনে করিস যে না কোনো পেশেন্টটা যদি রোগা পাতলা পেশেন্ট হয়, তো ছোট একদম পাতলা ফ্যাটি টিস্যু তাহলে সেটাকে দিয়ে রিট্রাক্ট করতে পারিস, বা যদি জাস্ট আদারওয়াইজ এটাকে ধরার জন্য এই এন্ডটা যদি কিছু না থাকতো তাহলে পিছলে যেত না, হাতটা গ্রিপটা নষ্ট হতো, সেটা ধরার জন্য এটা মেনলি এই এন্ডটাকে দিয়ে ইউজ করা হয়। তাহলে এটা জাস্ট এগুলো জিজ্ঞেস করবে যে নাম বলো আর স্টেরিলাইজেশন বলো, নাম বললি এটা ল্যাঙ্গেনবার্গ। আর এটা হচ্ছে কি জার্নিজ রিট্রাক্টর, এটা কি আলাদা, এটা হচ্ছে কি জেড, এটা দেখ দুটো এন্ডে একই দিকে মুখটা ঘোরানো, ঠিক আছে, একই দিকে, কিন্তু এটা দেখ একটা জেড এর মতো, একটা দিক এদিকে আছে একটা দিক এদিকে আছে, মেনলি এটাকে ধরার জন্য, এটা গ্রিপের জন্য, আর এটা হচ্ছে কি রিট্রাক্ট করার জন্য। এটাও সেম একই কাজ, এটাতে কি যেহেতু হুকের মতো ক্লয়ের মতো আছে তো টিস্যু গ্রিপটা ভালো হয়। অনেক সময় কি হয় না আমরা রিট্রাক্ট করছি বারবার স্লাইডিং হয়ে যাচ্ছে, স্লিপ করে যাচ্ছে, কিন্তু এটাতে সেটা হয় না, এটা টিস্যু ফ্যাটি টিস্যুর মধ্যে এটা যেহেতু গেঁথে যায় তো রিট্রাকশনটা ভালো হয়, ঠিক আছে। এটাও তাই সেম রিট্রাকশন চলে গেছে, যে কোনো রিট্রাকশন। শুধু নাম জিজ্ঞেস করবে, এগুলো বলছি তো, এগুলো তো দেখেছি পরীক্ষার সময়, এগুলো জিজ্ঞেস করে না। তাহলে এটা হলো তোর জার্নিজ রিট্রাক্টর, জার্নিজ ওইভাবে মনে রাখতে পারি জেড ফর জার্নিজ, ঠিক আছে, জেড কিন্তু অ্যাকচুয়াল স্পেলিং কিন্তু জেড নয়, ঠিক আছে, হ্যাঁ সেটাই। তো এটা হচ্ছে কি তোর জার্নিজ রিট্রাক্টর, এটা হচ্ছে কি ল্যাঙ্গেনবার্গ, আর এটা হচ্ছে কি ডিভার্স রিট্রাক্টর। রিট্রাক্টর নিয়ে কি বলবো নতুন, এটা হচ্ছে কি মোইনিয়ান ফোর্স। মোইনিয়ান ফোর্সের মোটর কি আর একটা আটারি মতনই দেখতে, কিন্তু দেখ জিনিসটা কি ডিফারেন্টটা কি, এর হচ্ছে কি এই যে যেখানে দেখ মানে পরীক্ষার সময় তো আইডেন্টিফাই করতে হবে, থিওরিটিক্যালি তো অনেক কিছু বলার মতো আছে যে এটা দেখে ডিফারেন্স করবো, এই আছে ওই আছে, কিন্তু আলাদা করতে গেলে তোর হচ্ছে কি তোর এর ইয়েটা কি স্যাপটা অনেক লম্বা হয়, এবং তোর হচ্ছে কি এন্ডটা কার্ভড হয়, দেখ কার্ভড এন্ড আর্টারির ক্ষেত্রে কি কার্ভড আর্টারিও হয়, কিন্তু এই এন্ডটা কিন্তু এবং জয়েন্টের কাছে এখানটা একটু ওয়াইড হয়। এই জয়েন্টটা দেখ, এই পোর্শনটা যদি দেখ এখানটা ন্যারো আছে এখানটা ন্যারো, কিন্তু এই জয়েন্টের জায়গাটা এটা একটা স্পিন্ডেল শেপের মতো, ঠিক আছে, এবং ওটা অনেকটা স্টাউট হয়, নট মানে আটারি যদি থাকতো দেখাতাম, আটারি তো নেই এখানে, আটারিটা অনেক মানে এটা ন্যারোইংটা হচ্ছে একটা স্মুথ ন্যারোইং, ট্যাপারিং হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখ ন্যারোইং হতে 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 ওই জায়গাটা একটু স্পিন্ডেল শেপের হলো, দেন আবার ন্যারোইং হলো, এবং এটা কার্ভড হচ্ছে এবং সেরেশনটা পুরোটা এন্ড জুড়ে থাকছে। এইটাই হচ্ছে কি তোর মোইনিয়ান ফোর্সে কার্ভড আছে এইটাতে, কার্ভটা দেখ এক্ষেত্রে দেখ এটাও কি কার্ভড আর্টারি, অনেক রাইট অ্যাঙ্গেল নয়, কার্ভড আছে, কিন্তু দেখ এটা ট্যাপারিংটা কি হচ্ছে স্মুথ একটা ট্যাপারিং হয়েছে, এবং এটা দেখ এটা কি বললাম এটা অনেক বড়, এটা অনেক ভারী, ঠিক আছে, হেভি স্টাউট ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড নিয়ার দ্য তোর জয়েন্ট মানে তোর যে বক্স জয়েন্ট বলবি না, একটা বক্স স্ক্রু জয়েন্টের কাছে এখানটা একটু ডায়ারেক্টেশন মানে একটু ওয়াইড হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে, এবং দেখ দুটোকে কম্পেয়ার করলে এটা অনেক বড় অনেক লেন্দি, দুটোই কার্ভ যদিও, এখানেও ক্যাচ আছে। তাহলে কোথায় ইউজ হবে এটা, এটা হচ্ছে কি কোলেসিস্টেক্টমি। মোইনিয়ান কি করেছিল না ওই কোলেসিস্টেক্টমি অনেক ওটিপটি করেছিল, তাই ওনার নাম দিয়ে এটা দেওয়া হয়েছে
মইনিহাম কোলেসিস্টেক্টমি ফোর্সেপ। কোথায় কটা ইউজ হয়? মোটামুটি দুটো ইউজ হয়। একটা হচ্ছে ফান্ডাসকে, গলব্লাডারে যে তাহলে কি থাকে, একটা ফান্ডাস থাকে গলব্লাডারে, কি কি পার্ট, একটা ফান্ডাস, একটা হচ্ছে কি তোর বডি, তারপর নেক। হার্টম্যান পাওয়ার সবার ক্ষেত্রে থাকে না, হার্টম্যান পাওয়ার হচ্ছে কিছু কিছু পেশেন্টে থাকে, সব পেশেন্টে থাকে না। তো তাহলে ফান্ডাস, বডি, তারপর নেক। তাহলে এই যে নেকের কাছে একটা ধরার জন্য, একটা ফান্ডাসের কাছে ধরার জন্য, এটা করে কি লাভ হয় না, এটা হচ্ছে বেটার, মানে গলব্লাডার খুব একটা পাতলা স্ট্রাকচার এটার জন্য, এবং এর লেন্থটা কেন বেশি, কারণ গলব্লাডার অনেক ভেতরের দিকে থাকছে, নট সুপারফিশিয়াল স্ট্রাকচার। তো সেই জন্য গলব্লাডারটাকে, ফান্ডাসটাকে একটা মইনিয়াম দিয়ে ধরবো, আর একটা নেকটাকে ধরবো। যেই তখন রিট্রাক্ট করবো তখন কি হবে না, ওই আমার ক্যালরস ট্রায়াঙ্গেলটা ওয়াইড হয়ে যাবে। আমরা যেরকম ছবিতে দেখি ক্যালরস ট্রায়াঙ্গেল এরকম সুন্দর, ওরকম তো থাকে না, ওটা ডিসাইড করে বার করতে হয় ট্রায়াঙ্গেলটা, আদারওয়াইজ সমস্ত টিস্যুই একসাথে কোলাপস হয়ে থাকে। তো এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি একটা ফান্ডাস ধরলাম, একটা নেক ধরলাম, এরকম করলে কি হবে না, আমার ওই ট্রায়াঙ্গেলটা ওয়াইড হয়ে যাবে। ঠিক আছে, এবার যেই ট্রায়াঙ্গেলটা ওয়াইড হবে তারপর আমি এক এক করে ইয়ে করবো, সিস্টিক ডাক্টে ক্লিপ দেবো, আর্টারিতে ক্লিপ দেবো হচ্ছে বাঁধবো। এটা তো ল্যাপে হচ্ছে না, এটা ওপেন হচ্ছে। ওপেনে তো, ল্যাপে তো আর ইনস্ট্রুমেন্টটা ইউজ হবে না, এটা দেওয়া হচ্ছে মানে পেশেন্টটা তুই কি করছিস, ওপেন কোলেসিস্টেক্টমি করবি। তাহলে এই জন্য এসব ভেদ কথা পরীক্ষার সময় বলবি না স্যার কোলেসিস্টেক্টমি করবো, তখন কোন কোলেসিস্টেক্টমি করবো? তো বেটার এক্সামিনের কাছে একটা ভালো ইমেজ তৈরি করার জন্য প্রথম থেকেই বলে রাখতে হয় যে এগুলো তো ম্যাক্সিমামই তো ওপেন, তো সেজন্য ওপেন কথাটা বারবার বলতে হবে, সে ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি, এই কথাগুলো বললে ভালো হয়। যাই হোক, তো তাহলে আমি ওপেন কোলেসিস্টেক্টমি করার সময় জিবি, ফান্ডাস এবং এর ধরার জন্য টু বেটার ক্যালর ডিসেকশন, আর সেরকম এটা অন্য কোথাও ইউজ নেই। এটা কি রেক্টাল কেলিস কেলিস, ওই যে নামটাগুলো মনে রাখতে হবে, কেলিস রেক্টাল স্পেকুলাম। ঠিক আছে, স্পেকুলাম মানে কি, স্পেকুলামটা কোনটা অ্যাকচুয়ালি যদি বলিস তাহলে এটা হচ্ছে স্পেকুলাম, যেটা টিবিউলার, আর এটা হচ্ছে অবটুরেটর বলা হয়। অবটুরেটর মানে কি, এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, এটাকে ছাড়া তুই যদি পেশেন্টে ঢোকাস তাহলে কি হবে না, বিভের এন্ডটা দিয়ে মিউকোজাল ইনজুরি হতে পারে। তো এটাকে একটা মানে তোর ব্লাইন্ড এন্ডে কনভার্ট করার জন্য আমি অবটুরেটরটা এটার ভিতরে ঢোকাচ্ছি, তাহলে ইট ইজ এ কেলিস রেক্টাল স্পেকুলাম। ঠিক আছে, প্রোক্টোস্কোপ কথাটা ইউজ করিস না। ঠিক আছে, প্রোক্টোস্কোপ মানে অনেক এক্সামিনার চাটাচাটি করে, কারণ প্রোক্টোস্কোপ কি হয় না, এই টার্মগুলো ক্যামেরা দিয়ে ইউজ করা হয়, মানে এন্ডোস্কোপিক প্রসিডিওর। তো ওই ধরনের জিনিস তো নয়, এটা তো জাস্ট একটা মেটালিক ইনস্ট্রুমেন্ট, সেই জন্য এটা স্পেকুলাম বলাই বেটার। তাহলে এটা হচ্ছে কি কেলিস রেক্টাল স্পেকুলাম, এই দুটো পার্ট, একটা হচ্ছে কি স্পেকুলাম আর এটা হচ্ছে অবটুরেটর, এই দুটোকে কম্বাইন করলে হচ্ছে কেলিস রেক্টাল স্পেকুলাম। তো কখন ইউজ করা হবে এটা? রেক্টাল এক্সামিনেশন, হ্যাঁ, এই যে বলা দেখ পরীক্ষার সময় বলার জন্য ডায়াগনস্টিক আর থেরাপিউটিক। কিছু ইনস্ট্রুমেন্টের আছে যেটা থেরাপিউটিক ছাড়া কোনো উপায় নেই, কিন্তু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন ক্যাথেটার, এই যে তো ফোলিস ক্যাথেটার, এটা বোথ আছে, ডায়াগনস্টিকও আছে থেরাপিউটিক ইউজও আছে, যেমন এটারও তাই ডায়াগনস্টিক থেরাপিউটিক। তো প্রথমে ডায়াগনস্টিক কোথায় ইউজ হবে না, যদি আমি দেখবো না তোর এটা দিয়ে আমি কি দেখতে পারি না, কোনো পেশেন্ট এসছে লোয়ার জিআই ব্লিডিং, বা তোর হচ্ছে কি পার রেক্টাল ব্লিডিং নিয়ে এসছে, তাহলে আমি কি দেখতে পারি, কোনো লোকাল প্যাথোলজি আছে কিনা, মানে তোর হচ্ছে তোর হিমারাইডস আছে কিনা সেটা দেখার জন্য করতে পারি, কোনো বা রেক্টাল কোনো পলিপ আছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য, কোনো আলসার হচ্ছে কি আছে কিনা, এইগুলো মানে ইন্ট্রারেক্টাল কোনো প্যাথোলজি, ওয়ালে কোনো প্যাথোলজি আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু তার আগে সবসময় এটা ঢোকানোর আগে, মানে তোর রেক্টাল স্পেকুলাম দিয়ে এক্সামিনেশন করার আগে ফার্স্ট আমাকে পেরিনিয়াল এক্সামিনেশন করে নিতে হয়। তুই একটা পেশেন্ট এলো, তুই সাথে সাথে কেলিস স্পেকুলামটা ঢুকিয়ে দিবি, তো ব্যথায় ছটফট করে উঠলো, সেরকম করলে হবে না, কারণ অনেক পেশেন্টের থাকে হিমারাইডসও আছে আবার অ্যানাল ফিশারও আছে, একই পেশেন্টের দুটোই আছে। তাহলে কি হবে তখন, ফিশারের ক্ষেত্রে তুই যদি একটা, ফিশার মানে কি একটা লংগিটিউডিনাল আলসার, আলসার মানে কি জানি আমরা, গোল আলসার হয় তাই তো, কোনো একটা জায়গাতে হলো, কিন্তু অ্যানাল মিউকোসাতে একটা কি হয়, একটা লংগিটিউডিনাল গ্রুপ লাইক একটা আলসার হয়, সেটাকে কি বলে, এটা ফিশার। তাহলে ওই ফিশারে যদি ঢুকাস তাহলে আরো ব্যথা বাড়বে পেশেন্টের, তো সেজন্য এটা করা উচিত নয়। তো সেজন্য তার কি করে বুঝবো দাদা, ওটা তো ভেতরে আছে, আমি তো না দেখে কি করে বুঝবো, কারণ ওটা আঙুল দিয়ে প্যালপেট করেও পাবো না। তো তখন আমাকে পার রেক্টাল এক্সামিনেশন করতে হয়। পার রেক্টাল এক্সামিনেশনে অনেক সময় পেশেন্টের কি দেখে বোঝা যায়, একটা দেখা যায় কি সেন্টিনেল ট্যাগ থাকে, সেন্টিনেল পাইস বলে সেটাকে। সেন্টিনেল পাইস মানে কি, ওই যে রেক্টাল মিউকোসাটা যেটা ছিঁড়ে গেছে সেটা বাইরে বেরিয়ে এসে থাকে। ঠিক আছে, তো ওটাকে তখন আইডেন্টিফাই করা যায়, আচ্ছা একটা সেন্টিনেল পাইল আছে, তার মানে ভেতরে একটা ফিশার থাকতে পারে, তো তখন আমরা সেক্ষেত্রে করবো না। তো এটাকে করার আগে ফার্স্ট একটা পেরিনিয়াল এক্সামিনেশন করতে হয়, তারপরে দেখতে হয় ডিজিটাল এক্সামিনেশন করে দেখতে হয়। যদি পেশেন্ট বলে প্রচন্ড ব্যথা হচ্ছে, বা তো দেখা যাচ্ছে যে তোর টোন ভীষণ হাই, তাহলে বুঝতে হবে কি ফিশার আছে, তাহলে তখন আমাকে আর ওইখানেই অ্যাবান্ডন দ্য প্রসিডিওর, আর কিছু ফার্দার করবো না।
ঠিক আছে, ভেতরে অনেক কিছু থাকতে পারে, সে পেশেন্ট সিজ বাথ নেবে, কনজারভেটিভ ম্যানেজমেন্ট করবে, তারপরে আলসারটা যখন কিছুটা হিল হবে দেন আমি ফার্দার পরে আমি প্রক্টোস্কোপি করব বা স্পেকুলাম দিয়ে এক্সামিনেশন করব। কিন্তু অ্যাট ফার্স্ট পেরিনিয়াল এক্সামিনেশন, দেন যদি দেখা যায় পেরিনিয়াল এক্সামিনেশনে কিছু পাচ্ছিস না, দেন ডিজিটাল এক্সামিনেশন। ঠিক আছে, গ্লাভস পরে লিগনো জেল নিয়ে ভালো করে ডিজিট দিয়ে দেখবি। তারপরে যদি দেখা যাচ্ছে না তেমন কিছু হাতে পাওয়া যাচ্ছে না, কারণ হিমারয়েডস কিন্তু হাতে আঙুলে পাওয়া যায় না, এটা সফট স্ট্রাকচার, তুই হাতে প্যালপেট করে পাবি না, এটাকে তোকে দেখতে হবে চোখে। তো তখন আমরা কি করছি না রেকটাস স্পেকুলামটা ভেতরে ঢোকাচ্ছি, ঢুকিয়ে পরে কি করব না আমি এই অবডুরেটরটাকে উইথড্র করব, দেন আস্তে 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 বেরিয়ে আসবো, তোর মানে স্পেকুলামটাকে বার করে নিয়ে আসবো, এবং ভেতরে একজনকে বলবো টর্চ নিয়ে ফেলতে, এবং মিউকোজাটা আস্তে 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 দেখতে দেখতে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমার পেশেন্টকে শোয়ানোর একটা পজিশন থাকে, পেশেন্ট শুয়ে থাকবে কোথায় না সিমস পজিশন বলে, তো পাশে হচ্ছে কি মানে পেশেন্ট যে কোনো একটা দিকে কাত হয়ে থাকবে, সাধারণত আমরা বলি লেফট সাইডে লেফট ল্যাটারাল পজিশনে থাকতে বলি, এবং একটা পাকে বলি হচ্ছে কি রাইট লেগটাকে বলি চেস্টের দিকে টানতে, আর একটা পাকে বলি লেফট পাটাকে স্ট্রেট রাখতে, সোজা রাখতে। তাহলে লেফট লেগটা থাকবে স্ট্রেট, এবং রাইট লেগটা থাকবে কি নিতে ফ্লেকশন থাকবে এবং হিপে ফ্লেকশন থাকবে, বা মধ্যে কথায় পেশেন্টকে বলবে যে আপনি বুকের কাছে পাটাকে টানুন, এইভাবে টানলো, পেশেন্ট লেফট ল্যাটারাল পজিশনে শুয়ে পড়লো, দেন তুই পেরিনিয়াল তোর পেরিঅ্যানাল এক্সামিনেশন করলি, যে কোনো সেন্টিনেল ট্যাগ আছে কিনা, কোনো অ্যাবসেস আছে কিনা, কোনো ফিস্টুলা আছে কিনা, এগুলো দেখে নিলি। তুই এক্সক্লুড করলি যে না কোনো লোকাল প্যাথোলজি নেই, দেন ডিজিটাল এক্সামিনেশন করলি, দেন সেখানে তুই কনফার্ম হলি যে না অ্যানাল টোন ঠিক আছে, পেশেন্টের ব্যথা ব্যথা হচ্ছে না, তার মানে ভেতরে কোনো ফিশার নেই, দেন তুই স্পেকুলাম ঢুকিয়ে অবডুরেটরটাকে উইথড্র করবি, আস্তে আস্তে বেরিয়ে আসবি, এবং টর্চ দিয়ে একজন ভেতরে অ্যানাল মিউকোজাটাকে দেখতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে এটাতে কি করছিস, ডায়াগনোসিস করছিস যে কোনো হিমারয়েড আছে কিনা, বা এইসব কিছু আছে কিনা, পলিপ আছে কিনা, ক্যান্সার আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, এগুলোর জন্য। আবার এটা কি করা হয়, এটা দিয়ে দেখা হয় ফিস্চুলা ক্ষেত্রেও। ফিস্চুলা অ্যানাস ফিস্চুলা যেটা হয় পেরিঅ্যানাল ফিস্চুলা, ফিস্চুলা মানে কি কোনো একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল সারফেস। ঠিক আছে, কোনো একটা কমিউনিকেশন, একটা টিউব লাইক স্ট্রাকচার যেটা অ্যানাল মিউকোজার সাথে বাইরের পেরিঅ্যানাল স্কিনকে কানেক্ট করেছে। তাহলে কি হবে ফিস্চুলা, তাহলে কি একটা এক্সটার্নাল ওপেনিং থাকবে, এক্সটার্নাল ওপেনিংটা তুই বাইরে থেকে দেখতে পাবি, জাস্ট তুই ওই সিমস পজিশনে পেশেন্টকে বসালি, দেন পেরিনিয়াল রিজিয়নটাকে জাস্ট তুই ইন্সপেকশনে দেখতে পাবি, কিন্তু ইন্টারনাল ফিস্চুলার ওপেনিংটাকে তুই তো দেখতে পাবি না। তখন ইন্টারনাল ওপেনিং বেটার দেখার জন্য কিন্তু এই স্পেকুলাম দিয়ে দেখা যায়। তাহলে কি কি কাজে ডায়াগনোসিস ইউজ হয়, একটা হচ্ছে পাইলস, একটা টু সি দ্য ইন্টারনাল ওপেনিং, ঠিক আছে, টু ইন্টারনাল ওপেনিং অফ দ্য পেরিনিয়াল ফিস্চুলা, তারপর হচ্ছে কোনো পলিপ, কোনো আলসার, কোনো গ্রোথ। ঠিক আছে, এইগুলোতে ইউজ করা হয়। আচ্ছা, থেরাপিউটিক কি, ওই যেগুলো হয়েছে সেগুলোরই ম্যানেজমেন্ট বল। যদি পাইলস হয়, পাইলসে পারেক্টালি কিছু ম্যানেজমেন্ট আছে, যদি স্ক্লেরোজিং এজেন্ট ইনজেক্ট করি, তাহলে আমি এইভাবে রাখলাম, পাইলসটাকে দেখতে পাচ্ছি, আমি একটা লম্বা জেলকো যেগুলো হয়, যেগুলো দিয়ে চ্যানেল করে, তার নিডলটা অনেক লম্বা হয়, আমি তো ছোট নিডল দিয়ে যেরকম জেনারেল যে ইঞ্জেকশনগুলো দিয়ে ওয়াটে সেগুলো দিয়ে তো আমি অত ডেপথে ঢুকতে পারবো না, তখন আমার একটা জেলকো ইউজ করতে হয়, যার নিডলটা অনেক লম্বা, সেই জেলকো দিয়ে আমি স্ক্লেরোজিং এজেন্ট দিতে পারি। ঠিক আছে, তাহলে ম্যানেজমেন্ট অফ ইনজেক্টিং স্ক্লেরোজিং এজেন্ট টু দ্য পাইলস, এটা করতে পারি। আমি কি করতে পারি, পাঞ্চ বায়োপসি নিতে পারি, যে পলিপস যেটা বলছি বা কোনো গ্রোথ আছে, আমি ওখান থেকে কি করতে পারি, একটা ওই তোর পাঞ্চ বায়োপসি অনেক ফোর্সেপ থাকে, ওর মাথায় একটা টুথের মতো থাকে, যেখানটা গ্রাস্প করে সেখান থেকে একটুকু টিস্যু ওর ছিঁড়ে নিয়ে আসে, তো ওটাই পাঞ্চ বায়োপসি ফোর্সেপ দিয়ে আমি একটা পাঞ্চ টুকরো নিয়ে এলাম, নিয়ে হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে দিলাম, তারপর রিপোর্ট যদি আসে বিনাইন, তাহলে ওটাই থাকবে, পেশেন্টকে কিছু করতে হবে না। আর যদি থাকে ম্যালিগনেন্ট, তখন আমাকে কি করতে হবে, যেহেতু অ্যানাসে কোনো যদি ম্যালিগনেন্সি থাকে, তাহলে কি ওটি করতে হয়, এপিআর রিসেকশন করতে হয়। ঠিক আছে, তাহলে বিনাইন হলে আমি ছেড়ে দিতে পারি যদি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, ম্যালিগনেন্সি হলে আমি ওটি করতে হবে, র্যাডিক্যাল সার্জারি কিছু করতে হবে। তাহলে আর কোনো কিছু থেরাপিউটিক, একটা হচ্ছে কি বললাম পাইলসের জন্য স্ক্লেরোজিং এজেন্ট, আর পাঞ্চ বায়োপসি, মেনলি তোদের ক্ষেত্রে এই দুটো জানলেই হবে। অ্যালিজা থেকে তো তাই, দুটো এন্ড কিন্তু জয়েন করার পরেও একটা গ্যাপ থেকে যাচ্ছে, কিন্তু গ্যাপটা কি ব্যাপকের মতো কি একটা ছোট একটা ইলিপ্টিক্যাল গ্যাপ, এটা লম্বা একটা গ্যাপ। ঠিক আছে, দুটো ব্লেড কাছাকাছি আসছে না, দে আর সেপারেটেড। ঠিক আছে, এবং এন্ডে প্রত্যেকটা এন্ডে কিন্তু ছোট 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 টুথ আছে, তাহলে সেটা হচ্ছে অ্যালিস। ঠিক আছে, যদি এটা থাকতো যে একটা ছোট্ট মতো এন্ডে গ্যাপ থাকতো, তাহলে সেটা আইদার হতে পারতো লেন্স, অথবা হতে পারতো এটা কি ব্যাপার, ওই যে অ্যালিস ফোর্সেপ, অ্যালিসের ক্ষেত্রে এন্ডে টুথ থাকবে এবং দুটো ব্লেড সেপারেটেড থাকবে।
কি করে ইউজ হয়, প্রত্যেকটা ওটিতেই অ্যালিস ইউজ হয়। অ্যালিস মেনলি কিন্তু শীত ধরার জন্য, যেহেতু বলেছি টুথের ক্ষেত্রে কমন পয়েন্ট কি না, যে কোনো টুথ ইউজ হবে টাফ স্ট্রাকচার ধরার জন্য, তাহলে শীত ধরার জন্য ইউজ হবে, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু এই দুটো ধরার জন্য ইউজ হবে। যে কোনো যা ওটি মাথায় আসছে অ্যাপেন্ডিসেক্টমি থেকে শুরু করে যেখানে, কারণ কি যে কোনো ইনসিশন দিতে গেলে কি স্কিন তো তোকে কাটতেই হবে, তো স্কিন কাটতে গেলে স্কিন ধরবো কি দিয়ে, অ্যালিস দিয়ে। ঠিক আছে, তাহলে আমার এটা মোটামুটি গেল অ্যালিসে। অ্যালিস নিয়ে নতুন কিছু বলার নেই। ক্যাথেটার নিয়ে তোরা পড়ে আছিস, ক্যাথেটার কি বলবো, বড় লোক তো লাগবে। তাহলে এটা কি ফোলিস ক্যাথেটার। ঠিক আছে, ফোলিস ক্যাথেটার প্রথমত জিজ্ঞেস করবে তাহলে এটা কিভাবে স্টেরিলাইজেশন করবো ফার্স্ট। হ্যাঁ, অনেকে বলে যে না ইয়ে থেকে ইয়ে করবো, হ্যাঁ, কিন্তু সাধারণত যেটা বলছে মানে এটাকে স্টেরিলাইজেশন করা হয় অ্যাট দ্য টাইম অফ, মানে যখন তৈরি করা হচ্ছে তখন। হ্যাঁ, কারণ মানে এটাকে one time একবার ইউজ use, হয়ে গেলে আর one time স্টেরিলাইজ use। করে নতুন করে আরেকটা পেশেন্টে তুই দিয়ে দিবি তা হবে না। এই পেশেন্টটা একবার ব্যবহার হয়ে গেল, এটা রিইউজেবল নয়, এটা একবার ওয়ান টাইম ইউজ। কিন্তু যখন পেশেন্ট এটা তৈরি হলো, ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে তো একটা স্টেরিলাইজেশন করতে হবে, তবে তারা প্রিপ্যাকড দিতে হবে, তখন ইউজ করা হয় গামা রেডিয়েশনে ইউজ করা হয়। কেন গামা রেডিয়েশন? গামা রেডিয়েশন হচ্ছে কি তোর যে কোনো জিনিসের ক্ষেত্রে করা হয় না, যে কোনো ইন্ডাস্ট্রি বড় বড় জিনিস, মানে বড় বড় অ্যাট এ টাইম প্রচুর জিনিসপত্র একসাথে তৈরি হচ্ছে, তখন কি একটা বড় চেম্বারের ভেতরে সমস্ত ইনস্ট্রুমেন্ট রেখে দেওয়া হলো, দেন ওটাকে স্টেরিলাইজ করা হলো, মানে একসাথে অনেকগুলো একদিকে হয়ে যাচ্ছে। তাহলে গামা স্টেরিলাইজেশনে যা খরচ সেটা শুধু একটা ক্যাথেটারের জন্য নয়। তাহলে এটা যে এন মাস অনেক ইনস্ট্রুমেন্ট মানে ক্যাথেটার একসাথে করার জন্য ইউজ করা হয়। যাই হোক, তাহলে স্টেরিলাইজেশনটা কি মেনলি গামা রেডিয়েশন, এটা হচ্ছে কি তোর ওয়ান টাইম ইউজ। আচ্ছা, এটা হচ্ছে কি ফোলিস ক্যাথেটার। কি কি জিজ্ঞেস করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, 3 এটা তো অনেক কিছু বলতে হবে, তাহলে কি 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 বলতে হবে বল? সেলফ ইনফ্লেটিং, হ্যাঁ, সেলফ ইনফ্লেটিং, সেলফ ইনফ্লেটিং মেনলি যে দুটো পয়েন্ট বলতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে সেলফ ইনফ্লেটিং, আর এটা হচ্ছে কটা এন্ড আছে। এটা হচ্ছে কি কটা এন্ড আছে? 2 way, 2 ওয়ে ক্যাথেটার বললেই হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি দেখ এটা ক্ষেত্রে কটা এন্ড আছে? 3 ওয়ে ক্যাথেটার। তাহলে এটা মেনলি ফোলিস 2 ওয়ে আর হচ্ছে কি ওই বা বাইভালভ যা বলবি ক্যাথেটার। আচ্ছা, আর হচ্ছে কি ক্যাথেটার নিয়ে কি জিজ্ঞেস করবে? ক্যাথেটার হচ্ছে ইউজ তাহলে কি কি হবে? একটা হচ্ছে থেরাপিউটিক আর একটা হচ্ছে ডায়াগনস্টিক। তাহলে ডায়াগনস্টিক কোথায় ইউজ হবে? ডায়াগনস্টিক ইউজ কখন হয় না, যখন হচ্ছে কি কোনো তোর অ্যাকিউট ইউরিনারি রিটেনশন যদি হয়েছে, মানে রিটেনশনের ক্ষেত্রে এটা বোথ ডায়াগনস্টিক ও থেরাপিউটিক দুটোই। কোনো পেশেন্ট যদি হিমাচুরিয়া নিয়ে আসে, ঠিক আছে, বা হচ্ছে কি তোর সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে, মানে তোর ভেতরে কোনো দেখা যাচ্ছে পেশেন্ট একবার হিস্ট্রি দিল যে তার হিমাচুরিয়া হয়েছিল, তারপর আর হয়নি, এবার তুই তখন ক্যাথেটারটা ইন্ট্রোডিউস করলি, এবং দেখা গেলো একটা ব্লাড স্টেন ইউরিন বেরিয়ে আসছে, তাহলে তুই কনফার্ম হলি যে না হিমাচুরিয়া হয়েছিল, তাহলে সেটা হচ্ছে ডায়াগনস্টিক ইউজ। আর মেনলি থেরাপিউটিক কী কী ক্ষেত্রে ইউজ হয়? থেরাপিউটিক হচ্ছে অ্যাকিউট ইউরিনারি রিটেনশন, পেশেন্টের দেখা গেছে কি না বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া আছে বা বিপিএইচ আছে, তাহলে কি হবে না ইউরেথ্রাল ওপেনিংটা স্টেনোসিস হয়ে গেছে, তাহলে ইউরিন বেরোতে পারবে না, তখন আমি কি করবো? ক্যাথেটারাইজেশন করতে হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে কি কোনো ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, সেটারই আরেক নাম কি না বিপিএইচ, এগুলোতে ইউজ করা যাবে। বা যদি দেখা যাচ্ছে যে তোর ক্যাথেটারাইজেশন আরেকটা কোথায় বললাম, ইউরেথ্রাল স্ট্রিকচারের ক্ষেত্রে, যখন ফার্স্ট ইউরেথ্রা রাপচার করেছে, যখন ফার্স্ট সিঙ্গেল অ্যাটেম্পট ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করা হয়, তখন এটা করা যেতে পারে। বা তোর করা যেতে পারে কোনো যে কোনো ইউরো সার্জারি ওটিগুলো যখন হয়, কোনো ইউরেথ্রাল রিপেয়ার করা হলো, তখন ক্যাথেটারের উপরে রিপেয়ার করা হয়, সেগুলো একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে। আর অনেক সময় কী হয় না তোর না বাকিগুলো তো ওই 3 ওয়ে ক্যাথেটারে দিয়ে ইউজ হয়। আরও কিছু যদি জিজ্ঞেস করে যে নন ইউরোলজিক্যাল ইউজ কিছু আছে, যেমন হচ্ছে ইউরোলজিক্যাল ইউজ তো মোটামুটি জানিসই, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন, তারপরে হচ্ছে কি ডিউ টু ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া এটা বললি, বা টু হচ্ছে কি ফার্স্ট অ্যাটেম্পট অফ রিপেয়ার অফ হচ্ছে কি তোর ইউরেথ্রাল রাপচার, এগুলো দুটো। আর হচ্ছে তোর নন ইউরোলজিক্যাল ইউজের মধ্যে কি হয়, একটা হচ্ছে কি তোর হ্যাঁ না ওটা তো আমাদের পোর্শনে নয়, এটা ইএনটিদের মোটামুটি, তো ইউরেথ্রা ইয়ে করে টেম্পোনাট দিতে পারিস, অতগুলো বলার দরকার নেই। আমাদের সার্জারিতে মেনলি ইউজ হয় কোথায় না, একটা হচ্ছে ফিডিং জেজুনোস্টোমি, খাওয়ানোর সময়। এই যে ফিডিং জেজুনোস্টোমি কখন হয়, যখন পেশেন্টের দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, ঠিক আছে, তো তখন পেশেন্ট কি হচ্ছে মুখ দিয়ে খাবার খেতে পারছে না, তো খাবারটা কি কোথায় আটকাচ্ছে? পাইলোরাসের কাছে গিয়ে আটকাচ্ছে, তার বেরোনে খাবার আর যেতে পারছে না। তখন আমাকে কি করতে হয়, তখন আমাকে একটা ওপেনিং করে দিতে হয় কোথায় না জেজুনামে একটা ওপেনিং করলাম, নিয়ে ওপেনিং করে ক্যাথেটারটাকে ঢুকিয়ে দিলাম, নিয়ে এই এন্ডটা কোথায় বেরিয়ে থাকবে, অ্যাবডোমেনের বাইরে বেরিয়ে থাকবে, এবার ওইটা দিয়ে আমি খাবার দিতে থাকবো।
ঠিক আছে, তাই এটাকে আজীবন চলবে তা নয়, যতদিন না ওই প্রক্সিমাল ওই গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশনটা ট্রিটমেন্ট চলছে ততদিন, যখন ট্রিটমেন্ট হয়ে যাবে তখন আবার ওটাকে খুলে নেওয়া হবে ক্যাথেটারটা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফিডিং জেজুনোস্টোমিতে ইউজ হয় বা ফিডিং গ্যাস্ট্রোস্টোমিতে ইউজ হয়। কেন এটা সুবিধা কি না, এটা যেহেতু একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার, তাহলে এই যে তুই গাটের ভেতর ঢোকাচ্ছিস সেটা অনেকটা মেলিয়েবল। তুই যদি একটা টাফ টিউব ঢোকাচ্ছিস তাহলে কি হতো, সেটা হয়ে যেত, তোর অতটা ফ্লেক্সিবল থাকতো না, কিঙ্ক হতে পারতো, কিন্তু এই জিনিসটা অতটা হয় না ক্যাথেটার যদি করিস। তাহলে ক্যাথেটারটা একটা নন ইউরোলজিক্যাল ইউজ হচ্ছে কি, আর আরেকটা কি করা হয় না, তো টিউব কোলেসিস্টোস্টোমি করা হয় অনেক সময়। ঠিক আছে, এমপাইমা গল ব্লাডারের ক্ষেত্রে কি করা হয় না, যে এমপাইমা গল ব্লাডার মানে কি, মানে গল ব্লাডারের ভিতরে পাস ভরে আছে, তাই তো মিউকোসিল যখন কমপ্লিকেটেড হয়ে যায় তখন কি হয়ে যায়, এমপাইমা হয়ে যায়, এমপাইমা গল ব্লাডার। তো তখন কি হয় না, তখন কোলেসিস্টেক্টমি করা যায় না, কারণ এমপাইমা হচ্ছে একটা টক্সিক কন্ডিশন, সেখানে প্রচুর গাট অ্যাডেশন থাকে। তুই দেখতে পাচ্ছিস অ্যাবডোমেনটা খুললি, খুলে দেখলি গলব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে আছে, শুধুমাত্র গলব্লাডার একটা ছোট্ট পোর্শন দেখা যাচ্ছে, বাকিটা হয়তো পুরো কভার্ড আপ উইথ ওমেন্টাম অ্যান্ড আদার পোর্শন অফ দ্য গাটস। তো তখন যে পোর্শনটা তুই দেখতে পাচ্ছিস, তুই যদি ভাবিস না আমি পুরোটাকে ছাড়াতে গেলে কি হবে, অ্যাকিউট ইনফ্লেমেটরি কন্ডিশন, তুই যদি এটাকে অ্যাডিশনাল অ্যাসিস্ট করতে যাস তাহলে গাট পারফোরেশন হয়ে যেতে পারে, ডিউরিনাল রাপচার হয়ে যেতে পারে। তাহলে এইগুলো যাতে অ্যাভয়েড করার জন্য তুই কি করবি, জাস্ট যে পোর্শনটুকু গলব্লাডারে দেখা যাচ্ছে সেখানে একটা ওপেনিং করলি, নিয়ে ক্যাথেটারটাকে ঢুকিয়ে দিলি, নিয়ে দেন বেলুনটাকে ইনফ্লেট করে দিলি, তাহলে কি হবে, গলব্লাডারের ভেতরে যা যা পাস ছিল সেটা বাইরে বেরিয়ে চলে আসবে। এবং তুমি তাহলে বাইরে বেরিয়ে চলে এলো, বাস তো হয়ে গেল। তো না, ওটা তো আরও হতে পারে, রেকারেন্ট পাস জমা হতে পারে, তো সেই জন্য ওটাকে এইভাবে রেখে দেওয়া হলো যতদিন পর্যন্ত পাস বেরোচ্ছে। তারপরে যখন আরও 1.5-2 মাস পরে পেশেন্ট যখন আইভি অ্যান্টিবায়োটিক দিলি, পেশেন্টের টক্সিক কন্ডিশনটা যখন ইমপ্রুভ হলো, অ্যাগ্রেশনগুলো যখন নিজে থেকে ছেড়ে গেল, তখন তুই আবার কেটে ওপেন করে সিস্টেক্টমি করলি। ঠিক আছে, তখন একই সাথে টিউবটাও বার করে দিলি, ওই এমপাইমা গল ব্লাডার কোলেসিস্টোস্টোমি, টিউব কোলেসিস্টোমি। Feeding jejunostoma and drainage. ঠিক আছে, টিউব কোলেসিস্টোস্টোমি কিন্তু ডেফিনিটিভ ম্যানেজমেন্ট নয়, এটা হচ্ছে জাস্ট টেম্পোরারি সাপোর্টিভ, জাস্ট শুধু পাসটা ড্রেন করার জন্য। আচ্ছা, আর কি বল, ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প, হ্যাঁ ইন্টেস্টিনাল ক্ল্যাম্প, কি ইন্টেস্টিনাল ক্ল্যাম্প, এটা দেখ না রিওয়েটা কোনটা, ও 3-way, এটাও সেম, এটা হচ্ছে কি তোর, আর এই ডায়ামিটার গুলো তোরা একটু দেখে নিস, এগুলো হচ্ছে কি ফ্রেঞ্চ ইউজ করা হয়, ফ্রেঞ্চ কিন্তু এটা হচ্ছে সার্কামফারেন্স। ঠিক আছে, 16 ফ্রেঞ্চ মানে কিন্তু তোর হচ্ছে কি 16 মিলিমিটার সার্কামফারেন্স। ঠিক আছে, ডায়ামিটারে কনভার্ট করতে গেলে বোধহয় এটাকে ওই 4 দিয়ে ডিভাইড করতে হয়, এরকম ছিল, দেখে নিস, ওটা ওই মেমের সাথে আছে, অত মনে নেই। তাহলে ফ্রেঞ্চ মানে কি 16 ফ্রেঞ্চ, যদি 14 ফ্রেঞ্চ থাকে তার মানে কি না, এটা সার্কামফারেন্স অফ দ্য তোর ওই ক্যাথেটার, এবং প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল কালার কোডিং আছে। এটা যদি অরেঞ্জ থাকে তাহলে 16, গ্রিন থাকলে বোধহয় 14, এরকম ছিল। আচ্ছা, এটা হচ্ছে কি না 3-way হচ্ছে কি তোর ক্যাথেটার, তাই তো 3-way ক্যাথেটারের মধ্যে ডিফারেন্স কি না, একটা এক্সট্রা ওপেনিং থাকছে। এক্সট্রা ওপেনিংটার কারণটা কি, ডিফারেন্সটা কি, এই দুটো ওপেনিং এর কাজ কি, একটা দিয়ে যখন তুই ক্যাথেটারটাকে ইনসার্ট করলি, ইনসার্ট করে যখন বেলুনটাকে ইনফ্লেট করে দিলি, তারপরে কি হবে, কোথা দিয়ে বেলুনটাকে ইনফ্লেট করলি, কি হবে, স্যালাইন দিয়ে কোথা দিয়ে কানেক্ট করলি না, এটা দিয়ে কানেক্ট করলি, এবং এই এন্ডটা কিসের জন্য, এই এন্ডটাকে কানেক্ট করা থাকে ইউরো ব্যাগের সাথে। তাহলে ইউরিন তৈরি হচ্ছে, ব্লাডারে জমছে এবং দেন এটা বাইরে বেরিয়ে আসছে, তারপর আবার তুই এটা দিয়ে ডিফ্লেক্ট করতে পারিস, নিয়ে ক্যাথেটারটাকে রিমুভ করে দিতে পারিস। এক্ষেত্রে কি হচ্ছে, এখানেও সেম, এই যে যেটা কালার কোডিং আছে সেটা দিয়ে ইনফ্লেট করা হয়, এটা দিয়ে এই মোটা যেটা বেশি বড় ডায়ামিটার, দেখ দুটো ডায়ামিটার আছে, এটা থেকে কোনটা বেশি, এটা একটা বড় ডায়ামিটার, একটা ছোট ডায়ামিটার, যেটা বড় সেটাকে ইউরো ব্যাগের সাথে কানেক্ট করা হয়। তাহলে স্মলটাকে কার সাথে কানেক্ট করা হয়, এটা হচ্ছে একটা স্যালাইন বটলের সাথে কানেক্ট করা হয়। এটা সাধারণত একটা ওই 3 লিটারের এত বড় বড় স্যালাইনের বোতল হয়। ঠিক আছে, এই 3 লিটারের স্যালাইনের বোতল পেশেন্টের মনে করে এখানে শুয়ে আছে, এত উঁচুতে উপরে রাখা হয়, দেন একটা আইভি লাইনের সাথে কানেক্ট করা হয়, কারণ ফ্লুইডটা তো আসতে হবে, যে আইভি লাইনটা যেটা এলো সেটা কার সাথে কানেক্ট করে দেবো, এই ছোট এটার সাথে। তাহলে কি হবে, দেখ একটা সার্কিট তৈরি হলো, নর্মাল স্যালাইন থেকে স্যালাইনটা আসছে, ওই আইভি লাইন দিয়ে কোথায় যাচ্ছে, এই ছোট টিউবটাতে যাচ্ছে, এটা দিয়ে কোথায় চলে যাবে, ব্লাডারে। ব্লাডার থেকে কিসের জন্য মেনলি করা হয় না, অনেক সময় ব্লাডারের ভিতরে ক্লট থাকে, তো ব্লিডিং যদি হয় ভেতরে, ব্লাডারের ভেতরে, তাহলে অনেক সময় ক্লট জমা হয়ে যায়, সেই ক্লটগুলো রিমুভ না হলে সেগুলো কি হবে, ওই ক্লটগুলো ইউরেথ্রার ওপেনিংয়ে যাবে, ইউরেথ্রার ওপেনিংয়ে আটকে গিয়ে ইউরিন আটকে যাবে,
তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ফ্লাশিং করি, ব্লাডার ওয়াশ এটাকে বলা হয়। সো ব্লাডার ওয়াশের জন্য তাহলে কী হবে, ওই নর্মাল স্যালাইনটা ব্লাডারে গেল, ব্লাডারে কী হলো, ওই সমস্ত ব্লাড ফ্লাড যা কিছু ছিল সেটাকে ধুয়ে পরিষ্কার করলো, দেন বেরিয়ে এলো কোথা দিয়ে, এই লার্জ ডায়ামিটার টিউবটা দিয়ে বেরিয়ে এলো। কোথায় বেরোবে না, ইউরোব্যাগে বেরোবে। তাহলে দেখ একটা 3 লিটারের একটা নর্মাল স্যালাইন একটা আইভি চ্যানেল দিয়ে এই সরুটা দিয়ে ঢুকলো, ঢুকে ব্লাডারে গেল, এটা দিয়ে ব্লাডারে গেল, দেন আবার বেরিয়ে এলো কোথা দিয়ে, ইউরোব্যাগটা দিয়ে বেরিয়ে এলো। যাতে খাতা দিয়ে একটা এখানে হচ্ছে 3 লিটারের একটা তোর নর্মাল স্যালাইনের বোতল রাখা থাকবে, জোড়ানো থাকবে। এখানে কি হচ্ছে, একটা আইভি সেট দিয়ে এটা কানেক্ট করছি, যে এই সরু যেটা স্মল ডায়ামিটার যেটা টিউব সেটার সাথে কানেক্ট করলাম, মানে এই 3 ওয়ে এই ছোটটা দিয়ে কানেক্ট করলাম। এই কানেক্ট করে কি হলো, এই ফ্লুইডটা কোথায় যাবে, আস্তে 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 ক্যাথেটার হয়ে কোথায় গেল, ব্লাডারে গেল। ব্লাডারে অনেক ক্লট আছে, এই ক্লটগুলোকে ধুয়ে ওই সেম পাথওয়ে দিয়ে কোথা দিয়ে বেরিয়ে আসবে, এই লার্জ ডায়ামিটার টিউবটা দিয়ে আবার চলে আসবে কোথায় না, তোর ক্যাথেটারটা মেইনলি ইউজ হয় ব্লাডার ওয়াশিং এর জন্য। এটাকে অনেক সময় ব্লাডার ওয়াশ ক্যাথেটারও বলা হয়। তো ব্লাডার ওয়াশ কখন করবো, যদি কোনো ক্লট থাকে তাহলে ক্লট কখন হয় না, বিভিন্ন রকম ওটির পরে, আইদার দেখা যাচ্ছে পেশেন্টের ওটির আগেও হতে পারে বা ওটির পরেও হতে পারে। ওটির আগে মানে কি না, যদি কোনো ব্লাডার টিউমার থাকে, ব্লাডার টিউমারের মেন কমপ্লিকেশন কি হয় না, হিমাচুরিয়া হয়। তাহলে যতক্ষণ না ওটি হচ্ছে পেশেন্টটা ব্লাড ক্লট হতে থাকবে, ব্লিডিং হতে থাকবে টিউমার থেকে, সেখান থেকে কি হবে, দাঁড়া পরে কথা বলবো। তাহলে হচ্ছে কি ভেতরে ব্লাড ক্লটগুলো আসতে থাকবে, ওই ব্লাড ক্লটগুলো ইউরেথ্রাল ওপেনিং ব্লক করে দেবে। তো সেটাকে ওয়াশ করার জন্য আমি ক্যাথেটার দিয়ে ব্লাডার ওয়াশ করতে পারি। আবার কি ওটির পরেও ইউজ করা হয়, এই যে তুই টিউমারটাকে ব্লাডার টিউমারটাকে ডিসেক্ট করলি, তারপরে কি হয় না, ওখান থেকে তো র সারফেস থেকে ব্লিড করতে পারে। তো প্রিভেন্ট ব্লিডিং তখন আমরা ব্লাডার ওয়াশ দিয়ে রাখি, ঠিক আছে। রিসেকশন করে ফেললাম টিউমারটাকে, ব্লাডার টিউমার, তাহলে ব্লাডার টিউমার রিসেকশন করার আগে দিতে পারি, আর এটা হচ্ছে পরে দিতে পারি। এই ব্লাডার এই রিসেকশন করার আগে কেন হচ্ছে ক্লট না, মানে টিউমারটা তো ইটসেলফ ভীষণ ভাস্কুলার টিউমার, তো ওগুলো ব্লিড করতে থাকে। তো ব্লিড করলে কি হবে, তো তোর ক্লটস হবে, ক্লটসগুলো ইউরেথ্রাল ওপেনিংকে ব্লক করে দেবে, তাহলে অ্যাকিউট ইউরিনারি রিটেনশন হবে। তো সেটার জন্য ওয়াশ করার জন্য আমি ওই ব্লাডার ওয়াশ দিয়ে ওয়াশ করতে থাকবো। আর হচ্ছে গিয়ে তোর টু ম্যানেজমেন্ট অফ দ্য হিমাচুরিয়া বা ব্লাড ক্লটস, আর একটা হচ্ছে পোস্ট প্রসিডিওর, মানে হচ্ছে কি ব্লাডার টিউমার রিসেকশনের পরে আমি এটাকে দিতে, অত কিছু আসে না ভাই, অনেক বেশি বলছি। যাই হোক, তারপর হচ্ছে কি এটা কি দেখ, এটা হ্যাঁ এটা যেটা ইন্টেস্টিনাল ক্ল্যাম্প, দুটো আলাদা, দুটোই ক্ল্যাম্প। একটা হচ্ছে কি এটা গ্যাস্ট্রিক ক্ল্যাম্প, আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল ক্ল্যাম্প, ঠিক আছে। গ্যাস্ট্রিক ক্ল্যাম্পের মধ্যে ডিফারেন্সটা কি, এটা অনেক বড় সাইজে বেশি হয়, এবং তোর হচ্ছে কি তোর ইন্টেস্টিনাল ক্ল্যাম্পটা কি অনেক ছোট হয়, রিলেটিভলি স্মলার কম্পেয়ার টু দ্য গ্যাস্ট্রিক ক্ল্যাম্প। এবং এর ভেতরে যে সেরেশনটা দেখ, এই সেরেশনটা কিন্তু লঙ্গিচুডিনাল, যেদিকে ব্লেড আছে সেই ব্লেডের সাথে প্যারালালি। আর এক্ষেত্রে গ্যাস্ট্রিক ক্ল্যাম্পটা হচ্ছে কি কিন্তু এর সাথে তোর কি বলবো ট্রান্সভার্স সেরেশন। তাহলে এর ক্ষেত্রে সেরেশনগুলো দেখ ট্রান্সভার্স সেরেশন, আর এই ক্ষেত্রে সেরেশনগুলো দেখ লঙ্গিচুডিনাল সেরেশন, ঠিক আছে। এবং এটা অনেক মানে লার্জ ইনস্ট্রুমেন্ট, কারণ কি না গ্যাস্ট্রিকের যে স্টোমাকের ওয়াল খুব থিকেন হয়, তো সেখানে তুই এত সরু ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে তুই গ্যাস্ট্রিক ক্ল্যাম্প করতে পারবি না। কিন্তু স্মল ইন্টেস্টাইন কি হয় না, স্মল ইন্টেস্টাইন ছোট ডায়ামিটার হয়, খুব ডেলিকেট স্ট্রাকচার হয়, তো সেখানে তুই এত মোটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ইউজ করবি না, তখন তোকে ক্ল্যাম্প করতে হবে কি না এই ইন্টেস্টিনাল ক্ল্যাম্প দিয়ে। এটা ট্রান্সভার্স না, এটা হচ্ছে কি ট্রান্সভার্স, আর এটা হচ্ছে কি লঙ্গিচুডিনাল সেরেশন। হ্যাঁ এটা সেরেশন বলে নাকি ওই গ্রিপের জন্য ইউজ হয়। হ্যাঁ সরি, এখানে একটা ফেনেস্ট্রেশনও আছে, লম্বা এত বড় একটা ফেনেস্ট্রেশন, সেটা কিন্তু ইন্টেস্টিনাল ক্ল্যাম্পে নেই। ও পেন, আচ্ছা তাহলে এই দুটো গেল। আর ক্ল্যাম্প কখন ইউজ করবি, কোন রিসেকশন অ্যানাস্টোমোসিসের জন্য। তুই মনে কর গ্যাস্ট্রেক্টমি করছিস, তাহলে যেখানে যে পোর্শনটা রিসেক্ট করছিস তার উপরে একটা ক্ল্যাম্প দিয়ে আটকালি, আর নিচে একটা ক্ল্যাম্প দিয়ে আটকালি, তাই দেন ওই মাঝের পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিলি, দেন অ্যানাস্টোমোসিস করবি, ঠিক আছে। যখন স্মল ইন্টেস্টাইন বা রিসেকশন করছিস তখন কি হচ্ছে, যে পোর্শনটা মনে করো একটা স্মল ইন্টেস্টাইন একটা আইলিয়ান পারফোরেশন হয়েছে, তাই যেখানে পারফোরেশন হয়েছে তার উপরে একটা ক্ল্যাম্প দিলি আর নিচে একটা ক্ল্যাম্প দিলি। কেন এই ক্ল্যাম্পগুলো দিয়ে কি লাভ হলো না, যাতে করে কি আইলিয়ামে কিছু কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো অ্যাবডোমেনে গিয়ে পরে কন্টামিনেশন যাতে না হয়, তাহলে কি করলি না উপরে একটা ক্ল্যাম্প নিচে একটা ক্ল্যাম্প, দেন মাঝের পোর্শনটা রিসেট করলি, দেন দুটোকে অ্যানাস্টোমোসিস করে দিলি, দেন ক্ল্যাম্প দুটো খুলে দিলি, ঠিক আছে। আচ্ছা
তাহলে এগুলো ওটাই ইন্টেস্টিনাল ক্লাম্পস মেনলি কিন্তু অত দেয় না তোদের পরীক্ষায় ডেসজার্ডিন তারপরে হচ্ছে তো মোহিনী হ্যান্ড ফোর্সেপ এগুলো মেনলি দেয় আর কি বাকি রইল রে ওই সুচার ছিল সুচার এই যে দেয় বার্ড পার্কার সুচারটা একটু বলে দিন এটা তো বার্ড পার্কার বিপি হ্যান্ডেল ঠিক আছে তো? ব্লেড থাকলে হ্যাঁ এখানে ব্লেড অ্যাটাচ করার জন্য কারণ তো যেটা ফোন নাম্বারে হয় সেটাই সব থেকে বেশি চওড়া হয় ঠিক আছে বাকিগুলো 3 আছে আরও আছে 5 আছে এগুলো হয় এগুলো কিন্তু অনেক স্মলার টাইম ইয়ে হয় এই যে দেখ মাঝখানে যে চওড়া মতো পোর্শনটা আছে এটা সব থেকে বেশি চওড়া হচ্ছে 4 এর ক্ষেত্রে বাকিগুলো যে 3 5 এগুলোর ক্ষেত্রে কিন্তু তুই বলবি দাদা তাহলে 4 এর থেকে 5টা বেশি হবে 6টা বেশি হবে 7টা বেশি হবে কিন্তু নয় এটা 4টাই সব থেকে বেশি চওড়া হয় বাকি উপরে 3 বা 5 এগুলো রিলেটিভলি ন্যারোয়ার বেস হয় আর কিছু বলার মতো নেই এটা জাস্ট টু হোল্ড দ্য ব্লেড আচ্ছা ডিউরিং ইনসেশন যে কোনো কেন ইউজ যে কোনো ইনসেশন দেওয়ার জন্য যে কোনো ইনসেশন তাহলে 4 যদি ইউজ হয় তাহলে 4 এর সাথে মোটামুটি কোনগুলো অ্যাটাচ করা হয় না 90 হ্যাঁ না সাধারণত আরো বেশি ইউজ করা হয় 20 25 এরকমগুলো ইউজ করা হয় তাহলে এত মোটা ব্লেড যখন ইউজ করা হচ্ছে তখন কখন ইউজ করা হবে তুই তখন তো কোনো একটা ছোট একটা সিস্টেকটমি করার জন্য মানে ছোট একটা মনে কর সিবিসিএস সিস্টেম সেটার জন্য তুই অত 25 ব্লেড নিবি না কিন্তু যদি কোনো অ্যাবডোমিনাল ইনসিশন দিতে হয় বড় তাহলে তখন ইউজ হবে তাই যদি বার্ড পার্কার বিপি হ্যান্ডেল আমরা শর্ট কথা বলি বার্ড পার্কার হ্যান্ডেলকে বিপি হ্যান্ডেল বলি আমরা সব কথা তাহলে এই বিপি হ্যান্ডেলটা যদি 4 এর হয় তাহলে নিশ্চয়ই সব থেকে ওয়াইডেস্ট এটা তাহলে ওয়াইডেস্টের জন্য সব থেকে ওয়াইড ব্লেড কোনটা 25 তাহলে কোন ইনসিশনের জন্য ইউজ হবে না অ্যাবডোমিনাল ইনসিশন ল্যাপারোটমি করার জন্য ইউজ হবে যে কোনো ইনসিশন বলতে পারিস আচ্ছা এরপর আছে নিডেলে কিন্তু অনেক কিছু বলার মতো আছে মানে কি কি আছে যে পোর্শনগুলো তোদেরকে লাগবে যেমন এখানে দেখ লেখা আছে এখানে অনেক ব্র্যান্ড নেম টার্ম নেম লেখা থাকে ওগুলোকে জাস্ট ইগনোর করতে হয় শুধু কয়েকটা পোর্শন দেখতে ব্রেডেড নয় আর কি মেটেরিয়াল দিয়ে করা হয় মানে কি ব্রেডেড মানে হচ্ছে কি পলিফিলামেন্ট এক মনে করো যেমন চুলের বিনুনি বাঁধে তাহলে কি 3টে স্ট্র্যান্ড একসাথে পেঁচিয়ে করা হয় আর একটা হচ্ছে মোনোফিলামেন্ট মানে কি মানে 3টে ফিলামেন্টকে পেঁচিয়ে বানানো হচ্ছে সেটা হচ্ছে ব্রেডেড আর একটা হচ্ছে সিঙ্গেল ফিলামেন্ট একটাই সিঙ্গেল ফিলামেন্ট কোনো একটা সিঙ্গেল থ্রেড তো সেটাকে বলা হচ্ছে পলিফিলামেন্ট তো সেটার ক্ষেত্রে থাকবে তো এক্ষেত্রে যে ব্রেডেড লেখা আছে তার মানে কি পলিফিলামেন্ট তারপর লেখা আছে কি না পলিগ্যালেকটিন মানে কি যেটা আমরা কথায় ইউজ করি যেটা ভিক্রিয়া ঠিক আছে পলিগ্যালেকটিন এই মেটেরিয়ালটা দিয়ে ইউজ করা হয় এবং তোর কালারটাও দেখ এটা দেখি এটা ভায়োলেট কালার তাই তো ভায়োলেট কালার ভি ফর ভি ভায়োলেট ফর ভিক্রিন এরকমভাবে মনে রাখতে পারিস তাহলে এটা ব্রেডেড পলিগ্যালেকটিন বাকি সবগুলো ভুলভাল লেখা আছে স্টেরিলাইজড সার্জিক্যাল নিডল সুচার ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট আরেকটা কি পয়েন্ট দেখতে হয় এখানে নাম্বারিংটা দেওয়া থাকে যে 20 ঠিক আছে যত বেশি নাম্বার হবে তত বেশি ফাইনার থ্রেডটা হবে যদি হয় 10-0 তার মানে কি খুবই সরু চোখে দেখাও যাবে না চুলের থেকেও পাতলা এরকম আর যত বেশি নাম্বারটা বাড়বে তত মোটা থ্রেড যদি হয় 1 বা সিঙ্গেল হচ্ছে নাম্বার 1 থাকে তাহলে সেগুলো আরও বেশি মোটা নেবে তো যত বেশি টাফ স্ট্রাকচার হবে তত মোটা সুচার ইউজ করবো আর যত ফাইনাল স্ট্রাকচার হবে তখন তত এগুলো ইউজ করবো আচ্ছা আরেকটা হচ্ছে কি এখানে লেখা আছে বডি এখানে থেকে রাউন্ড বডি মানে কি তুই যদি নিডলটাকে মাঝখান থেকে ক্রস সেকশন করিস তাহলে যদি গোল দেখতে পাস তাহলে সেটা হবে রাউন্ড বডি আর যদি দেখা যায় ট্রায়াঙ্গুলার ক্রস সেকশনে আসছে তাহলে ওটা হতে পারে কাটিং হতে পারে রিভার্স কাটিং হতে পারে তো যদি রাউন্ড একটা ট্রায়াঙ্গেল শেপেড হয় তাহলে তার প্রত্যেকটা কী হবে 3টে অ্যাঙ্গেল আছে তাহলে সেগুলো কি শার্প তাহলে এইগুলো কখন ইউজ করা হবে যখন কোনো শার্প স্ট্রাকচারকে পিয়ার্স করার জন্য স্কিন কিন্তু যথেষ্ট টাফ স্ট্রাকচার তো সেক্ষেত্রে কিন্তু আমরা কাটিং বা রিভার্স কাটিং দিয়ে ইউজ করবো বা শীত দিচ্ছি তখন কি আমাকে রাউন্ড বডি দিলে হবে তখন ওই রিভার্স কাটিং দিয়ে করতে হবে আর রাউন্ড বডি কি যখন কোনো স্মুথ স্ট্রাকচার দিয়ে ইউজ করছিস যেমন হচ্ছে কি তোর সিবিডি অ্যানাস্টোমোসিস করছিস বা তোর হচ্ছে কি মানে তোর গাটে অ্যানাস্টোমোসিস করছিস সেক্ষেত্রে যদি রিভার্স কাটিং দিয়ে করিস তাহলে কী হবে নরম স্ট্রাকচার ছিঁড়ে যাবে কাট থ্রু হয়ে যাবে তো তখন আমাকে রাউন্ড বডি দিয়ে করতে হবে তারপর রাউন্ড বডি দিয়ে যদি টাফ স্ট্রাকচার করতে চাস তাহলে থেকে অনেক ফোর্স দিতে হবে তোকে তো টাফ স্ট্রাকচারের জন্য হচ্ছে কি কাটিং বা রিভার্স কাটিং আর হচ্ছে কি সফট স্ট্রাকচারের জন্য সফট ডেলিকেট স্ট্রাকচারের জন্য যেমন হচ্ছে গাট সিবিডি ইউরেটার এগুলোর জন্য হচ্ছে কি কি জানো রাউন্ড বডি হ্যাঁ না একই নয় একটা হচ্ছে কি নর্মাল ট্রায়াঙ্গেল একটা হচ্ছে উল্টো ট্রায়াঙ্গেল ঠিক আছে দুটোই হচ্ছে টাফ স্ট্রাকচারের জন্য ইউজ করা যাবে আর এখানে একটা 90 সেন্টিমিটার লেখা আছে মানে এই সুতোটাকে যদি পুরো খুলি তাহলে একটা 90 সেন্টিমিটার সুতো বেরোবে
আর এটা হাফ সার্কেল মানে কি, এই যে ছবিটা দেওয়া আছে একটা সার্কেল, পুরো রাউন্ড সার্কেল তো হবে না, তাহলে নিডল হলো কি বলে, তাহলে একটা হাফ সার্কেল আছে। অনেক সময় কিছু হয় যে 1/4 অফ এ সার্কেল বা 1/3 অফ এ সার্কেল হয়, সেটা হয়। আর কি বলবো, এগুলোর মধ্যে আর কিছু সেরকম বলার নেই। আর নিডল কোথায় ধরতে হয়, নিডল হোল্ডার দিয়ে ধরতে হয় কি না 2/3 এবং 1/3 এর জাংশন, ঠিক আছে, যেখানে সুতোটা অ্যাটাচ হচ্ছে সেখান থেকে 1/3 এবং টিপ থেকে 2/3 এই জাংশনে ধরতে হয়। একই হয়ে আছে, এটা শুধু একটা মনোফিলামেন্ট একটা সূচা দিয়েছে, একই বাকি সব। তাহলে ভিক্রিলটাই মেনলি পরীক্ষায় দেয়, ঠিক আছে। স্টেপলার তো তোদের দেবে না, চাপ নেই। এটা দেবে না, এগুলো সরা, এগুলো কি সব ব্র্যান্ড ফ্রেন্ডে কোথা থেকে নিয়ে এসেছে কে জানে। তাহলে দেখি ফেলে দেবো। এটা তো প্রোলিন সম্ভবত, দেখাও নি নামটা, হ্যাঁ পড়ি, ঠিক আছে, এটা বলেই দিচ্ছি যখন এসেছে। তাহলে এটা দেখ, এই যে উপরে যদি এইসব নামগুলো পড়তে যাস তাহলে কনফিউজ হয়ে যাবে। ডুরাকেয়ার, হ্যাঁ না তেন এসব লেখা আছে। একটা লেখা আছে, ফার্স্ট লেখা আছে মনোফিলামেন্ট, ঠিক আছে। তাহলে একটা যে শুধু লিখে রাখ, অনেকে জানে হয়তো যে একটা হচ্ছে মনোফিলামেন্ট, একটা হচ্ছে পলিফিলামেন্ট। পলিফিলামেন্টটাকে বলা হয় ব্রেডেড। তাহলে ব্রেডেড দুটোই আছে মেনলি, একটা হচ্ছে কি ভিক্রিল আর একটা হচ্ছে সিল্ক, এই দুটো, ঠিক আছে। বাকিগুলো মেনলি মনোফিলামেন্ট, প্রোলিন, তারপর হচ্ছে ইথিলন, হ্যানাটানা সবই কিছু মনোফিলামেন্ট। ভিক্রিল আর সিল্ক এটা ব্রেড, বাকি রেস্ট হচ্ছে মনোফিলামেন্ট। আর অ্যাবজর্ব নন অ্যাবজর্ব ওগুলো আছে, ওগুলো তো আচ্ছা পড়বি ভাই, কত বলবো আর ওগুলো। তো তোর রোহন খান্ডাবার পড়েছিস তখন দেখবি সব দেওয়া আছে। অ্যাবজর্বেবল সূচনা আছে, আবার নন অ্যাবজর্বেবল, তার মধ্যে আছে সিনথেটিক ন্যাচারাল এরকম ডিভিশন করা আছে। তো তো পড়তে গেলে অনেক সময় কতক্ষণ পড়াচ্ছে, আসল তো ওটার জন্যই পড়া, আমি অত পড়াই না ইনস্ট্রুমেন্ট, তো অনেক বেশি বলছি না, শুধু টাইম কি দেখ, খেয়ে আসবি তো খেয়ে আসবি। হয়ে গেছে মানে? হ্যাঁ টুকাটের গানটা আছে, না, ওদের হয়নি? ওদের হয়নি এখনো? তারা বলছে এখন, ট্রুকারটা ঠিক আছে। শুধুমাত্র ওই নিডলের সাথে এই নিডলের একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে মনোফিলামেন্ট, ওটা ছিল ব্রেডেড, এটা হচ্ছে মনোফিলামেন্ট। আর এটা ক্ষেত্রে কি মেটেরিয়ালটা কি পলিপ্রোপিলিনের, যেটা আমরা ডাকলাম কি প্রোলিন। কোথায় ইউজ হবে না, হচ্ছে কি তোর আমরা যেগুলোতে ইউজ করি কোথায় বল, যে মেশ যখন ফিক্স করছি তখন, মানে লিচেনস্টেইন টেনশন ফ্রি মেশ হার্নিওপ্লাস্টি, সেগুলো ক্ষেত্রে। তাহলে মেশটাকে যখন বিভিন্ন স্ট্রাকচার, পিউবিক টিউবারকেল, শীত, এগুলোর সাথে ফিক্স করার জন্য ইউজ করা যাবে প্রোলিন। আবার অনেক যদি মোটা নিডল হয়, যেমন এটা হচ্ছে কি কত না, এটা না, এটার মোটাই আছে, এটা হচ্ছে সাইজ 1 নাম্বার 1, ঠিক আছে। যদি যখনই এর সাথে একটা 0 আসবে তখন তার থেকে শুরু হচ্ছে, তার সব থেকে হাইয়েস্টকে, এটা যেমন লেখা আছে 1, এরপর যদি যখন আসবে 1-0, তার মানে কি এর থেকে একটু ফাইনাল, তারপর আসবে 2-0, তার মানে আরও ফাইনাল, এরকম করতে করতে যাবে। কিন্তু হাইয়েস্ট টপটা কোনটা, মাথাটা কোথায় না 1, নাম্বার 1, নাম্বার 1-এর পরে 0 এলে সেখান থেকে স্টার্টিংটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে নাম্বার 1, একটা মনোফিলামেন্ট প্রোলিন সূচা, তার মানে এটা হচ্ছে সব থেকে, তার মানে এটা তো মেশ ইউজে ব্যবহার হবে না, মেশ তো খুব পাতলা স্ট্রাকচার, সেখানে তুই নাম্বার 1 এত মোটা দিয়ে তো ইউজ করবি না। তার প্রোলিন তখন কখন ইউজ হবে না, তখন শীত ক্লোজার, অ্যাবডোমেন যেটা ওপেন করলি, এই যে রেক্টার শীতটাকে তো ক্লোজ করতে হবে, তখন আমরা অনেক সময় প্রোলিন সূচা দিয়ে ক্লোজ করি, ঠিক আছে। যদি আমি অ্যাবজর্বেবল সূচা দিয়ে ক্লোজ করে গেলে কী হবে, 1 মাসের পরে অ্যাবডোমেনটা খুলে যাবে, ঠিক আছে। তো সেরকম তো চাই না, আমি চাই এমনভাবে রিপেয়ার করবো যাতে না খোলে অ্যাবডোমেনটা, তো সেই জন্য প্রোলিন সূচা দিয়ে রিপেয়ার করা। তো ওটাই সাইজের ওপর ডিপেন্ড করে, মানে সাইজের ওপরে ডিপেন্ড করে ইন্ডিকেশনগুলো চেঞ্জ হয়ে যায়। যদি এটা 2-0 প্রোলিন হতো তাহলে আমি মেশে ইউজ করতাম, মেশ হার্নিওপ্লাস্টিতে, আর এটা যেহেতু নাম্বার 1, সেটা আমি এটা কী করছি না শীত রিপেয়ারে ইউজ করছি। বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। আর বল কি বলছিস? আচ্ছা, যদি ট্রুকাট গান থাকে, ট্রুকাট গান ওটা কি না, ট্রুকাট গানে কখন ইউজ হয়? ট্রুকাট গানে মেনলি হচ্ছে কি ডায়াগনস্টিক, তাই তো। ডায়াগনস্টিক মানে ব্রেস্টের ভিতরে একটা লাম্প আছে, এবার আমাকে কি করতে পারি, আমি একটা ব্রেস্টের ক্ষেত্রে ট্রিপল অ্যাসেসমেন্ট করতে হবে। একটা হচ্ছে কি ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর নেক্সট হচ্ছে কি রেডিওলজিক্যাল, মানে আইদার ইউএসজি বা ম্যামোগ্রাম ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট এজ। যদি পেশেন্টের এজ লেস দেন 40 হয়, আমি কি করব, ইউএসজি করব, এই হ্যাঁ ইউএসজি করবো। আর যদি উপরে হয় 40 উপরে হয় তাহলে ম্যামোগ্রাম করবো। তারপরে এখানে কি শেষ হয়ে গেল না, আমাকে টিস্যু ডায়াগনোসিস করতে, ক্যান্সার প্রুভ করতে গেলে আমাকে টিস্যু ডায়াগনোসিস করতে হবে। তো সেটা করতে গেলে আমাকে কী করতে হবে না, আমাকে একটা বায়োপসি নিতে হবে। তাহলে বায়োপসির কী কী মডালিটি আছে, একটা এফএনএসি করতে পারি, আমি একটা ট্রুকাট করতে পারি। এফএনএসি কেন
কম রোল ইন ব্রেস্ট ক্যান্সার, কারণ হচ্ছে কি এফএনএসি যদি করলে আমি শুধু সেল পাবো, কারণ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, সাইটোলজি মানে হচ্ছে শুধু অনলি সেলস। তাহলে সেল দেখে আমি তো অনেক সময় অনেক কিছু বুঝতে না পারি। আচ্ছা দাদা তুমি যদি ক্যান্সার সেল পাও তুমি কি বুঝতে পারবে না? হ্যাঁ পারবো, কিন্তু ক্যান্সার সেল তো এরকমও হতে পারে যেটা কার্সিনোমা ইন সিটু নাকি ইনভেসিভ কার্সিনোমা, মানে বেসমেন্ট মেমব্রেন ব্রিচ করেছে কি করেনি। তো বেসমেন্ট মেমব্রেনকে দেখার জন্য একটা টিস্যুর টুকরো লাগবে, তো টিস্যুর টুকরো তো ভাই সাইটোলজি থেকে আসবে না। তো ইনভেসিভ ক্যান্সার নাকি কার্সিনোমা ইন সিটু সেটা দেখার জন্য আমার লাগবে কি ট্রুকার্ট বায়োপসি, এটা একটা গেল। আচ্ছা আর হচ্ছে কি অনেক সময় আমরা যে এখন ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্ট তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল আর্লি ব্রেস্ট ক্যান্সার, লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, তোদের জন্য এখনও তাই আছে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। তুই যদি বিদেশে যাস, তুই যদি বলি আর্লি, হ্যাঁ কী বলছেন, ওরা জানি না আর্লি কি লোকালি হবে, কারণ ওরা পুরো ওটা 50 বছর আগে ওটা উঠে গেছে ওদের কাছে। ওরা এখন জানে লুমিনাল এ নাকি লুমিনাল বি নাকি হার্ট টু নিউ নাকি ট্রিপল নেগেটিভ। তাহলে এটা কি করে ডিফারেন্সিয়েট করছে না ER PR হার্ট টু নিউ এই রিসেপ্টর স্ট্যাটাস দেখে। এটা একমাত্র ট্রুকার্ট স্পেসিমেনেই করা যায় বা টিস্যু স্পেসিমেনে করা যায়, এক্সিশনাল বায়োপসি তো করা যায় কি, কিন্তু এফএনএসিতে করা যাবে না। তাহলে এফএনএসি লিমিটেশন কি, এটা it cannot differentiate in situ and invasive carcinoma because it cannot show basement membrane and it cannot help to determine the molecular classification because the tissue fragment is required for immunohistochemistry IHC, মানে হচ্ছে কি তোর ER PR হার্ট নিউ স্ট্যাটাসের জন্য, ঠিক আছে। আচ্ছা আরেকটা গেলে তাহলে এটা ট্রুকার্ট গেল, আরেকটা হচ্ছে এক্সিশনাল বায়োপসি, মানে এক্সিশনাল ট্রুকার্ট বায়োপসিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোর ইনসিশনাল বায়োপসি, মানে একটা টুকরো তুই বার করছিস, পুরো টিউমারটা বার করছিস না, কিন্তু তুই যদি পুরো টিউমারটাকে ইনগ্লাভ করে বার করে স্পেসিমেনের জন্য পাঠিয়ে দিস তাহলে সেটা হবে এক্সিশনাল বায়োপসি, ঠিক আছে। কেন এক্সিশনাল বায়োপসি করা হলো না? তাহলে তো ভালো হতো দাদা, ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক দুটোই হয়ে যেত। ডায়াগনস্টিক কারণ আমি ক্যান্সার প্রুভ করে দিলাম, আর থেরাপিউটিক মানে কি টিউমারটাই বার করে দিলাম। কিন্তু এরকমও তো হতে পারে তুই যেটুকু দেখা গেল যে ওটির পরে দেখা গেল যে স্পেসিমেনটা ম্যালিগনেন্সি প্রুভড হলো এবং দেখা গেল কি না মার্জিন পজিটিভ, মানে কি পুরো টিউমারটা রিসেট করা যায়নি। তুই যখন বায়োপসি নিচ্ছিস তুই কি অত ডেলিকেটলি বার করছিস না, তো তুই তো শুধু লামটা বার করছিস, কিন্তু কি গ্যারান্টি আছে যে তুই যে টিস্যুটা রেখে এলি সেখানে মাইক্রো ছোটো ছোটো ম্যালিগনেন্ট সেলস নেই, ঠিকই না? তা তোকে কি করতে হবে, তুই একটা এক্সিশনাল বায়োপসি করছিস, তারপরে তোকে আবার ম্যাস্টেক্টমি করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে দেখ এক্সিশনাল বায়োপসি কিন্তু কোনো ছোটো প্রসিডিওর নয় যে ডাকলাম পেশেন্টকে একটা গান মানে কেটে বার করে নিলাম একটা লোকাল অ্যানাস্থেসিয়া দিই, তাহলে হয় না। এটা কিন্তু পেশেন্টকে জিয়ে দিয়েই ভালো করে করতে হয়, কারণ ওটা কিন্তু লাম্পেক্টমি বা এক্সিশনাল বায়োপসি কিন্তু একটা মোটামুটি একটা বড় সড়োই ওটি। তা তুই এই পেশেন্টটাকে ডায়াগনোসিস জন্য তাহলে তো কটা ওটি লাগলো ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার জন্য? দুটো, একটা এক্সিশনাল বায়োপসি করার জন্য আর একটা হচ্ছে কি ওই যেটুকু রেমনেন্ট রইলো সেটাকে ম্যাস্টেক্টমিটা করার জন্য, তা দুটো ওটি লাগলো। তো পেশেন্টকে দুবার ওটি দেওয়া তো ওটি করার তো কোনো মানে হয় না। তুই তাহলে ট্রুকার্ট করে তো দুটো কাজই হবে, এই আইসিইউ হবে আবার তোর ইনভেসিভ কিনা সেটাও জানা যাবে। দেন ট্রুকার্ট তো একটা ওপিডি প্রসিডিওর করে পেশেন্টকে ছেড়ে দেওয়া যাবে, কোনো অ্যানাস্থেসিয়া লাগবে না লোকাল অ্যানাস্থেসিয়া ছাড়া। দেন পরে যখন ওটা প্রুভ হবে যে ম্যালিগনেন্সি, দেন আমি ম্যাস্টেক্টমিটা করলাম। তাহলে পেশেন্টকে অযথা দুটো ওটি হাত থেকে পেশেন্ট বেঁচে গেল। কিন্তু অনেক সময় করা হয় এক্সিশনাল বায়োপসি কখন না, যখন দেখা গেল যে বারবার ট্রুকার্ট বায়োপসি করছিস, বারবার আসছে ইনকনক্লুসিভ, ঠিকঠাক আসছে না, বারবার বলছে বিনাইন, কিন্তু তো দেখে মনে হচ্ছে ভাই তো পিউডি অরেঞ্জ আছে, রিপোর্টে আসছে বিনাইন, কী করে হয়? তো একটা কনফিউশন হচ্ছে। তা যখন তোর কনফিউশন হবে বা যখন রিপোর্ট তুই সাসপেক্ট করছিস যেটা ম্যালিগনেন্সি কিন্তু তোর হিস্টোপ্যাথোলজিতে সেটা পাচ্ছিস না, তো তখন বেটার গোল্ড স্ট্যান্ডার্ড কি না এক্সিশনাল বায়োপসি। কিন্তু এক্সিশনাল বায়োপসি করলে তোকে এটা ধরেই নিতে হবে যে ইউ হ্যাভ লেফট সাম ম্যালিগনেন্ট টিস্যু অ্যারাউন্ড দ্য লাম্প, তো তোকে তখন কমপ্লিশন ম্যাস্টেক্টমি করতে হবে, ঠিক আছে। এটাকে তখন শুধু বলে না, তখন বলে কমপ্লিশন ম্যাস্টেক্টমি, মানে কি কমপ্লিট করতে হবে প্রসিডিওরটাকে, ঠিক আছে। তো ওটাই ইউজ হয়। তো ট্রুকার্ট গানে ওটা থাকলে দেখাতাম, ওই দুটো থাকে, গানটাকে লোড করার জন্য দুবার ক্লিক করতে হয়। দুবার ক্লিক করে কি করতে হয় না, যেখানে লাম্পটা আছে মনে কর সেই লাম্পের উপর একটা ছোটো ইনসিশন দিতে হয়, একটা 11 ব্লেড দিয়ে ছোট্ট মতো একটা পাংচার করার মতো, যেখানে অ্যাবসেস ড্রেন করা হয় 11 ব্লেড দিয়ে, সেই 11 ব্লেডটা দিয়ে ওই লাম্পটার উপরে একটা জাস্ট নিক করবি, দেন ওই নিডলটাকে ওটা দিয়ে ট্র্যাকটা দিয়ে ঢোকাবি, দেন ফায়ার করবি। ফায়ার করার পরে বার করে নিয়ে আসবি, নিয়ে ওটাকে একটা তোর ফরমালিন স্যালাইন একটা করে ওই ক্লট ভায়াল যেগুলো থাকে ছোটো ছোটো ক্লট ভায়াল, ওই ক্লট ভায়ালে ফরমালিন ভরা থাকে, নিয়ে ওই টিস্যুগুলো দিতে হয়। যদি অ্যাকচুয়াল টিস্যু ঠিকঠাকভাবে এসে থাকে ম্যালিগনেন্ট, মানে তোর ব্রেস্টে কী হয় না প্রচুর ফ্যাটি টিস্যু থাকে আর টিউমারটার মধ্যে লুকিয়ে আছে, তো চান্স হতেই পারে যদি ফ্যাটি টিস্যুই বারবার নিচ্ছিস, তুই কী করে ডিফারেন্সিয়েট করবি না, যদি দেখি জিনিসটা ভাসছে, ফ্যাট তো ভাসবে,
জলের উপরে ফরমালিনের উপরে যদি ভাসে তাহলে বুঝতে হবে যে তুই ফ্যাটি টিস্যু নিয়েছিস, তুই ক্যান্সার টিস্যু নিসনি। আর যদি দেখেছি জিনিসটা ডুবে যাচ্ছে তারপরে তুই ক্যান্সার স্যাম্পলিংটা ঠিকঠাক হয়েছে। ঠিক আছে, তো গল্পের মতো বললাম আর এগুলো বলার মতো নেই।